সো এখন আমরা শুরু করব হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন। সো জিনতত্ত্ব এবং বিবর্তন অধ্যায়ে কি নিয়ে কথা বলা হচ্ছে? কথা বলা হচ্ছে আমাদের জেনেটিক্স নিয়ে, তাই না? তো তুমি চিন্তা করো, তোমার বডির মধ্যে সবচেয়ে ছোট ইউনিট কি? অবশ্যই কোষ। কোষের মধ্যে আবার কি আছে? নিউক্লিয়াস। আবার নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুর ভিতরে কি আছে? ডিএনএ। ডিএনএ যে ছোট্ট অংশ সেটা হচ্ছে জিন, তাই না? তা আমরা এত মাইক্রো লেভেলে এখন পড়াশোনা করব। তো ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করে ফেলি। সো প্রথমেই দেখো বলা আছে জেনেটিক্স মানে জিনতত্ত্ব এবং কি বলতো বিবর্তন। সো জিনতত্ত্ব এবং বিবর্তন শুরু করতে গেলে দেখো প্রথমেই আসতেছে আমাদের জিনতত্ত্বের যে সংজ্ঞা। জেনেটিক্স কাকে বলে? এটা খুব সহজ, যে জীববিজ্ঞানের যে শাখায় এটা নিয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বলে। এটার কথা প্রথম কে বলছে? এটার কথা প্রথম বলছে বেটসন। তাহলে বেটসন প্রথম কি করছে? এই 1905 সালে জেনেটিক শব্দটা প্রচলন করছে। ভালো করে শোনো, কি করছে? যে জেনেটিক যে শব্দটা সেটা প্রচলন করছে। জেন কথাটার মানে কি? জেন কথাটার মানে জেনারেট। জেন মানে জেনারেট। জেনারেট মানে কি? তৈরি করা, রাইট? তো দেখো জেন শব্দটার উৎপত্তি আসছে টু বিকাম বা টু ইনটু গ্রো, মানে পরিণতি হওয়া এরকম কিছু থেকে। আচ্ছা, জিনতত্ত্বের কিছু প্রয়োজনীয়তা আছে, এগুলো একটু রিডিং পড়বো আমরা, ঠিক আছে? এগুলো খুবই ইজি জিনিস। আচ্ছা, এখন আমরা মেইন পড়া শুরু করবো এখান থেকে। যদি বলে জিনতত্ত্বের জনককে, উত্তর হবে গ্রেগর জোহান মেন্ডেল। মনে রাখতে, মেন্ডেল লিফ না, এটা হচ্ছে মেন্ডেল, ঠিক আছে? আচ্ছা, এখনো সেখান থেকে মেন্ডেল কে ছিল? মনে রাখতে হবে মেন্ডেল ছিল একজন কি বলতো আধুনিক জিনতত্ত্বের জনক, এবং তিনি ছিলেন হচ্ছে অস্ট্রিয়াবাসী, নট অস্ট্রেলিয়াবাসী। অস্ট্রেলিয়া আর অস্ট্রিয়া কিন্তু এক জিনিস না, এটা অস্ট্রিয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, দীর্ঘ 7 বছর ধরে তিনি কাজ করছেন, এবং তার যে সূত্র এবং বংশগতির সূত্র হচ্ছে দুইটা, এটাকে আমরা বলি মেন্ডেলিজম। আচ্ছা, এখন আসে মেন্ডেলের সংক্ষিপ্ত জীবনী। সংক্ষিপ্ত জীবনীর মধ্যে প্রথমে জানতে হবে উনি ছিলেন কৃষকের সন্তান। তার জন্ম কত সালে? 1822 সালে, তাই না? তো 22-এর 4 গুণ কত হয়? 22-এর 4 গুণ হচ্ছে তোমার কত বলো তো? 4 দিয়ে গুণ করলে হয় 4 দুগুণে, আচ্ছা 4 ইংরেজিতে লিখি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, মানে কত? 88। কিন্তু দেখো উনি মারা গেছেন কত বলো তো? 84-তে। তাহলে আমরা একটু মনে রাখবো, 1822-এ জন্ম, 4 গুণ হওয়ার কথা এবং 88 হওয়ার কথা, কিন্তু মারা গেছেন আসলে 84-তে। মনে রাখার জন্য 4 গুণ বলছি। আচ্ছা, এখনো সেখান থেকে তার স্বপ্ন ছিল শিক্ষক হবেন, কিন্তু দারিদ্র্যের কারণে সেটা হইতে পারেন নাই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন, পরবর্তীতে অস্ট্রেলিয়ার ব্রুন শহরে শিক্ষানবিশ হিসেবে তিনি যোগ দেন। যাই হোক, 1857 সালে, কত সালে? 1857, পলাশির যুদ্ধের কত বছর পর? 100 বছর পর। 100 বছর পর মেডিকেল আসছিল। কত প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করছিলেন? 34 প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করছিলেন। কত প্রকার? এটা মনে রাখো। আমি আমি হয়তো বা তোমাদের পড়ানোর সময় অনেকবারই বলবো মেন্ডেল 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 মেন্ডেলের মটরশুঁটি মানে কত? 34। মেন্ডেল মানে, মেন্ডেলের মটরশুঁটি মানে 34। যাই হোক, তারপর তিনি এখানে গির্জার মধ্যে এটা কাজ করছেন এবং 7 বছর কাজ করছেন। তাহলে কি 34 প্রকার মটরশুঁটি নিয়ে কত বছর কাজ করছেন? 7 বছর। পরবর্তীতে তিনি 1866 সালে কি করছেন বলতো? ওইটা জমা দিচ্ছেন। কোথায় জমা দিচ্ছেন? ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে। তো তারা তাকে ওটা পাত্তা দেয়নি। পরবর্তীতে তিনি 84 সালে মারা গেছেন, 84 সালের 6 জানুয়ারি। তো মনে রাখবো আমরা এটা। পরবর্তীতে 1900 সাল, অর্থাৎ 84 সালের 16 বছর পর 3 জন বিজ্ঞানী তার আবিষ্কার কি করছেন বলতো? আবার নতুন করে বের করছেন। তো 3 জন বিজ্ঞানীকে কে? প্রথমটা হচ্ছে নেদারল্যান্ডের হিউগো দা ভ্রিস। মনে রাখবা নেভির মধ্যে মানুষ চাকরি করে না, নেভি, নেদারল্যান্ডের ভ্রিস। তারপর মনে রাখবো জার্মানি, মানি মানে কি? টাকা পয়সা, টাকা মানে কারেন্সি, সো কারেন্স। আর অস্ট্রিয়ারটা এমনি মনে থাকবে, অস্ট্রো স্টেমিক দেখলেই মনে থাকে। যাই হোক, মেন্ডেলকে বলা হয় জিনতত্ত্বের জনক। মেন্ডেল আসলে কি করছিল? মেন্ডেল যেটা করছিল সেটা হচ্ছে তিনি কিছু এই যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কিন্তু একটা এক্সপেরিমেন্ট চালাইছিলেন। নট 7টা, এটা হবে 7 জোড়া। ওকে, এখন 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি কি আছে ভাই? সো প্রথমেই আছে গোল, কুঞ্চিত, হলুদ, সবুজ। দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটার প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমরা একটু দেখবো। এই যে কক্ষে তোমার কি বলো ফুল, আবার শীর্ষে ফুল, আবার দেখো লম্বা, আবার দেখো খাটো, এগুলো প্রত্যেকটা একটা কি প্রকট, একটা প্রচ্ছন্ন, একটা প্রকট, একটা প্রচ্ছন্ন, ঠিক আছে? আচ্ছা, এই যে সাদা, বেগুনি, হলুদ, সবুজ। হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন আসতে পারে। মেন্ডেলের যে পরীক্ষা সে অনুযায়ী বীজপত্রের প্রকট বৈশিষ্ট্য কি ছিল? হলুদ। আর বীজপত্রের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি ছিল? সবুজ। মেন্ডেলের যে কি বলা যায় পরীক্ষা, সেখানে কি বলা যায় খোসার বর্ণ কি ছিল? আনসার হচ্ছে হলুদ। আর প্রচ্ছন্ন কি ছিল? সবুজ। এগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখনো সেখান থেকে আর কি লাগবে? এখন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। কি? মেন্ডেল ভাই এত কিছু থাকতে ভাই মটরশুঁটি নিয়ে কাজ করলো কি জন্য? মানে মটরশুঁটি কাহিনী মানে কাহিনীটা আসলে কি, মেন্ডেল ছিল তোমাদের মতো, বুঝছো? মানে তোমাদের মতো মানে কি, মানে সবকিছু শর্টকাটে রেজাল্ট পাইতে চাইতো, মানে দ্রুত রেজাল্ট পাইতে চাইতো। তো মেন্ডেল চিন্তা করলো যে আমি যদি খুব কমপ্লেক্স উদ্ভিদ নিয়ে কাজ করি তাহলে রেজাল্ট পাইতে দেরি হবে, মারা আমি খাবো। সিম্পল লজিক,
খুব সিম্পল উদ্ভিদ নিয়ে কাজ করি এবং খুব দ্রুত আমি কিন্তু রেজাল্ট পাই যাব। সো মেন্ডেল কি করলো দেখো, তিনি গার্ডেন পি বা যেটাকে আমরা বলি মটর গাছ বাগানের আর কি, পাইসাম স্যাটিভাম, মনে রাখতে পারো মটরের পিস দে ঠিক আছে, পাইসাম স্যাটিভাম, যাই হোক। তো তিনি কি করলেন আসলে দেখো, প্রত্যেকটার মধ্যেই দেখো তার কম সময় আছে আর কি। যেমন দেখো মটর গাছ 1 বর্ষ জীবী, বহু বর্ষ না, এটা কম। আয়ুষ্কাল অল্প, এটা কম। উভলিঙ্গ, বলবো ভাই এটা কেমনে কম? ভাই একটা জিনিস চিন্তা করো, উভলিঙ্গ মানে কি, পুং স্ত্রী একসাথেই আছে, তার মানে কি পরাগায়ন সোজা, তার মানে কি কোনো ঝামেলা নেই। যদি কি হইতো একলিঙ্গ হইতো, তাহলে এখান থেকে আরেকটা উদ্ভিদে যাইতো বহুত সময়, এত সময় নাই মেন্টালের কাছে। তাহলে কি প্রথমে এক, তারপরে কি স্বল্প, তারপর উভলিঙ্গ হওয়ার কারণে আরো দ্রুত স্বপরাগায়ন হয়েছে, ইজি। তারপরে আবার স্বপরাগে ফুলগুলো আকারে বড়, মানে এমন ভাবে কোনোভাবেই যেন না হয় কি হয় বলতো, যে পরাগরেণু মিস হয়ে গেছে, বোঝা গেছে, ফুলগুলো আকারে বড়, মানে তুমি যেদিকে বলে না ব্যাপারটা, তোমার গোল পোস্ট এত বড়, তুমি যেদিকে গোল দাও গোল কিন্তু পড়বেই, মানে ফুলগুলো আকারে বড় হওয়াও কিন্তু ইচ্ছা করে করা হয়েছিল বুদ্ধিটা, যেন আলটিমেটলি হেল্প হয়, ঠিক আছে। তারপরে যে বহু প্রকরণ থাকে, ঠিক আছে, এবং আলটিমেটলি কি হয়, মটর গাছ অনেক বেশি উর্বর, মানে অনেকগুলো প্রকরণ আছে এই জন্য করতে অনেক বেশি সহজ হয়েছে, আর উর্বর এই জন্য উর্বরতার কারণে অনেক হয়েছে। তো তুমি একটা জিনিস তাহলে খেয়াল করলা যে মেন্ডেল যে এত কিছু নিয়ে মটরশুটি বাছছিলের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল কি বলতো, সেটা হচ্ছে খুব দ্রুত রেজাল্টটা পাওয়া। এখন আসো, মেন্ডেলের কৃতকার্য হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল, ঠিক আছে। হ্যাঁ, তিনি কিন্তু অনেক সময় লাকিও ছিলেন বলে অনেকে মনে করে। যেমন এই যে মটরশুটি নিয়ে কাজ করছিলেন, ঠিক আছে, মটরশুটির মধ্যে কিন্তু ভুল হওয়ার চান্স খুব কম ছিল, এবং তিনি যেগুলো উদ্ভিদ ব্যবহার করছিলেন সেগুলো সব খাঁটি ছিল, মানে হোমোজাইগাস ছিল। তারপর এখানে দেখো মটরশুটির এই যে ডিপ্লয়েড কোষে 7 জোড়া ক্রোমোজোম আছে, তার এই যে তুমি যে পরীক্ষা করছেন সেখানে লিঙ্কেজের কোনো গ্যাঞ্জাম হয়নি। লিঙ্কেজ কি, লিঙ্কেজ মানে হইতেছে একই ক্রোমোজোমে যে জিনগুলো থাকে তাদের একসাথে থাকা, বা মিওসিসের সময় একসাথে যাওয়ার যে প্রক্রিয়া। লিঙ্কেজ মানে লিঙ্ক করে করে আগানোর যে প্রক্রিয়া, মানে ধরো তুমি আর তোমার বন্ধু হাত ধরে আসো, কি বন্ধু তোমাদেরকে ডাকতেছে, তোমরা একসাথে যাইতেছো, আমরা দুই বন্ধু একসাথে যাবো, খাইতে বসতেছো একসাথে খাইতেছো, স্কুলে যাচ্ছ একসাথে যাচ্ছ, মানে তোমরা হাত ছাড়তেছো, মানে লিঙ্ক হয়ে যেখানেই যাবা না কেন আমরা একসাথে যাচ্ছি। বাট মেন্ডেলের ক্ষেত্রে এরকম একটা হয়নি, যখন জনক সৃষ্টি হয়েছে তখন দুইটা আলাদা করে ভাগ হয়ে গেছে। সেই কথাটাই বলতেছে, লিঙ্কেজের ঘটনাটা মেন্ডেলের ক্ষেত্রে ঘটতে পারতো, বাট সেটা ঘটে নাই। আচ্ছা ঠিক আছে, সেই কথাগুলো এখানে দেখবো। এখন আসলে জিন তত্ত্বে কিছু শব্দের ব্যাখ্যা, এটা হচ্ছে 500 স্টার ইম্পর্টেন্ট। কি বললাম, 500 স্টার, মানে প্রচন্ড ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাগুলো থেকে প্রচুর প্রশ্ন আসছে। তো আমি তোমাকে একটু আগে জিনের সংজ্ঞাটা বলছি, তোমার কি মনে পড়ে? আমি কি বলছি, তোমার বইয়ের মধ্যে একটা আছে কোষ, কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস আর রাখতেছি না, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তুর মধ্যে আছে কি বলতো, আলটিমেটলি জুম করলে হয় ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে আবার কি আছে, ক্রোমোজোমের মধ্যে আছে আবার ডিএনএ। সো ডিএনএ এর মধ্যে আবার কি আছে, ডিএনএ এর মধ্যে ছোট্ট একটা পিস, খণ্ডিত অংশ, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো জিন। ভূতের বড় ভাই না কিন্তু, ঠিক আছে। যাই হোক, তাহলে মনে রাখবো জিন এটা কি বলে, ফ্যাক্টর। মেন্ডেল তো আসলে এটাকে জিন বলতো না, মেন্ডেল বলতো এটাকে ফ্যাক্টর। আচ্ছা, তাহলে এটা আমরা এখান থেকে দেখবো, এই যে আধুনিক ধারণা অনুযায়ী ডিএনএ অনু যে বেশ, ডিএনএ এর যে বেশ বিশেষ ক্রম যে আছে, অনুক্রম, এটা একটা পলিপেপটাইড উৎপাদনের কোড সংকেত বহন করে, সেটাকে আমরা বলি জিন। তাহলে জিন কয়টা পলিপেপটাইড উৎপাদনের সংকেত বহন করে? আনসার হচ্ছে কি বলতো, একটা। আবার জিনের মধ্যে কি হতে পারে, মিউটেশন হইতে পারে, ঠিক আছে, রিকম্বিনেশন হইতে পারে। আচ্ছা, লোকাস কি জিনিস ভাই? লোকাস কথাটা বায়োলজিতে আসছেই, বেসিকটা আমরা একটু বুঝে নিই। লোকাস মানে হইতেছে লোকেশন। লোকাস মানে কি বলতো, লোকেশন। তাহলে ক্রোমোজোমের মধ্যে জিনের যে লোকেশন, এটাকে আমরা বলি লোকাস। আচ্ছা, এখন আসি অ্যালিলোমর্ফ। অ্যালিল কথাটা আসছে কই থেকে বলতো, অ্যালাইক কথাটা থেকে। অ্যালাইক মানে কি, একদম একই রকম, বলে না আল্লাহ ও বাচ্চারা দেখতে একদম মায়ের মতো, বা বাচ্চারা দেখতে একদম বাবার মতো, একই অ্যালাইক, অ্যালিল একই রকম দেখতে। মানে যদি এরকম হয়, বেসিকটা বুঝে নেই, যে দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী একটা জিন আরেকটা জিনের মতো হুবাহু দেখতে, তাহলে 3টা পয়েন্ট আমাকে সংজ্ঞার মধ্যে খেয়াল করতে হবে। প্রথমটা কি, হোমোলোগাস ক্রোমোজোম হইতে হবে। 2 নাম্বারটা কি, নির্দিষ্ট লোকাসে বাস করতেছে। এবং 3 নাম্বারটা কি, নির্দিষ্ট জোড়া জিন কে পরস্পরের অ্যালিল বলবো। মানে এই যেমন বলে এ তোমার অ্যালিল, ও তোমার অ্যালিল, মানে কি, ধরো এ আর বি পরস্পর এরকম দেখতে একই, তাহলে এ কে বলবো বি এর অ্যালিল, বি কে বলবো এর অ্যালিল, মানে এরা হচ্ছে পরস্পরের অ্যালিল, পরিপূরকের মতো অনেকটা। আচ্ছা, তাহলে আমরা কনসেপ্টটা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো অ্যালিল দুটো যদি একই ধর্মী হয় তাহলে এরকম হবে, বিপরীত ধর্মী হলে এরকম হবে, এগুলো আমরা একটু দেখবো। এখন হচ্ছে হোমোজাইগাস, এটারোজাইগাস। হোমো মানে বাবা একই, বেসিকটা হচ্ছে একই, আর হেটারো মানে কি বলতো বাবা, আলাদা, তাই না? তাহলে এই যে দেখো, দুটো যদি একই রকম দেখতে হয় তাহলে হোমোজাইগাস, দুটো যদি আলাদা রকম দেখতে হয় তাহলে হেটারোজাইগাস। হোয়াট ইজ প্রকট বৈশিষ্ট্য? প্রকট মানে যেটা ডোমিনেন্স করে। ডোমিনেন্স মানে কি বাবা, ডোমিনেন্ট ক্যারেক্টার, বলে না আমি এখানে ডোমিনেট করব। সো প্রকট বৈশিষ্ট্য মানে হচ্ছে, যেমন ধরো কোনো গাছের মধ্যে ধরো বড়টি ছোটটি দুইটা আছে, তো এখন কোনটার বৈশিষ্ট্য আসবে, বড়টির বৈশিষ্ট্য আসবে।
বলবো যে ভাই ছোট টি যে আছে ওটা পাত্তা পাবে না, আনসার হচ্ছে না। এই যে বড় টিটা পাত্তা পাইতেছে, বড় টিটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, তার মানে বড় টির বৈশিষ্ট্য হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার, বা যেটাকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য, যার বৈশিষ্ট্য প্রকাশ পায় হেটেরোজাইগাস জীবের মধ্যে। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? এই যে হেটেরোজাইগাস দুটো জীবের মধ্যে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য একসাথে থাকলেও একটা মাত্র বৈশিষ্ট্য প্রকাশ পায়, ঠিক আছে, আর অন্যটা কিন্তু অপ্রকাশিত থাকে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্রচ্ছন্ন। এই যে দেখো বড় টিটা প্রকাশ পাইছে কিন্তু ছোট টিটা প্রকাশ পায়নি, ছোট টিটাই হচ্ছে কি বলতো রেসেসিভ বলে এটাকে। রেসেসিভ মানে কি? ও একটু চাপা পড়ে গেছে, প্রচ্ছন্ন। এখন আসলে জিনোটাইপ আর ফিনোটাইপ, এটার বেসিকটা কি আমরা একটু শিখে নিই। আমরা মনে রাখবো প্রথমে মনে রাখবো যতে জিনোটাইপ যতে জিনের গঠন, যতে জিনোটাইপ যতে জিনের গঠন। ভাই ফিনোটাইপ কি জিনিস? ভাই শুনো, প্রথম কথা হচ্ছে এখানে বেসিকটা তোমাকে বুঝতে হবে। ফতে ফিনোটাইপ, ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক। এই যে তুমি আমার কালা দেখতে পাচ্ছ, কিসের জন্য? ফিনোটাইপের জন্য। ফিনোটাইপ মানে যেটা বাইরে থেকে আমরা দেখতে পাই। আর যত জিনোটাইপ, যেটা জিনোটাইপ জিনের লক্ষণ। তুমি আমার কি বডির কোনো জিন দেখতে পাচ্ছ? নো, এটা ভিতরে আছে। তার মানে কি জিনোটাইপ কি? এটা হচ্ছে জিনের যে গঠন, সেটাকে আমরা বলবো জিনোটাইপ। আর ফিনোটাইপ কি? ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক লক্ষণ, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, প্যারেন্টাল জেনারেশন মানে কি? প্যারেন্ট মানে বাবা মা, অপত্য মানে কি? অপত্য মানে ফিলিয়াল জেনারেশন বলে এটাকে। সো কোনো ক্রসের পিতা মাতাকে বলবো P1 যেগুলো, এগুলোকে বলবো প্যারেন্টাল। আর বাচ্চা কাচ্চাকে কি বলবো বলো তো? এগুলোকে বলবো ফিলিয়াল জেনারেশন বা অপত্য বংশ, ঠিক আছে? যে F1 F2 এগুলোকে বলে। F1 কিন্তু কই থেকে আসছে? এটা আসছে ফিলিয়াল জেনারেশন থেকে। এখন আসলে আমরা পড়বো এক সংকর, বা যেটাকে আমরা বলি মোনো হাইব্রিড ক্রস। কি হয় এখানে আসলে? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর কিন্তু লক্ষ্য করা হয়, সাবধান, এক জোড়া, একটা না কিন্তু, ঠিক আছে? এবং অনুপাতটা কত হয় মোনো হাইব্রিড ক্রসে? 3:1, ঠিক আছে? আচ্ছা, তারপর দ্বিসংকরের ক্ষেত্রে কি হবে মনে রাখবা? দ্বিসংকরের ক্ষেত্রে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, নট দুইটা, সাবধান, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর বেস করে কিন্তু কি করা হয় বলতো? লক্ষ্য করা হয়। আচ্ছা, এখন আসে পড়বো টেস্ট ক্রস, ব্যাক ক্রস, আর একটা হচ্ছে জিনোম। মনে রাখতে হবে জিনোম হচ্ছে কি বলতো? জনন কোষের সমষ্টি। এই যে জীবের একটা জনন কোষের যে জিনের সমষ্টি, সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি জিনোম। মনে রাখবো জিনোম ইজ কি? জিনোম হচ্ছে জিনের ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি? সমষ্টি। আচ্ছা, এখন আমরা দুইটা সংজ্ঞা খুব ভালো করে বেসিক সহ পড়বো। একটা হচ্ছে টেস্ট ক্রস, আর একটা হচ্ছে ব্যাক ক্রস। মনে রাখতে হবে আমরা সংজ্ঞাটার মধ্যে কি পয়েন্টসটা মনে রাখবো, যে F1 ওই যে ফিলাইল 1 বা ফিলাইল 2, এইখানে কি বলে বংশধরগুলো হোমোজাইগাস থেকে হেটেরোজাইগাস, এটা টেস্ট করার জন্য আমরা কি করি বলতো? টেস্ট ক্রস করি। তাহলে আমরা মনে রাখবো কি? টেস্ট ক্রস কি? মনে রাখবো হোমোজাইগাস থেকে হেটেরোজাইগাস এটা বোঝার জন্য, হোমোজাইগাস থেকে হেটেরোজাইগাস এটা বোঝার জন্য টেস্ট করা হয়, এটাকেই বলে টেস্ট ক্রস। বা জানার জন্য যেটা করা হয় সংজ্ঞার মধ্যে লেখা থাকবে হোমোজাইগাস থেকে হেটেরোজাইগাস, এটা বোঝার জন্য, ঠিক আছে? কার সাথে ক্রস করানো হয়? খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে মাতৃবংশের সাথে ক্রস করানো হয়। মনে রাখতে হবে মাতৃবংশের সাথে কি? মাতৃবংশের প্রচ্ছন্ন লক্ষণ জীবের সাথে ক্রস করানো হয়, ঠিক আছে? তাহলে টেস্ট ক্রসের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আছে। প্রথমটা হোমোজাইগাস থেকে হেটেরোজাইগাস, এটা বোঝার জন্য টেস্ট করা হয়। দুই নাম্বারটা মাতৃবংশের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাথে কিন্তু কি করা হয় বলতো? টেস্ট করা হয়, ঠিক আছে? এবং এটার অনুপাতটা কত হয় মনে রাখবা? টেস্ট ক্রসের মধ্যে দুইটা ট, সো দুইটা ট মানে প্রথমে একটা ট পরে একটা ট, মানে অনুপাতটা কত হবে? 1:1। আচ্ছা, এরপর দেখো বলছে ব্যাক ক্রস। ব্যাক তো সোজা বাবা, ব্যাক কি বলতো? F1 জনুর সাথে হেটেরোজাইগাস একটা জীবের পিতৃমাতৃ বংশের যদি সংকরায়ন হয়, এটাকে আমরা বলবো ব্যাক ক্রস। এখনো সেখান থেকে মেন্ডেলের সূত্র আমরা জানি। মেন্ডেলের সূত্র কয়টা বাবা? মেন্ডেলের সূত্র হইতেছে দুইটা। মেন্ডেলের সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রথম সূত্র, আর একটা কি বলতো? দ্বিতীয় সূত্র, তাই না? একটা হচ্ছে প্রথম সূত্র, একটা কি বলতো? দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রের মধ্যে কি বলা আছে? প্রথম সূত্রের মধ্যে দেখো বলা আছে যে সংকর জীবের মধ্যে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো কখনো কি হয় না বলতো? ব্লেন্ড হয় না, অর্থাৎ মিশ্রিত বা পরিবর্তিত হয় না। কি করে? পাশাপাশি অবস্থান করে। কি করে? পাশাপাশি অবস্থান করে। আচ্ছা, এবং কি হয়? এবং যেটা তোমার হয় সেটা হচ্ছে যে পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তাই না? এই যে দেখো গ্যামেট সৃষ্টির সময় পৃথক হয়ে যায়। এই যে প্রথম সূত্র, এটার অনেকগুলো নাম আছে, অনেক সুন্দর সুন্দর। এটাকে বলে মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড মানে কি? মানে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করতেছি। এটাকে বলে জননকোষ বিশুদ্ধতার সূত্র। ওই যে দেখো দুইটা আলাদা হয়ে যাচ্ছে, এটাকে বলে ল অফ পিউরিটি অফ জি মানে গ্যামেট। আরেকটা বলে পৃথক হয়ে যাচ্ছে, যে এটাকে বলে ল অফ সেগ্রিগেশন। তো আমরা একসাথে মনে রাখবো এটা কি বলতো? প্রথমটা হচ্ছে এটাকে বলে মোনোহাইব্রিড ক্রস, এটাকে বলে জননকোষ বিশুদ্ধতার সূত্র, এটাকে কি বলে বলতো বাবা? এটাকে বলে পৃথকীকরণ সূত্র। আর দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র কিচ্ছু না, এটাও সহজ জিনিস। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি ক্রস হয়, তাহলে প্রথম সংকর পুরুষে কি হবে? প্রকট বৈশিষ্ট্যগুলো দেখা যাবে। প্রথমটাতে কি দেখা যাবে? প্রথমে কি দেখা যাবে? প্রকটগুলো দেখা যাবে। কিন্তু যখন জননকোষ সৃষ্টি হবে তখন কিন্তু স্বাধীনভাবে বিন্যস্ত হবে। এটাকে বলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট মানে কি? মানে স্বাধীনভাবে
বন্টনের সূত্র। আচ্ছা, তাহলে এই কথাগুলো এখান থেকে গেল। এখন এখান থেকে আমাদের পরবর্তীতে কি আছে, পরবর্তীতে আমাদের প্রথম সূত্র দেওয়া আছে, এটা আমরা একটু আগে পড়লাম, এটার অনুপাতটা লাগবে। ঠিক আছে, আমাদের ভিতরে ব্যাখ্যা আসলে ওইভাবে লাগবে না, আমরা অনুপাতটা ডিরেক্টলি দেখবো। অনুপাতটা কত আমরা জানি, অনুপাতটা হচ্ছে 3:1। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, যেমন দেখো কালো এবং বাদামি যখন আমরা কি করতেছি, দুটার মধ্যে ক্রস করাচ্ছি, তখন দেখো প্রথমে কিন্তু কি উৎপন্ন হচ্ছে, প্রথমে কিন্তু কালো গিনিপিগ গুলো উৎপন্ন হচ্ছে, পরবর্তীতে আবার যখন আমি কি করতেছি, মানে যে বড় বি ছোট বি এবং বড় বি ছোট বির মধ্যে ক্রস করাচ্ছি, তখন আলটিমেটলি কিন্তু 3:1 অনুপাত অনুপাত আসতেছে, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি তিনটা হচ্ছে কালো, একটা হচ্ছে বাদামি। এটাই হচ্ছে এটা সূত্রের ব্যাখ্যা। এখন আসলে পরেরটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র আমরা বললাম একটু আগে, এবং এখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মটরশুটির একটা গোল এবং হলুদ বীজ নিচ্ছি, হ্যাঁ, একটা গোল একটা হলুদ, আবার কি অন্যটা কুঞ্চিত একটা সবুজ, তাহলে গোল হলুদ কুঞ্চিত সবুজ, এটার মধ্যে আমরা ক্রস করতেছি, এবং আমরা যখন ক্রস করতেছি তখন আমরা আলটিমেটলি দেখতেছি যে এখানে কিন্তু অনুপাতটা আসতেছে কত বলতো, 9:3:3:1, তাই না? এটা একটা ট্রিক্স তোমাকে আমি বলি। দেখো প্রথম সূত্রের ক্ষেত্রে অনুপাতটা কত ছিল বাবা, 3:1, ভেরি ইজি। তার আগে যদি তুমি 9:3 লাগাই দাও, তাহলে দেখো এটা কিন্তু দ্বিতীয় সূত্রের অনুপাত হয়ে গেল, তাই না? যাই হোক, তাহলে এটা হলো এখান থেকে কথা। এখন আসে এখান থেকে আর কি লাগবে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আবার ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো একটু দেখবা, এগুলো মোটামুটি ওই রকম ইম্পর্টেন্ট না। আচ্ছা, সাটন এবং বেভরি কি করছে, বংশগতির ক্রোমোজোম তত্ত্বের কথা বলছে, এগুলো একটু আমরা রিডিং পড়বো, এগুলো আমরা একটু কি করব, এই জায়গাগুলো আমরা একটু রিডিং পড়বো, ঠিক আছে? রিডিং পড়বো, যেমন এই যে শুক্রাণু ডিম্বাণু বংশানুক্রমিক বৈশিষ্ট্য নিয়ে যাচ্ছে, তারপর জাইগোট সৃষ্টির সময় শুক্রাণুর মস্তকে নিউক্লিয়াস থাকে, তাই জনন কোষ কি করে, নিউক্লিয় বংশগতি বহন করে, নিউক্লিয়াস ক্রোমোজোমে থাকে, ক্রোমোজোম বংশগতি পদার্থ বহন করে, হ্যাঁ, তারপরে যে ডিপ্লয়েড দেহকোষে ক্রোমোজোম জিন জোড়ায় জোড়ায় থাকে, ক্রোমোজোম সুনির্দিষ্ট লোকেশনে বা লোকাসে থাকে, এই জিনিসগুলো আমরা একটু রিডিং পড়ে পড়ে দেখবো, ঠিক আছে? বাট বংশগতি ক্রোমোজোম তত্ত্ব কে দিছে, সাটন এবং বোভেরি, এইটা কিন্তু পারতেই হবে, ঠিক আছে বাবা? আচ্ছা, এখন আসে এখান থেকে প্রথম সূত্রের, মনে রাখতে হবে আমাদের মেন্ডেলের প্রত্যেকটা সূত্রেরই কিন্তু ব্যতিক্রম আছে। প্রথম সূত্র অপর নাম, প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে প্রথম সূত্র অনুপাত, অপর নাম, ব্যতিক্রম, এটা আমরা খুব সুন্দর করে বই একটা চার্ট করে পড়ে নেব। হ্যাঁ, আমি যে তোমাকে চার্টটা দেখাচ্ছি তুমি ঠিক একইভাবে করবা, ঠিক আছে? আচ্ছা, তো তার আগে একটু কথা বলি, মেন্ডেলের সূত্রের কিন্তু দুই ধরনের ব্যতিক্রম আছে, একটা হচ্ছে আপাত ব্যতিক্রম আর একটা হচ্ছে প্রকৃত ব্যতিক্রম। তো তুমি প্রকৃত ব্যতিক্রম গুলো মনে রাখবা, আপাত গুলো মনে রাখার দরকার মানে ওভাবে আসলে নাই। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটা মেন্ডেলের সূত্রের প্রকৃত ব্যতিক্রম, মনে রাখবা পলিমার, পতে কি প্লিওট্রপি, পতে কি পলিজিন, হ্যাঁ, আর লতে কি লিঙ্কেজ, আর মতে কি বলতো মাল্টিপল অ্যালিল, আর রতে কিছুই না, এটা জাস্ট ভুয়া এমনি দেওয়া হয়েছে। তাহলে আমরা মনে রাখবো কি, মনে রাখবো যে মেন্ডেলের প্রকৃত যে মেন্ডেলের প্রথম যে সূত্রটা আছে সেটার ব্যতিক্রম কি বলতো, পলিমার, ঠিক আছে? প্লিওট্রপি, পলিজিন, মাল্টিপল অ্যালিল, আর কি বলতো লিঙ্কেজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো গেল এখান থেকে। আর আপাত ব্যতিক্রম মানে কি, আপাত ব্যতিক্রম এগুলো তো পড়বোই। প্রকৃত ব্যতিক্রম মানে হইতেছে যেগুলো কিছুতেই ব্যাখ্যা করা যায় না, এগুলো হচ্ছে প্রকৃত ব্যতিক্রম। আর আমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু বেশিরভাগই আপাত ব্যতিক্রম, ঠিক আছে? পলিজিনের কথা যদি আমাদের বইয়ে বলা আছে হালকা করে। এখন আসে ওই যে আমি তোমাকে যেটা বললাম বাবা, যে একটা ছক থাকবে, যে ছকের মধ্যে প্রথম সূত্র অপর নামগুলা গুছায়া দেওয়া আছে, আবার দ্বিতীয় সূত্র অপর নামগুলা গুছায়া দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, প্রথম সূত্র অনুপাতটা দেওয়া আছে, দ্বিতীয় সূত্র অনুপাতটা দেওয়া আছে, এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। এখন আমরা কি করব, বাকিগুলো আমরা কিন্তু একটু পড়াশোনা করব। আমরা যদি অনুপাতগুলো খেয়াল করি, আমরা মনে রাখবো প্রথম সূত্রের অনুপাত টোটাল তিনটা, আমরা মনে রাখবো অশ্লীল এই কথাটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, অতে কি অসম্পূর্ণ প্রকটতা, শতে সমপ্রকটতা, আর লতে লিথাল জিন, মনে থাকবে। আর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম যেগুলো, সেগুলো হচ্ছে পদে শুরু পরিপূরক জিন, যেটাকে আমরা সহপ্রকটতা বলি, পদে প্রকট এপিস্টেসিস, আর একটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এগুলো কি, এগুলো হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এখন আর কি ভাই দুইটা ব্যতিক্রমই মনে রাখতে হবে না, যে কোনো একটা আমরা ভালো করে মনে রাখবো, ঠিক আছে? হয় প্রথম সূত্রের ব্যতিক্রম মনে রাখবো, অথবা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম মনে রাখবো। আচ্ছা, এখন আসে আমরা অনুপাতগুলো একটু পড়ে ফেলবো। কি পড়বো বাবা, অনুপাতগুলো পড়ে ফেলবো। যেমন অসম্পূর্ণ প্রকটতা অনুপাতটা কি মনে রাখতে হবে, কোথাও যদি আমি সম কথাটা পাই, কি বললাম বাবা, সম কথাটা পাই, ভালো করে আমার কথাটা কান দিয়ে শোনো, অনুপাতগুলো পরীক্ষায় আসবে, যদি আমি সম কথাটা পাই তার মানে এখানে 1:2:1 অনুপাত দেখবো। দেখো এই অসম্পূর্ণতার মধ্যে সম কথাটা আছে, সম, তাহলে 1:2:1 শেষ পড়া। আবার দেখো সমপ্রকটতার মধ্যে সম কথাটা আছে, সম, তাহলে 1:2:1 পড়া শেষ। লিথাল তো আরো সোজা, লিথালের মধ্যে দুইটা ল আছে, ল মানে ল দুইটা, তাহলে মনে রাখবো 2:1 পড়া শেষ। তাহলে আমাদের অনুপাতগুলো কিন্তু মুখস্থ হয়ে গেছে, তাই না? আচ্ছা, প্রথম সূত্রের অনুপাতটা কি বলতো, আমাদের তিনটা আছে, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, একটা সমপ্রকটতা, একটা লিথাল জিন। অসম্পূর্ণ মধ্যে সম, এখানেও সম, 1:2:1, আর লাস্টে লিথাল জিন হয়ে গেল। এখন আসো কোথায় দেখা যায়, এটা একটু পড়ে ফেলি, ঠিক আছে? আচ্ছা, মনে রাখতে হবে অসম্পূর্ণ মানে কি বাবা, একটু চিন্তা করো তো। যেমন ধরো সন্ধ্যাবেলার কথা, সন্ধ্যাবেলায় কি হচ্ছে, না দিন না রাত, মাঝখানে পড়ে গেছে, মানে কি, মানে ইন্টারমিডিয়েট একটা অবস্থা, মানে মাঝখানে মধ্যবর্তী একটা অবস্থা, রাইট? ইন্টার মানে মাঝখানে, রাইট?
তো এই মনে রাখতে হবে অসম্পূর্ণ প্রকটতার কথাটা কোথায় দেখতে পাবো, সন্ধ্যায় দেখতে পাবো, মানে কোথায়, সন্ধ্যা মালতীতে, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে বাবা, কোথায় দেখতে পাবো, অসম্পূর্ণ সন্ধ্যা, মুখস্থ করবা, সন্ধ্যা তো অসম্পূর্ণ, তাই না, পরীক্ষায় প্রশ্ন আসবে অসম্পূর্ণ তুমি সমপ্রকটতা কোথায় দেখতে পাবা। আচ্ছা নেক্সট প্রশ্ন আসবে, সমপ্রকটতা তুমি কোথায় দেখতে পাবা, তুমি এভাবে পড়বা, সম অধিকারের জন্য আন্দোলন করতেছে মোরগ মুরগি, আন্দোলনরত মোরগ মুরগি, সম অধিকারের জন্য আন্দোলনরত মোরগ মুরগি, মানে কি আন্ডালুসিয়ান মোরগ মুরগি, এই সবগুলা খুব সুন্দর করে গুছায় কিন্তু ছকের মধ্যে দেওয়া আছে। আচ্ছা তারপরে কি বলছে, লিথাল জিন তো আমরা সবাই পারি, এটা হলুদ ইঁদুরের মধ্যে দেখা যায়। আচ্ছা তারপরে সেখান থেকে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো আমরা পড়ে ফেলেছি, এখন আমরা অনুপাতগুলো মুখস্থ করবো। আসো, তো প্রথম কথা মনে রাখতে হবে যে আমরা মনে রাখবো বাবা যে এই পরিপূরক মনে রাখবা, যেমন বলি না যে তুমি আমি পরস্পর পরস্পরের পরিপূরক, পরিপূরক মানে আসলে কি, পরিপূরক মানে হচ্ছে একজন অন্যজনের মিলে, মানে একজন আরেকজনের জন্য বা আরেকজন একজনের জন্য, মানে এরকম ব্যাপারটা। পরিপূরক কোন তোমরা পড়ছো না, তো পরিপূরক মানে মনে রাখবা দুইটা, দুই মানে পার্থক্য হবে দুই, যেমন পরিপূরক মানে পার্থক্য দুই, সহ মানে একজন একজনকে সহ, সহ একটা কিন্তু সহ প্রকটতা, আমি তোমাকে একটু লিখে দেখাই দিই, একটা বাবা সহ প্রকটতা, ভালো করে খেয়াল করবা, প্রকটতা, আরেকটা কি বাবা, একটা হচ্ছে সম প্রকটতা, ঠিক দুটো কি একই জিনিস, জীবনেও না। হ্যাঁ, সহ মানে কি একজন একজনকে সহ, মানে একজন একজনকে মানে সহই তো বলে, আর সম মানে কি, সম মানে তো 1:2 আমরা তো পারি। আচ্ছা, তো পরিপূরক বা সহ মানে হচ্ছে দুইজন, সো 9 এবং 7 এই দুটার বিয়োগফল কত, 2, পড়া শেষ। তাহলে যখনই আমরা বিয়োগ অনুপাতের বিয়োগফল 2 দেখবো তখনই হচ্ছে এটা কি বলতো, পরিপূরক জিন। আবার তুমি খেয়াল করো বাবা, দ্বৈত প্রচ্ছন্ন নামের মধ্যে বলে দিচ্ছে 2, 2 বোঝায় দুইটা জিনিস, মানে কি বলতো 9:7, তো তাহলে এটা গেল, এটা অনুপাতও শেষ। এবং দ্বৈত প্রচ্ছন্নের এক্সাম্পল কি জানো বাবা, ওইটাও দেখো দুইটা জিনিস, মুখ আর বধিরতা। তোমাকে যদি প্রশ্ন করে বলো তো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের একটা এক্সাম্পল বলো, তুমি চিন্তা করবা আচ্ছা দ্বৈত প্রচ্ছন্ন বলছে, দ্বৈত প্রচ্ছন্ন মানে তো দুইটা জিনিস, নামের মধ্যে দ্বৈত বলে দিছে, আচ্ছা দুইটা যদি বলে দেয় তো কোনো ব্যাপারই না, মুখ আর বধিরতা এটা বই দেওয়াই আছে। আচ্ছা তোমাকে যদি প্রশ্ন করে প্রকট এপিস্টেসিসের অনুপাত বলো তো, তুমি বলবো প্রকট, ত পড়বা, ত, প্রকট, ত, প্রকট, প্রকট, প্রকট মানে কত, 13:3, কত 13:3। এবং প্রকট হর্ন, ধরো তোমার ওখানে প্রচুর হর্ন বাজতেছে, হ্যাঁ স্কুলের সামনে, প্রকট হর্ন, প্রকট হর্ন, কি মনে রাখবো, লেগ হর্ন কি বলতো, মোরগ মুরগি, মনে থাকবে, লেগ হর্ন কি বলতো, মুরগি। তাহলে এটা গেল এখান থেকে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে বলতো প্রকট এপিস্টেসিস কোথায় দেখা যায়, বলবো প্রকট হর্ন, এত হর্ন, তাই না, আমরা তো বুঝতে পারতেছি না সাউন্ডে। আচ্ছা, আর পরিপূরকটা কি, ওই যে বললাম পরিপূরক মানে কি, একজন একজনের প্রতি বা দুইজন আসলে, তাই না, তার মানে আসলে কি, যেমন দুইজনের মধ্যে একটু মিষ্টি সম্পর্ক, লাথি দিবে, সো ল্যাথারাস ওরোটোটাস বলে এটাকে, ঠিক আছে, এটাকে বলে ওডোরাটাস, তো এটা মানে মিষ্টি সম্পর্ক, মিষ্টি মটর, কি বলে এটাকে, মিষ্টি সম্পর্ক বা মিষ্টি মটর, ঠিক আছে। এই যে এক্সাম্পলগুলো এখানে গুছায় লেখা আছে। যেমন দেখো প্রথমে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ মানে সন্ধ্যা, সন্ধ্যা, এই যে মিরাবিলিস জিলাপি নাকি লেখা আছে পড়বা, ঠিক আছে। তারপরে যে এটার দরকার নেই এগুলা, ঠিক আছে, এগুলো বাদ, হ্যাঁ ব্রাকি ফ্যালাঞ্জি দেখতে পারো হালকা করে, বাট এইটা বেশি ইম্পর্টেন্ট, সন্ধ্যা বানাতিটা, ঠিক আছে। তারপর সম আন্দোলনের জন্য কি করতেছে, সম প্রকটতার জন্য কি করতেছে, আন্দোলনরত মোরগ মুরগি, আন্দালুসিয়ান মোরগ মুরগি, এটা হইলো গরু ডং দেখতে পারো চাইলে, আন্দোলনরত গরু দিয়ে একটা পড়তে পারো, হ্যাঁ। বাট আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো বলতেছি, লিথাল 2:1, সম মানে 1:2, এই যে গেল হলুদ। তারপর পরিপূরক মানে কি, ওই যে বললাম একজন একজনের প্রতি, তার মানে লাথি দিবে, ল্যাথেরাটাস ওরোটোটাস শেষ, হ্যাঁ ল্যাথারাস এটাকে বলে ওডোরাটাস, এটাও হইলো। প্রকট, প্রকট মানে কত, ত মানে 13, এটাও শেষ। প্রকট হর্ন, হর্ন মানে কি লেগ হর্ন মুরগি। আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস মানে 2, এবং এক্সাম্পলটা হচ্ছে বাবা মুখ বধিরতা। এই ছকটা আমাদের পরীক্ষার জন্য কিন্তু বাবা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই ছকটা আমরা খুব ভালো করে দেখবো, এটা যেন কোনোভাবে মিস না হয়, ঠিক আছে। কি লাগবে এখান থেকে, এখান থেকে প্রত্যেকটা সূত্র এবং তার অপর নামগুলা, প্রত্যেকটা সূত্রের অনুপাত এবং তার ব্যতিক্রমগুলা, তারপরে কি আছে তার অনুপাতগুলা, এবং লাস্টে হচ্ছে তার এক্সাম্পলগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমি কিন্তু পুরো জিনিসটা বলছি, ঠিক আছে, এবং তোমরা এটা কিন্তু ক্লাস করার সময় অবশ্যই ছকটা এঁকে নিবা বা লিখে নিবা খাতার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই নোট বা শীট কিন্তু তোমাদের দেওয়া হবে না, আচ্ছা আমি নোট পছন্দ করি না, তোমরা ভালো করে জানো। আচ্ছা এরপরে সেখান থেকে নেক্সট তাহলে এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। অসম্পূর্ণ প্রকটতা মানে কি, অসম্পূর্ণ প্রকটতা মানে কেউ তার প্রকটতা সম্পূর্ণ দেখাইতে পারেনি। ধরো তুমি কোথাও কি করলা, লাল ফুল নিয়ে আসছো আর সাদা ফুল নিয়ে আসছো, তো দুটার মধ্যে যদি ক্রস করো মাঝখানে তৈরি হলো গোলাপি, মানে যার মধ্যে লালও আছে যার মধ্যে সাদাও আছে, দুইটা মিলে পিঙ্ক হয়ে গেছে, এটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। বোঝা গেছে কথাটা। এই যে দেখো ইন্টারমিডিয়েট জিন দেখা যায় এখানে, সংজ্ঞাটা আমরা ভালো করে পড়বো, যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য সম্পন্ন দ্বীপে যদি সংকরায়ন ঘটে প্রথম বংশজরে কি হয় বলতো, প্রকট ফিনোটাইপ পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। মানে কি, মানে হচ্ছে এই যে উভয়ের মাঝামাঝি কি হচ্ছে বাবা, উভয়ের মাঝামাঝি কি হচ্ছে, উভয়ের মাঝামাঝি মানে মাঝখানের একটা বৈশিষ্ট্য কিন্তু আমার আসতেছে, এটাকে বলে অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, কোথায় দেখা যায়, ওই যে সন্ধ্যা বানাতিতে, ঠিক আছে, জিলাপি, এটা কিন্তু পারতে হবে, মিরাবিলিস জিলাপি দেখবা। এখন সেখান থেকে সমপ্রকটতা, সম মানে কি, মানে সমানভাবে প্রকটতা দেখাচ্ছে, ইংরেজি বলে এটাকে কো ডোমিনেন্স, মানে কেউ কারোকে ছাড়তেছে না, দুজন দুজনকে সমানভাবে ডোমিনেন্স দেখাচ্ছে। আগেরটা কি ছিল, আগেরটা ছিল ইনকমপ্লিট ডোমিনেন্স। ডোমিনেন্স মানে প্রকটতা, ইংরেজি গুলো কিন্তু দেখে রাখতে হবে। আর ইনকমপ্লিট মানে কি, অসম্পূর্ণ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল এখান থেকে। এখন দেখো এখানে বলছে সমপ্রকটতা এক্সাম্পল কি, এই যে সংকর দ্বীপে যখন বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিনের দুইটাই সমান বৈশিষ্ট্য দেখায়। হ্যাঁ, যেমন ধরো কালো বর্ণের মুরগি আর সাদা বর্ণের মুরগি, দুইটা তুমি ক্রস করছো ভাই, তৈরি হয়েছে কি জানো, সাদা কালো চেক যুক্ত, মানে কালোর মাঝখানে সাদা সাদা কি আছে বলো, চেক আছে, চেকার্ড মোরগ মুরগি। এই হলো কথা, মানে কালোও বৈশিষ্ট্য দেখাচ্ছে, সাদাও বৈশিষ্ট্য দেখাচ্ছে। ঠিক আছে, সম মানে 1:2:1 এটা আমরা পড়ে ফেলছি। মারণ বা লিথাল জিন, মনে রাখতে হবে যে যেই সব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে জীবের মৃত্যু ঘটে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো লিথাল জিন। তাহলে কি করে, হোমোজাইগাস অবস্থায় জীবের কি করে বলতো বাবা, মৃত্যু ঘটায়। হোমোজাইগাস অবস্থায় জীবের কি করে বলতো বাবা, মৃত্যু ঘটায়। ঠিক আছে, আচ্ছা, কোন জিনের যদি মিউটেশন হয়, ঘটার পর সংশ্লেষিত প্রোটিন নিষ্ক্রিয় হয়, তখন উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবন ধারণের জন্য অপরিহার্য হয়, তখন হোমোজাইগাস অবস্থায় কি হয় বলতো, মৃত্যু ঘটে। আচ্ছা, লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলা হয়, এইটুকু এখান থেকে লাগবে। এখনো সেখানে কিছু কথা আছে, এই যে কেন নিকট সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে বিয়ে করতে মানা করা হয়, কারণ এখানে কিন্তু লিথাল জিনের ইফেক্টটা দেখা যেতে পারে। এখন আসলে লিথাল জিনের কিছু বৈশিষ্ট্য বলা আছে। তো প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা মিউট্যান্ট জিন। এটা মিউট্যান্ট জিন মানে কি, মিউটেশন হয়েছে, ঠিক আছে, যা প্রকট ভাবেও থাকতে পারে, প্রচ্ছন্ন ভাবেও থাকতে পারে। তাহলে লিথাল জিন একটা কি, এটা একটা মিউট্যান্ট জিন, প্রথম কথা, এটা প্রকট ভাবেও থাকতে পারে, এটা প্রচ্ছন্ন রূপেও থাকতে পারে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। 2 নাম্বারটা বলেন তো, 2 নাম্বারটা কি, মনে রাখতে হবে এটা হোমোজাইগাসও হইতে পারে, এটা হেটারোজাইগাসও হইতে পারে, দুইভাবেই ক্ষতি করতে পারে। আচ্ছা, মনে রাখতে হবে দুইভাবেই কিন্তু জীবের মৃত্যু ঘটাইতে পারে বা আঙ্গিক যেটাকে বৈকল্য ঘটাতে পারে। তবে প্রচ্ছন্ন যদি হয়, মনে রাখো কথাটা খুব গুরুত্বপূর্ণ, প্রচ্ছন্ন যদি হয় তাহলে কিন্তু হোমোজাইগাস অবস্থায় কিন্তু শুধু জীবের মৃত্যু ঘটাবে। তাহলে লিথাল জিনের মধ্যে যদি প্রচ্ছন্ন হয় তাহলে কি হবে, হোমোজাইগাস অবস্থায় কি করবে বলতো, জীবের মৃত্যু ঘটাবে। এই যে তারপরে কি বলছে, জাইগোট বা ভ্রূণ অবস্থায় জীব মারা যায় বলে লিথাল জিনের ইফেক্ট কিন্তু চোখে পড়ে না, তবে কোনো কোনো ক্ষেত্রে প্রভাব প্রকাশ ঘটে। লিথাল জিনের অনুপাত কত হয়, 3:1 এর পরিবর্তে 2:1 হয়। কোথায় দেখা গেছিল, ফরাসি জিনতত্ত্ববিদ লুনিয়েস কুয়েনো প্রথম কি করছিল বলতো বাবা, ইঁদুরের গায়ে এটা দেখছিল, খুব গুরুত্বপূর্ণ, কোথায় দেখছিল, ইঁদুরের গায়ে। এখনো সেখান থেকে মনে রাখতে হবে, এই ইঁদুরের গায়ে দেখছিল যে তাতে কত পার্সেন্ট ইঁদুর মরে যায়, 25% ইঁদুর কিন্তু মরে যায়। ঠিক আছে, দেখো এখানে কিন্তু সুন্দর করে ক্রস করে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ওই যে এই পুরুষ ইঁদুর শঙ্কর এবং স্ত্রী ইঁদুরের মধ্যে ক্রস করাইছি, তখন কি হচ্ছে আসলে, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের মধ্যে দেখো যেটা বড় ওয়াই আছে, ঠিক আছে, এটা কিন্তু মৃত হয়ে যাচ্ছে, তাই না, বড় ওয়াই এবং কি বলতো, বড় ওয়াই, এটা কি হচ্ছে, এটা মৃত হচ্ছে। বাট বাকি যেগুলো আছে, হ্যাঁ, মানে যেটা আমরা কি হোমোজাইগাস এবং প্রকট, ওটা কিন্তু মারা যাচ্ছে। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু কি হচ্ছে না বলতো, সেগুলো কিন্তু কি হচ্ছে না, আলটিমেটলি মারা যাচ্ছে না। তাহলে এটা গেল এখান থেকে। এখন আসলে আমরা পড়বো এই লিথাল জিনের কি আছে বলতো, দুইটা, একটা হচ্ছে সেমি লিথাল, একটা কি বলতো বাবা, সাবভাইটাল। তো এখানে আমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবো, মনে রাখতে হবে সেমি ডেমি হেমি এই যে জিনিসগুলো আছে, এগুলো মানে কিন্তু অর্ধেক। ঠিক আছে বাবা, আচ্ছা, তাহলে সেমি ডেমি হেমি এগুলো মানে অর্ধেক। এখন আসো আমরা সেমি লিথাল এবং সাবভাইটালের মধ্যে একটা কথা শুধু মনে রাখবা, তাহলে তুমি এখানকার সবকিছুই কিন্তু পারবা। সেটা কি বলতো, সেটা হচ্ছে সেমি লিথালের মধ্যে মনে রাখবা, সেমি মানে একটু উপরে, সেমি মানে 50%-এর উপরে, সাবলেট, সাব বলি না, সাবঅর্ডিনেট, সাব মানে নিচে। তাহলে আমরা মনে রাখবো সেমি মানে উপরে, সেমি লিথাল মানে উপরে, মানে 50%-এর উপরে যদি জীব মারা যায় ওটাকে সেমি লিথাল ইফেক্ট বলবো। আর যদি সাব মানে কি 50%-এর কম জীব যদি মারা যায় ওটাকে সাব ভাইটাল বলবো। এখন আসলে মানুষের হিমোফিলিয়া যেটা, ওইটা হচ্ছে মনে রাখবো মানুষ একটু উন্নত শ্রেণীর প্রাণী, তো মানুষের রোগটা উন্নত, তো মানুষের রোগটা কি হিমোফিলিয়া, এটা তাহলে কি হবে, সেমি লিথাল নাকি সাব ভাইটাল, অবশ্যই সেমি লিথাল। আর যদি বলে ড্রসোফিলা মাছি, ড্রসোফিলা মাছি নিচু শ্রেণীর জীব, মাছি ভাই কোথাকার কি, তো এটা কি হবে, সাব ভাইটাল জিনিস, তাই না। সাব ভাইটাল মানে কি, এই যে দেখো, তাহলে মনে থাকবে ড্রসোফিলা মাছি লুপ্ত প্রায় ডানা সৃষ্টিকারী জিন, এটা হচ্ছে সাব ভাইটাল। এখন আসে আমাদের বইয়ের মধ্যে লিথাল জিনের কারণে কিছু বংশগত রোগ কিন্তু দেওয়া আছে। তার আগে এখানে একটা কথা আছে যে লিথাল জিনের কারণে কিন্তু বাবা অনেক রোগ হয়, এই রোগগুলা তোমাকে কিন্তু সুন্দর করে আগে জানতে হবে। পরীক্ষায় কি প্রশ্ন আসে জানো, পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোন রোগটা লিথাল জিনের জন্য হয়, পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোন রোগটা লিথাল জিনের জন্য হয় না।
তো এই জিনিসটা আমরা একটু দেখবো, এটা আমরা নিউমোনিক্স দিয়ে মনে রাখবো। লিথাল জিনের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? লিথাল জিনের ক্ষেত্রে আমরা মনে রাখবো লিথাল জিন বা যেটাকে আমরা বলি মারণ জিন, ঠিক আছে বাবা। আমরা মনে রাখবো ব্রাকের কৃপায় হাজি থাইল্যান্ডে ইন, মানে ব্রাকের কৃপায় কি হয়েছে, হাজি চলে গেছে থাইল্যান্ডে, ছি ছি, তাই না, যে সিসি। তাহলে আমরা মনে রাখবো ব্রাকেতে কি, ব্রাকিও ফ্যালাঞ্জি, কৃপাতে কি, কৃপার মুরগি, ঠিক আছে। তারপরে এখানে আমরা আলিংসারটা অ্যাড করে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। তো রতে কি, রেটিনোব্লাস্টোমা। তারপরে কি, তারপর হচ্ছে তোমার কৃপার, এটা পতে হচ্ছে তোমার পাবিহীন, এটাকে বলে বাছুর, পাবিহীন কি বলতো, বাছুর। তারপর এখান থেকে আসো হাজিতে হচ্ছে হতে হিমোফিলিয়া, যত জন্মগত ইকথিওসিস বা যেটাকে আমরা বলি কনজেনিটাল ইকথিওসিস। তারপর থতে কি বলতো, থ্যালাসেমিয়া, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা ইনতে কি, ইনতে হচ্ছে ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিওসি। আর সিসিতে কি বাবা, সিসিতে হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া এবং সিস্টিক ফাইব্রোসিস। তাহলে কি বললাম, মুখস্থ করা আমার সাথে, এটা লাগবে। এই অধ্যায়ে দুইটা এরকম এক্সাম্পল আছে, একটা হচ্ছে লিথাল জিনের কারণে কি কি রোগ হয়, আর একটা হচ্ছে নিচের কোনটা, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, আমরা একটু পরে পড়বো। তো মনে রাখবো আমরা ব্রাকের কৃপায় হাজি থাইল্যান্ডে ইন, সিসি, এটা একটু খাতায় বারবার লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে ব্রাকেটে ব্রাকিও ফ্যালাঞ্জি, তারপরে কি তোমার রতে রেটিনো ব্লাস্টোমা, তারপর কি পাতে কৃপার মুরগি, তারপরে পথে পাবিহীন বাছুর, হাজিতে হিমোফিলিয়া, যতে জন্মগত ইকথিওসিস, থাইল্যান্ডে থাইলাসেমিয়া, ইনতে ইনফ্যান্টাইল অ্যামাটিকিডোসিস, তারপর সিতে কি বাবা, সিকল সেল অ্যানিমিয়া, খুব গুরুত্বপূর্ণ, এবং সিস্টিক কি বলতো বাবা, ফাইব্রোসিস, ঠিক আছে। এখনো সেখান থেকে আমরা এই যে লিথাল জিনের কারণে যে রোগগুলো হয়, যেগুলো আমরা এখনই বললাম, তার কিছু কিছু আমাদের এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। এবং দেখো প্রথমে কার কথা বলা আছে বাবা, থ্যালাসেমিয়ার কথা বলা আছে। মনে রাখতে হবে এখানে না অনেকগুলো, তুমি দেখো প্রত্যেকটা শুরুতে প্রচ্ছন্ন, 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 ওরে বাবা প্রকট। তাহলে মনে রাখবো রেটিনো, রেট ট ট ট ট, প্রকটের মধ্যে ট আছে। তাহলে রেটিনোব্লাস্টোমা কিসের জন্য হয়, প্রকটের জন্য হয়, শেষ। আবার দেখো এখান থেকে এই যে অসম্পূর্ণ প্রকটতা, ব্রাকিও ফ্যালাঞ্জি, আমি তোমাকে একটু বলি, মনে রাখবা ব্রাকিও ফ্যালাঞ্জি, ফ্যালাঞ্জিস হচ্ছে যে হাতের আঙ্গুলগুলা বলে, ব্রাকিও ফ্যালাঞ্জি মানে কি জানো, এই যে আঙ্গুলে যে গাঁটগুলো আছে না, যে গাঁটগুলা, যেগুলো এগুলা জয়েন্ট গুলা, এগুলো দেখা যায় কি জানো, এগুলো কমে যায়, মানে আঙ্গুলের গাঁট যতগুলা থাকার কথা তার চেয়ে কি হয়, কমে যায়। দেখো বলে দিচ্ছে তিনটা গাঁটের পরিবর্তে নর্মালি তিনটা থাকে, তাই না, নর্মালি আঙ্গুলের গাঁটগুলো কাটে এই যে একটা, দুইটা, তিনটা, তাই না, কিন্তু ওদের ক্ষেত্রে কি হয়, কম থাকে, এই যে দেখো দুইটা গাঁট থাকে, ওই জন্য এটাকে বলে অসম্পূর্ণ। আবার দেখো কনজেনিটাল, এটাও কিন্তু দেখো প্রচ্ছন্ন। কথা বুঝতে পেরেছো, সেখানে এই কথাটা কিন্তু বলা আছে। তাহলে আমরা কি মনে রাখবো, মনে রাখবো লিথাল জিনে যে বংশ রোগগুলো আছে বেশিরভাগ কি বলতো, এই যে রেটিনোব্লাস্টোমা যেটা, রেটিনোব্লাস্টোমা যেটা, সেটা কি, সেটা হচ্ছে প্রকট লিথাল জিন। আর বাকি যেগুলো আছে, যে ব্রাকিও ফ্যালাঞ্জি, এটা কি, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার জন্য হচ্ছে, তারপরে এই যে বাকিগুলো প্রচ্ছন্ন, পারবো। তাহলে এখন এসে আর কি পড়বো, এই থ্যালাসেমিয়া মনে রাখবো, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়, পেশেন্টের মনে রাখবো রক্ত কিন্তু অনেক কমে যায়, ঠিক আছে, রক্তাল্পতা। আর কি হয়, যে রক্ত কমে যায় মানে কি, আরবিসি কমে যায়, হ্যাঁ, আর সবকিছু বাড়ে, মাথা বড় হয়, দেহ বড় হয়, প্লীহা বড় হয়, যকৃৎ বড় হয়, পড়ে থাকবে। এবং এইটাকে কি বলে, এটাকে ওই যে ভিকটিম শিশু অবস্থায় মারা যায় বাচ্চাটা, এটাকে বলে ভূমধ্য সাগরীয় রোগ। থ্যালাসা মানে সাগর, ওখান থেকে আসছে, ভূমধ্য সাগর, এটা বেশি দেখা যেত আগে, ওই জন্য ওখান থেকে নাম আসছে ভূমধ্য সাগরীয় রোগ। তাহলে আমরা কি মনে রাখবো, আমরা মনে রাখবো থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া এটা প্রচ্ছন্ন লিথাল জিনের জন্য হচ্ছে, এটার কারণে রক্ত অল্পতা এটা হয়, আর আরবিসি কমে যায়, একই তো কথা, তাই না, ছোট হচ্ছে, সংখ্যায় কমে যাচ্ছে, আর বাকি সব ভারে, মাথা বড় হয়, দেহ বড় হয়, প্লীহা বড় হয়, যকৃৎ বড় হয়। আচ্ছা এখন দেখো বলছে সিকল সেল অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া মানে কি, দেখো সিকল মানে হচ্ছে বাবা কাস্তে, হ্যাঁ, অ্যানিমিয়া, তাহলে মনে রাখতে হবে যে অ্যানিমিয়া এই যে কাস্তে আকৃতির, মানে বডি, পেশেন্টের বডিতে যে আরবিসিটা থাকে, সেখানে কি হয়, সেখানে অস্বাভাবিক কিছু হিমোগ্লোবিন তৈরি হয়, এক্সট্রা হিমোগ্লোবিন তৈরি হয়। হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য আরবিসিটা কি হয়, এটা কাস্তে আকৃতির বা সিকল আকৃতির ধারণ করে। আর আরবিসি যখনই শিকল আকৃতির ধারণ করে তখন কি হবে বলতো, ওটা ভেঙে যাবে, ভেঙে গেলে পেশেন্টের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হবে, ও মারা যাবে। এখন আমরা পড়বো সিস্টিক ফাইব্রোসিস, খুব গুরুত্বপূর্ণ। সিস্টিক ফাইব্রোসিস কি, প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে কি হয় বলতো, এই রোগটা কিন্তু হয়, খুব গুরুত্বপূর্ণ। এবং কি হয়, সিস্টিক ফাইব্রোসিস 2 থেকে 3 বছরের মধ্যে দেখা যায়। এই রোগের ক্ষেত্রে মনে রাখতে হবে, এই রোগের ক্ষেত্রে কিন্তু তিনটা তন্ত্র, একটা শ্বসন তন্ত্র, একটা পরিপাকতন্ত্র, একটা জননতন্ত্র, ঠিক আছে, একটা রেসপিরেটরি সিস্টেম, এখানে তোমার একটা কি রিপ্রোডাক্টিভ সিস্টেম, আর একটা কি বলতো ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে। মানে তিনটা কথা, একটা হচ্ছে আর, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ডি। এই তিনটা জিনিস কিন্তু কি দেখা যায় বলতো, সমস্যা দেখা যায়, ঠিক আছে, একটা রেসপিরেটরি, একটা রিপ্রোডাক্টিভ, একটা ডাইজেস্টিভ, তিনটা জিনিসে কিন্তু সমস্যা হয়। কেমনে সমস্যা, এখানে মিউকাস জমা হয়, ঠিক আছে। আচ্ছা এই কথাগুলো এখানে বলা আছে। 30 থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু কি হয়, পেশেন্ট মারা যায়। তাহলে সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে 2 থেকে 3 বছরের মধ্যে লক্ষণ প্রকাশ পায়, আর 30 থেকে 40 বছরের মধ্যে কি হয় বলতো, পেশেন্ট মারা যায়। রেটিনোব্লাস্টোমাতে একটু আগে বললাম রেড টপ, প্রকটের টপ, এটা সেমিলিথাল জিন, তাই না। আচ্ছা এটা রেটিনোব্লাস্টোমা মানে কি বাবা, এটা এক ধরনের চোখের টিউমার হয়, ঠিক আছে, পেশেন্ট কিন্তু টিউমারের কারণেই মারা যায়, ব্লাস্টোমা। আচ্ছা পড়বো ব্লাস্টোমা, ওমা,
এখান থেকে টিউমার। এরপরেও সেখান থেকে ব্রাকিওফ্যালাঞ্জি মানে যে বললাম আঙ্গুলের গাঁটগুলো বেশ খাটো হয় এবং 3টা গাঁটের পরিবর্তে 2টা গাঁট থাকে, এটাও সেমিলিথাল জিন। এবং কনজেনিটাল ইকথিওসিস কি হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। বাচ্চার বডি কিন্তু একদম জন্মের পর বাচ্চার ত্বক একদম পুরো মাছের আইসের মতো কি হয় বলতো, ফেটে 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 যায়, ঠিক আছে, জন্মের প্রায় সঙ্গে সঙ্গেই মারা যায়। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো কনজেনিটাল ইকথিওসিস। এটাকে আমরা কি বলবো বাবা, এটাকে আমরা বলবো কনজেনিটাল ইকথিওসিস, ঠিক আছে। সেই জিনিসটা আমরা অবশ্যই দেখবো। এখন আসে মিউটেশন এবং পরিব্যক্তি। এই যে বংশগত বৈশিষ্ট্যের আকস্মিক ও স্থায়ী যে পরিবর্তন, সেটাকে আমরা বলি মিউটেশন। মানে এই যে আমাদের যে ডিএনএ এর স্ট্রাকচার, ডিএনএ এর মধ্যে যে জিন আছে, তাই না, এই যে আমরা ATCG একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা যদি চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জটাকে আমরা কি বলি বলতো, মিউটেশন। আর মিউটেশন অনেকভাবে হইতে পারে। মিউটেশন বলতে মানে জিনের মিউটেশন কি বোঝায়, হ্যাঁ, আয়নিত বিকিরণ, মানে বিকিরণের মাধ্যমে মিউটেশন হতে পারে, রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে মিউটেশন হতে পারে, মিউটেশন অনেকভাবে হইতে পারে। আচ্ছা, এখন আসলে আমরা ওই যে দ্বিতীয় সূত্র পড়বো, তো আমরা তো অলরেডি ব্যতিক্রমগুলো পড়ে ফেলছি, তাই না। তো চলো আমরা সামনে আগাই। যেমন দেখো, প্রথমটা পরিপূরক, আমি তোমাকে বলছিলাম পরিপূরক মানে কি, দুইজন, হ্যাঁ, বা এটাকে পরিপূরক মানে কি বলতো, দুইজন, মনে পড়ে। বা এটাকে বলে কমপ্লিমেন্টারি, মানে একজন একজনের কমপ্লিমেন্টারি হবে, ঠিক আছে। আচ্ছা, 9, এই যে বিয়োগফলটা কত হবে, 2 হবে, দেখো 9 7-এর বিয়োগফল কত, 2। আচ্ছা, কি কাহিনী কি এখানে, কাহিনী কিচ্ছু না। প্রথম কথা, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত 2টা প্রকট জিন যদি কি হয়, একজন একজন যে 2টা প্রকট জিনের উপস্থিতির কারণে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন আমরা তাকে বলবো পরিপূরক জিন, বা যেটাকে আমরা বলি সহপ্রকটতা। কি বলি, সহপ্রকটতা। এবং কোথায় দেখা যায়, যে বলছিলাম পরিপূরক মানে দুই, মানে ওরা একজন একজনকে লাথি দিবে, মিষ্টি সম্পর্ক, যে দেখো লাথি, মিষ্টি মটর, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। ল্যাথারাস এবং কি বলতো, এটাকে বলে ওডোরেটাস, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা এখান থেকে দেখবো। এখন আসলে দেখো, সাদা, এই যে সাদা ফুল যুক্ত মিষ্টি মটর আর সাদা ফুল যুক্ত মিষ্টি মটরের মধ্যে যদি আমরা ক্রস করি, দেখো বেগুনি আসতেছে। এখন এখানে মেইন টুইস্টটা আমরা একটু মনে রাখবো, যে এইখানে যখনই তুমি যদি এই যে আবার ধরো তুমি যে বেগুনিগুলো আসছে, যেমন এ বড় এ ছোট এ আর বড় বি ছোট বি, আমরা এখন এই টুইস্টটা মনে রাখবো এখানে একটু, যে যখনই কি হবে, যখনই 2টা বড় থাকবে, যে দেখো বড় এ, ঠিক আছে, বড় এ, আবার দেখো এখানে কি আছে, এই যে বড় এ বড় বি, সরি, বড় এ, আবার দেখো এখান থেকে কি আছে, আবার দেখো এখানে কি আছে, এখানে দেখো আছে ছোট বি, দেখছো। আবার দেখো এখানে আছে ছোট এ, আবার দেখো এখানে আছে ছোট এ, এখানে আছে ছোট এ, আবার দেখো ছোট এ। এখান থেকে আমরা কি বুঝতেছি ভাই, আচ্ছা সরি, ছোট বি এটা হবে, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা বুঝতেছি, যে কোনোভাবে কোনোভাবে যদি 2টা বড় একসাথে থাকে, যদি 2টা বড় একসাথে থাকে, মানে মানে এই যে দেখো বড় বি দুটো একসাথে আছে, বড় এ দুটো একসাথে আছে, এই দেখো বড় বি দুটো একসাথে আছে, বা বড় বি দুটো একসাথে আছে, মানে সহজ কথায় 2টা বড় যদি একসাথে থাকে, তাহলে কি হবে, তাহলে আমাদের এই যে তোমার পরিপূরক জিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি বলতো, আমরা দেখতে পাবো এখানে কিন্তু কালারফুল বা বেগুনি ফল আসবে আর কি, ঠিক আছে, বেগুনি ফুল আসবে। আর যদি 2টা বড় একসাথে না থাকে, 2টা বড় একসাথে না থাকে, যেমন এটার ক্ষেত্রে হয়তো বা প্রচ্ছন্ন আসবে, বাট বাকিগুলোর ক্ষেত্রে আমরা মনে, এটা একটু আলাদা করে মনে রাখবো। বাকিগুলোর ক্ষেত্রে দেখো এটা কিন্তু সাদা হবে, এটা তুমি জাস্ট মনে রাখতে পারো, যদি কোনো কালে মানে কিঞ্চিত ভাবে এমসিকিউতে দেয়, হ্যাঁ, এটা একটু কনসেপ্ট আমরা মনে রাখবো। আচ্ছা, গেল। এরপর এপিস্ট্যাসিস। এপি মানে কি ভাই, স্ট্যাসিস মানে অত্যাচার করা, এপি মানে কি উপর থেকে অত্যাচার করা, তাই না, মানে একজন আরেকজনের উপর যখন অত্যাচার করে, এটাকে আমরা বলি এপিস্ট্যাটিক। তো তুমি একজন চিন্তা করো, এখন তুমি ধরো একজনকে ঘুষি মারতেছো, তার মানে তুমি ঘুষি মারতেছো, আরেকজন ঘুষি খাইতেছে, তার মানে কি এখানে দুইজন আছে, তাই না, একজন ঘুষি মারে বা একজন অত্যাচার করে, আরেকজন অত্যাচারিত হয়। তাহলে এখানেও মনে রাখতে হবে জিন আছে 2টা, একটাকে বলে এপিস্ট্যাটিক জিন, মানে যেটা অত্যাচার করতেছে, হ্যাঁ, যেটা কি করতেছে, অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, আর যেটা বাধা পাচ্ছে ওইটাকে কি বলবো, এটাকে বলবো হাইপোস্ট্যাটিক জিন। তো এখন তুমি চিন্তা করো, যে বেটা অত্যাচারিত হচ্ছে, মানে যাকে অত্যাচার করা হচ্ছে, ওকে উপরে থাকবে না ও নিচে থাকবে, তাই না, ওকে অত্যাচার করা হচ্ছে, ওকে মারা হচ্ছে, তাই না। তাহলে আমরা মনে রাখবো এপিস্ট্যাটিক জিন, হাইপোস্ট্যাটিক জিন। হাইপো মানে নিচে, নিচে যে নিচে থাকে ওর উপর অত্যাচার করা হচ্ছে, তাহলে হাইপোস্ট্যাটিক জিন কি, ও অত্যাচারিত হচ্ছে, ওর বাধা বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাচ্ছে, আর যে বাধা দিচ্ছে তাকে আমরা কি বলবো, এপিস্ট্যাটিক জিন। এপি মানে উপরে থাকে। আচ্ছা, এই যে যখন একটা কি করে, একটা জিন যখন অন্য নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো এপিস্ট্যাটিক জিন, ঠিক আছে। আর ওটা গেল এপিস্ট্যাসিস বলবো, যেটাকে বাধা দেবে ওটা এপিস্ট্যাটিক জিন, যেটা বাধা পাবে ওটাকে হাইপোস্ট্যাটিক। অনুপাত তো আমরা পড়ছি। আচ্ছা, যেমন এক্সাম্পল গুলো দিই, এই যে পরীক্ষা আসছিল, আমি তোমাকে একটু আগে পড়াই দিয়েছি ট্রিক্স দিয়ে, প্রকট হর্ন, এই যে দেখো এটা কোথায় দেখা যায়, যে লেগ হর্ন মোরগ মুরগির মধ্যে গেল। প্রকট ততে 13 খুব গুরুত্বপূর্ণ অনুপাতটা। আচ্ছা, এরপরে সেখান থেকে এই যে আমাদের সুন্দর করে কিন্তু কি লেখা আছে বলো, এই যে একটা মানে তোমার এখান থেকে একটা ছক দেওয়া আছে, তাই না, চেকার বোর্ড দেওয়া আছে, এখানে আমরা মনে রাখবো
যে যখনই যে সি সি আই একসাথে আসছে না, যদি কোনো কারণে বড় আই থাকে, বড় হাতের আই থাকে, যেমন দেখো এখানে বড় হাতের আই আছে, হ্যাঁ এবার দেখো বড় হাতের আই আছে, যখনই বড় হাতের আই থাকবে তখনই সাদা হবে। আর যদি বড় হাতের আই না থাকে তাহলে রঙিন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ঠিক আছে, মনে রাখতে হবে প্রকট এপিস্টাসিসের ক্ষেত্রে যদি বড় হাতের আই থাকে তাহলে সাদা হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু রঙিন হবে। এই হচ্ছে কথা এখান থেকে। এখন দ্বৈত প্রচ্ছন্ন, একটু আগেই বলছি দ্বৈত মানে দুই, বিয়োগফল হবে দুই, পড়া শেষ। এবার বলছে দুইটা ভিন্ন লোক আছে অবস্থিত, দুটো প্রচ্ছন্ন অ্যালিল, ভালো করে শোনো, প্রচ্ছন্ন অ্যালিল। ওইখানে কি ছিল, এখানে প্রকট এপিস্টাসিসের ক্ষেত্রে কি ছিল, যে একজন একজনের বাধা দিচ্ছে, মানে একটি জিন একটা নন অ্যালিল জিনে বাধা দিচ্ছে। আর এখানে কি বলছে, যে দুইটা ভিন্ন লোক আছে, দুইটা প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরকে কি করে বলতো, প্রকট বৈশিষ্ট্যকে বাধা দেয়, তখন বলবো দ্বৈত প্রচ্ছন্ন। এক্সাম্পল কি, যে মুখ এবং বধিরতা, দুইটা ওয়ার্ড, এটা দ্বৈত প্রচ্ছন্ন গেল, বা এটাকে ইংরেজিতে বলে ডিফ মিউট। আচ্ছা, এখন নিচে আসো, এখান থেকে আমরা কি দেখবো, এখানে নিচে আমরা এখান থেকে দেখবো হচ্ছে এই যে এক্সাম্পলটা। এক্সাম্পলের ক্ষেত্রে খুব সহজ মনে রাখা, আমরা মনে রাখবো, এটাও কিন্তু পরীক্ষাতে দেয়, যে একটা মুখ বধির পুরুষের সঙ্গে যদি একটা মুখ বধির মহিলার বিয়ে হয় তাহলে তাদের সকল সন্তান কিন্তু স্বাভাবিক হবে বাবা। এটা আমরা মুখস্থ টাইপ রাখবো, ঠিক আছে, এটা ক্রস করেও দেখা যায়। এই যে দেখো, এ হচ্ছে মুখ বধির, এও কিন্তু মুখ বধির, ঠিক আছে, দুইটা ছোট থাকলেই মুখ বধির হবে। এখন এই যে ক্রস করলে দেখো বাচ্চা কিন্তু এখানে দুইটা ছোট একসাথে নাই, ঠিক একই রকম ছোট দুইটা একসাথে নাই, তো এটা কিন্তু স্বাভাবিক হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মনে রাখবো, এই যে দেখো দুইটা ছোট যখন একই রকম আসতেছে তখনই কিন্তু কি হচ্ছে বলতো, তখনই কিন্তু এখান থেকে মুখ বধির হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু এখান থেকে দেখবো। দুইটা ছোট থাকলে একসাথে থাকলে কি হবে বলতো, মুখ বধির হবে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা আশা করি পারবো। তাহলে এগুলো গেল এখান থেকে। আচ্ছা এখন আসুন এখান থেকে আর কি দেখবো, আমরা এখন পড়বো পলিজেনিক ইনহেরিটেন্স। আমরা এতক্ষণ না বাবা কি করছি জানো, মানে দুইটা জিন একজন একজনকে অত্যাচার করতেছে, গুতাগুতি করতেছে, এগুলো পড়ছি। কিন্তু মজার বিষয় কি জানো, মানুষের বডির মধ্যে অনেকগুলা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আসলে একটা জিনিস দিয়ে নিয়ন্ত্রিত না। যেমন ধরো উচ্চতা, উচ্চতার যে ব্যাপারটা, বা বুদ্ধি, এই যে বুদ্ধি, তোমার তুমি কত স্মার্ট, তাই না, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো কিন্তু একটা জিন দিয়ে বৈশিষ্ট্য না, এখানে অনেকগুলো জিনের ইন্টারফেয়ার থাকে। এই যে আমার স্কিনের যে রংটা, এই রং, এটা কিন্তু এর পিছনে অনেকগুলো জিনের কিন্তু কি আছে বলতো, ইফেক্ট আছে। এটা কি বলে, পলিজিন। এটাকে কি বলে, পলিজিন। পলিজিন মানে তাইলে কি, মনে রাখতে হবে যে মানুষের বৈশিষ্ট্য, কোন জীবের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন লোকাসে অবস্থানকারী নন এলিলিক জিন, একাধিক জিন, এই যে একাধিক জিন একটা মাত্র বৈশিষ্ট্য কন্ট্রোল করে, এটা কিন্তু ভুলা যাবে না। তাহলে পলিজেনিকের ক্ষেত্রে কি হচ্ছে, অনেকগুলা জিন, বৈশিষ্ট্য কিন্তু একটা। যেমন এই যে পরীক্ষা আসছিল যে পলিজিনের ইয়া কি কি বলে, কোলিজিন কোথায় কোথায় দেখা যায়, মানুষের উচ্চতার ক্ষেত্রে দেখা যায়, মানুষের গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, গাভীর দুধ, ভুট্টা, গমের রং, এগুলোতে কিন্তু দেখা যায়। এবং এখানে কি মনে রাখতে হবে, পলিজিনের যে বৈশিষ্ট্যগুলা সেগুলো কিভাবে, এগুলো হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে বুঝো, কোয়ান্টিটি মানে তোমাকে যেমন আমি বলি না, এই কয় কেজি তেল আনছো, কয় লিটার তেল আনছো, বা কয় কেজি চাল আনছো, এটা হচ্ছে কোয়ান্টিটি। একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। তো মনে রাখবো পলিজিনের যে ইয়াটা ইফেক্টটা, সেটা হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ। হ্যাঁ আচ্ছা, এই যে পলিজিনের, এই যে পলিজিনের আমরা সংজ্ঞাটা পড়ছি, পলিজিনের নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের যে বংশগতি, সেটাকে আমরা বলি পলিজেনিক ইনহেরিটেন্স। এটা কে করছে, এটা ম্যাথার করছে। ঠিক আছে, আচ্ছা পলিজিনের যে প্রভাব, এটা ক্রমবর্ধিষ্ণু হওয়ার কারণে এটাকে মাত্রিক চরিত্র বা কোয়ান্টিটিভ ক্যারেক্টার বলে। ঠিক আছে, এই যে পলিজিনের যদি সমস্যা হয় তাহলে কিন্তু অস্বাভাবিকতা হয়। কি কি দেখা যায়, যেমন এই যে অটিজম দেখা যায়, কি দেখা যায় অটিজম, কি দেখা যায় ক্যান্সার, কি দেখা যায় ডায়াবেটিস। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে পলিজিনের অস্বাভাবিকতার জন্য কি সৃষ্টি হয়, অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস। তো আমরা দেখবো এখান থেকে 1908 সালে বিজ্ঞানীকে, সুইডিশ বিজ্ঞানী নিসেল এবং এহেলে কি করছে, এই গমের বীজ নিয়ে কাজ করার সময় পলিজিনটা দেখছে। ঠিক আছে, সেটা আমরা এখান থেকে পড়বো। মানুষের যে গায়ের কালার, সেম কথা। ঠিক আছে, যে তুমি যদি কুচকুচে কালো এবং ধবধবে সাদা এই দুইটা মানুষের মধ্যে ক্রস করাও, সেক্ষেত্রে তুমি দেখবা, এই যে দেখো নিগ্রো এবং শ্বেতাঙ্গদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে সন্তান কিন্তু মিউটেলেটা হবে, মানে দুইটার মাঝখানে হবে। ঠিক আছে, এই কথাগুলো একটু পড়বে এখান থেকে। এই যে প্রকট জিনের সংখ্যা যত বেশি হবে, গায়ের গাঢ়ত্ব তত বেশি হবে। মানে পলিজিনের ইফেক্ট কি, ওই যে কোয়ান্টিটির উপর নির্ভর করে, পরিমাণের উপর নির্ভর করে। এটা সহজ করে যদি বলি, তাহলে পানির মধ্যে তুমি যত চিনি দিবা তত পানি মিষ্টি হবে, চিনি কম মিষ্টি কম। মেলানিন যত বেশি তত বেশি কালার, মেলানিন যত কম তত কি শিখবি বলতো, এটা কিন্তু সাদা। এই কথাগুলো এখানে বলা আছে। ঠিক আছে, মেলানিন দেখো মেরুদণ্ডী পানির ত্বকে অবস্থিত গাঢ় বাদামি পদার্থের একটা পদার্থ। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা একটু এখান থেকে দেখে ফেলবো। আচ্ছা, এবং এখানে আর কি দেওয়া আছে, এখান থেকে আমরা অনুপাতটা পড়বো। পলিজিনের অনুপাতটা পড়া দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস, বুঝছো। এইদিকে 14, আবার কি বলতো, এইদিকেও দেখো উল্টা করে 14, এই যে এদিকেও 14 দেওয়া আছে, এইদিকেও দেখো 14 দেওয়া আছে, তাহলে এদিকেও দেখো 14, তাই না, আর মাঝখানে হচ্ছে 6। তাহলে এইভাবে মনে রাখবো, এদিকে 14, আবার এদিকে কত বলতো 14, আর মাঝখানে কত 6, এই যে পড়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অনুপাতটা আমরা কিন্তু মনে রাখবো। এখন আসলে দুইটা এই সূত্রগুলোর মধ্যে পার্থক্য বলা আছে, তাই না। এই যেমন দেখো প্রথম সূত্র দ্বিতীয় সূত্রকে অনুসরণ করে না, কিন্তু দ্বিতীয় সূত্র প্রথম সূত্রকে অনুসরণ করে, মানে 21 এটা সত্য। ঠিক আছে, কিন্তু 12 এটা কিন্তু সত্য না। এই জিনিসগুলো আমরা একটু পড়বো। এটাকে পৃথকীকরণ সূত্র বলে, এটাকে স্বাধীন সঞ্চয়ন সূত্র বলে, এটা মনোহাইব্রিড কস, এটা
এটা ডাইহাবিট কস, এখানে অনুপাত এত, এখানে অনুপাত এত, তারপর এখানে জিনের পৃথকীকরণ হচ্ছে, এখানে সঞ্চালন হচ্ছে, এখানে যে দ্বিতীয় বংশধরে শুধু প্যারেন্টাল টাইপ বংশধর আসতেছে, এখানে রিকম্বিনেন্ট টাইপ বংশধর আসতেছে, এগুলো একটু দেখবো। ঠিক আছে, এছাড়া এখানে দেখো অ্যালিলিক এবং নন অ্যালিলিকের জিনের মধ্যে কিন্তু পার্থক্য দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা দুইটা সমসমস্ত ক্রোমোজোমের যদি একই লোকাসে অবস্থিত জিন দুটা পরস্পরকে অ্যালিল বলে, আর যদি ভিন্ন লোকাস হয় তাহলে নন অ্যালিল বলে। অ্যালিল মানে একই বৈশিষ্ট্য, নন অ্যালিল মানে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। অ্যালিলের মধ্যে যে ক্রিয়া সেটাকে বলে ডোমিনেন্স, মানে একটা আরেকটার উপর ডিপেন্ড করে, তাই না, এটাকে বলে ডোমিনেন্স, কে প্রকটতা দেখাচ্ছে। আর নন অ্যালিল হলে ওটাকে বলে এপিস্টাসিস, এটা খুব গুরুত্বপূর্ণ 3 নম্বর পয়েন্টটা। ঠিক আছে, কোনটাকে ডোমিনেন্স বলবো, কোনটাকে এপিস্টাসিস বলবো। ঠিক আছে, আচ্ছা অসম্পূর্ণ প্রকটতা এবং প্রকটতার মধ্যে যে পার্থক্য, এটা প্রকট দেখা যায় অসম্পূর্ণ প্রকটতা, আর সমপ্রকটতা কিন্তু উভয় অ্যালিল। হ্যাঁ, এটাকে কিন্তু কি দেখা যায় বলতো, এটা সমপ্রকটতা দেখা যায়। ঠিক আছে, এখানে এই যে দেখো F1 বংশী হেটারোজাইগাস জীবে বিশুদ্ধ বৈশিষ্ট্যের কোনোটাই দেখা যায় না, অসম্পূর্ণ, মাঝখানেরটা আসে, তাই না, মধ্যবর্তী। হ্যাঁ, মধ্যবর্তী ফিনোটাইপ আসে। ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য, ওই যে তোমাকে একটু আগে বললাম সাদা আর লালের মধ্যে যদি ক্রস করো আসবে গোলাপি, তাহলে গোলাপি মানে কি মাঝখানেরটা। আর এখানে সমপ্রকটতার ক্ষেত্রে কি হয়, দুইটাই দেখায়, যে সাদা আর তুমি যদি কালো ক্রস করো মুরগিগুলোর মধ্যে, তারা কি হচ্ছে কালোর মধ্যে সাদা ছোপ বিশিষ্ট, এরকম ছিল না, বা সাদার মধ্যে কালো ছোপ এরকম, এই কথাটাই বলছে। অসম্পূর্ণের ক্ষেত্রে কি স্বাধীন সর্বাত্মক প্রভাব ঘটায় না, আর এটা কিন্তু ঘটায়, এগুলো আমরা দেখবো। মনোজেনিক ইনহেরিটেন্স কোনটা, মনোজেনিক ইনহেরিটেন্স কোনটা আমরা মনে রাখবো, যে এই যে দেখো একটা জিনে সঞ্চারিত যে বংশ পরম্পরায় সঞ্চালন, একটা জিনে নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চালন, এটাকে বলি মনোজেনিক। মনোজেনিক মানে একটা জিন, আর পলিজেনিক মানে অনেকগুলা। এই যে মনোজেনিকটা কি কোয়ালিটেটিভ, আর পলিজেনিকটা কি কোয়ান্টিটিভ, তোমাকে একটু আগে যেটা আমি বললাম, এবং এটা কিন্তু ক্রমবর্ধিষ্ণু, আস্তে 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 বাড়ে। ঠিক আছে, আচ্ছা তারপর এই যে F2 জিনোটাইপে বিচ্ছিন্ন প্রকরণ দেখা যায়, এখানে কিন্তু অবিচ্ছিন্ন প্রকরণ দেখা যায়, তাই ফিনোটাইপ গুলাকে সুস্পষ্টভাবে আলাদা করা যায় না। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা এক্সট্রা করে মনে রাখবো এই পলিজেনের যে ইফেক্টটা, সেটা কিন্তু এখানে এই ফিনোটাইপের মধ্যে, মানে এটাকে বলে মানে ফ্যামিলি 2 এর মধ্যে কিন্তু কি করা যায় না, অবিচ্ছিন্ন প্রকরণ দেখা যায়। ঠিক আছে, তাই ফিনোটাইপ গুলোকে কি করা যায় না, আলাদা করা যায় না। আচ্ছা এই যে দেখো এটাকে মেন্ডেলের অনুপাত, এটা মেন্ডেলের ইনহেরিটেন্স মনোজেনিক যেটা, আর পলিজেনিকটা হচ্ছে নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পলিজেনিক গুলো একটু ব্যতিক্রম, ওই যে তোমাকে আমি বলছিলাম মনে পড়ে, পলিজেনিক ছকের মধ্যে ছিল, এটা হচ্ছে আসলে কি বলতো, এটা হচ্ছে রিয়েল এক্সেপশনের মধ্যে পড়তেছে, এটা তোমার বই না, এটা মনে রাখবো তুমি। আচ্ছা এটা গেল এখান থেকে। এখন আসো আমরা পড়বো লিঙ্গ নির্ধারণ নীতি। লিঙ্গ নির্ধারণ নীতি কি জিনিস বাবা, খুব সহজ করে যদি আমি বলি, তুমি একটু চিন্তা করো, ধরো এই যে এক্স ওয়াই, এটা কি, এটা একটা ছেলে। আবার তোমাকে যদি বলি এক্স এক্স, এটা কি, এটা একটা মেয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম কথা, একটা ছেলের যদি তোমাকে জিজ্ঞেস করি জিনোটাইপ লেখো, তো তুমি বলবা যে এক্স ওয়াই, এটা ছেলে। যদি তোমাকে বলি মেয়ে, তাহলে বলবে এক্স এক্স, এটা মেয়ে। আচ্ছা এখন তোমাকে যদি আমি বলি বলো তো ছেলের ছেলে কি হোমোজোম নাকি হেটারোজোম, উত্তর হবে এই দেখেন এক্স আর ওয়াই দুটো তো আলাদা জিনিস, তাহলে এটা হচ্ছে হেটারোজোম, এটাকে কি বলবো, হেটারোজোম। আর মেয়ের ক্ষেত্রে কি দুটো তো একই জিনিস, তাহলে এটাকে বলবো হোমোজোম। এগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু চলেই আসে। আচ্ছা, এবং এখান থেকে আরো কি মনে রাখতে হবে, এই যে মানুষের ক্রোমোজোম কয়টা, এগুলো কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। দেহকোষের ক্রোমোজোম 43টা, 23টা, বা 23 জোড়া বা 46টা, তারপর 22 জোড়া হচ্ছে অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এই যে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এগুলো আমরা দেখবো এখান থেকে। এই যে নারীগুলোকে হোমোগ্যামেটিক বলে, হোমো মানে একই, আর পুরুষের ক্ষেত্রে যেহেতু এক্স ওয়াই দুটো আলাদা জন্য হেটেরোগ্যামেটিক বলে। এখন আসলে আমরা এখান থেকে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা একটু পড়বো। একটা হচ্ছে এক্স 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 ওয়াই, একটা হচ্ছে এক্স 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 ও। কোনটা কোথায় দেখা যায় আমরা মনে রাখবো, এক্স এক্স ও যেটা, এক্স এক্স ও যেটা, এটা আমাদের একটু হেল্পিং সেটা হেল্প নেই। এক্স এক্স ও যেটা মনে রাখবো, এক্স অর, তোমরা ইয়ার ক্ষেত্রে দেখবা পড়বা এক্স 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 অর, অর গেট তোমরা পড়ছো কিনা, এক্স 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 অর, অর মনে রাখবে, এক্স অর। অর মানে কি র, সব দিয়ে, ফোর রিং র, ছাড়ো পোকা র, ডায়াস্কোরিয়া র, সব র দিয়ে হবে। ঠিক আছে, আচ্ছা। আর এক্স লিঙ্ক ডিসঅর্ডার যদি বলে, মনে রাখবো এক্স 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 পদ্ধতিতে কোনটা, এই যে এক্স 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 পদ্ধতিতে কোনটা, ফোরিং, ছাড়ো পোকা, তারপর ডায়াস্কোরিয়া, এগুলা। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে ভাই, একটাকে এক্স 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 ওয়াই বলতেছেন, একটাকে এক্স 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 ও বলতেছেন, কেন বলতেছেন? আচ্ছা প্রথম কথা, দুটো এক্সাম্পলের মধ্যে একটা পড়বা। 2 নম্বর কথা হচ্ছে যে মনে রাখতে হবে ফড়িং, ছাড়পোকা এগুলোর ক্ষেত্রে কিন্তু এক্স 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 ও দেখা যায়। ভাই ও কথাটার মানে কি, ও কথাটার মানে কিচ্ছু না, পুরুষের মধ্যে ওয়াই ক্রোমোজোমটা অনুপস্থিত থাকে, এই জন্য এটাকে কি বলে, এটা এই যে স্ত্রীর মধ্যে কিন্তু দুটেই থাকে, ওই জন্য এটাকে 2a প্লাস এক্স এক্স লাগে। এই জন্য দেখো এক্স 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 ও পদ্ধতিতে যখন আমরা কিন্তু লিঙ্গ নির্ধারণ করি, ওইখানে কিন্তু বাবা আমরা 2a প্লাস এক্স ও লিখি, ও মানে নাই, গায়েব। আর মাতার মধ্যে দেখো এক্স এক্স দুটেই আছে, এই যে এক্স ওয়াইটা এখানে থাকে না। ঠিক আছে, এই যে দেখো এক্স এক্স দুটেই আছে। তো আলটিমেটলি যখন আমরা ক্রস করি, তখন কিন্তু আমরা স্ত্রীর ক্ষেত্রে পাই কি বলতো, 2a প্লাস এক্স এক্স, পুরুষের ক্ষেত্রে কি পাই, 2a প্লাস এক্স ও। এই কথাটা এখানে বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো পুরুষের ক্রোমোজোম কিন্তু 2a প্লাস এক্স ও, এই দেখো এই কথাটাই বললাম। স্ত্রীর হোমোগ্যামেটিক, তাই 2 ধরনের গ্যামেট দেখা যায়, কিন্তু এই যে তাই তাই ডিম্বাণু একই ধরনের হয়,
পুরুষের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের গ্যামেট দেখা যায়। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে কয় ধরনের গ্যামেট দেখা যায়? আনসার হচ্ছে দুই ধরনের গ্যামেট দেখা যায়। ঠিক আছে, একটা হচ্ছে A+X, একটা হচ্ছে A+O। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু এখান থেকে দেখবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু মেডিকেলে আসছিল যে ফড়িং এর মধ্যে এক্স, ঘাস ফড়িং এর মধ্যে XX XO হয়। এখন কথাটা মানে কি, তার মানে কি ওর একটা কি থাকে, একটা ওয়াই কিন্তু কম থাকে। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখবো। ডায়াস্কোরিয়ার মধ্যে দেখা যায়, উদ্ভিদে সাধারণত এই ধরনের লিঙ্গ নির্ধারণ দেখা যায় না। এগুলো একটু পড়বো এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এইখানে কিন্তু কথা। আর এখান থেকে আর কি লাগবে, এখান থেকে পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো পরীক্ষাতে দেয়। যেমন অটোজোম কয়টা, সেক্স ক্রোমোজোম কয়টা, পুরুষের ক্রোমোজোমের স্ট্রাকচার কেমন, তার নারীর ক্ষেত্রে ক্রোমোজোমের স্ট্রাকচার কেমন, এই জিনিসটা আমরা একটু অবশ্যই খেয়াল করবো। ঠিক আছে বাবা, আচ্ছা এখন সেখান থেকে আর কি লাগবে, আমরা যদি নিচে আসি, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলতে তোমার বইয়ে মনে রাখতে হবে সেক্স ক্রোমোজোম আসলে কয়টা। আনসার হচ্ছে ভাই এক্স আর ওয়াই, এই দুটা। হ্যাঁ, এক্স এ যদি সমস্যা হয় তাহলে এটাকে বলে এক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে এক্স ক্রোমোজোমের সমস্যা হলে এটাকে কি বলবো, এটাকে বলবো এক্স লিঙ্ক ডিসঅর্ডার। আর যদি ওয়াই ক্রোমোজোমের সমস্যা হয় তাহলে ওটাকে কি বলবো, ওইটাকে বলবো ওয়াই লিঙ্কড ডিসঅর্ডার। কথা বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে, প্রথম কথা গেল। এখন ভাই এক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনটা কোনটা আছে, উত্তর হচ্ছে হালিমা। উত্তর কি হালিমা, হিমোফিলিয়া, ঠিক আছে, লাল সবুজ বর্ণাঢ্যতা, মাসকুলার ডিস্ট্রফি, হালিমা। আচ্ছা, আর ওয়াইলিং কোনটা ভাই, ওয়াইলিং হইতেছে কানের লোম। ওয়াইলিং কি, কানের লোম। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, তোমার বই কি হচ্ছে কি আরো কিছু দেওয়া আছে, আমি তোমাকে আগে এটা বুঝাই দিলাম যে যদি সেক্স ক্রোমোজোমের সমস্যা হয় তাহলে হয় এক্স এর সমস্যা, নাহলে ওয়াই এর সমস্যা। এখন পর্যন্ত 60টা পাওয়া গেছে। এক্স ক্রোমোজোম কোনগুলো, যে হালিমা, হিমোফিলিয়া, লাল সবুজ, আর একটা হচ্ছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। ঠিক আছে, যে হালিমা। আর ওয়াই এর সমস্যা হলে কানের লোম গেল। এখন আসে এখান থেকে এই যে তোমার কি বলা যায়, এই যে এখানে এই ছকটা আমি তোমাকে একটু দেখাই। এই যে মানুষের কি কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে, ঠিক আছে, মানুষের কি পরীক্ষায় প্রশ্ন আসে অহরহ। ওই যে তোমাকে একটু আগে যেমন বললাম মানুষের কি কি লিথাল জিন ঘটিত রোগ আছে, ওইটা পরীক্ষাতে আসে। ঠিক একইভাবে এই জিনিসটাও কিন্তু কি হয় বলতো বাবা, পরীক্ষাতে আসে। তো এটা আমরা একটু খুব সহজে মনে রাখতে পারি। আমরা কি মনে রাখবো, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা মনে রাখবো হালিমা রাতে, হালিমা রাতে কি করে বলতো, হাই টেস্টি, হালিমা রাতে হাই টেস্টি ফ্রাই কি করে বলতো, ডায়েট খায়। ঠিক আছে, ফ্রাই ডায়েট খায়। আচ্ছা, হালিমাতে কি হতে, হিমোফিলিয়া, লতে লাল সবুজ, মতে মাসকুলার ডিস্ট্রফি, রাতে রাতকানা, হাইতে হাইপার ট্রাইকোসিস, মানে অনেক বেশি লোম। তারপর টেস্টিকুলার ফেমিনাইজেশন, মানে কি আস্তে আস্তে বলতো, মানে টেস্টিকল কার থাকে, ছেলেদের ক্ষেত্রে, তাই না, তাহলে আস্তে আস্তে ছেলে কি হয়ে যাচ্ছে, মেয়ে হয়ে যাচ্ছে। তো ফ্রাজাইল এক্স সিনড্রোম দেখা যায়। তারপর ডায়াবেটিস ইনসিপিটাস দেখা যায়। এই কটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে হালিমা রাতে কি করে, হাই টেস্টি ফ্রাই কি খায়, হাই টেস্টি ফ্রাই কি করে বলতো, ডায়েট খায়। তাহলে আমরা মনে রাখবো হালিমা রাতে হাই টেস্টি ফ্রাই কি করে বলতো বাবা, ডায়েট খায়। অর্থাৎ হিমোফিলিয়া, লাল সবুজ বর্ণাঢ্যতা, মাসকুলার ডিস্ট্রফি, রাতকানা, হাইপার ট্রাইকোসিস, টেস্টিকুলার ফেমিনাইজেশন, ফ্রাজাইল এক্স সিনড্রোম এবং ডায়াবেটিস ইনসিপিটাস খুব গুরুত্বপূর্ণ। এখানে এই কথাটাই কিন্তু বলা আছে। ঠিক আছে, এই যে লাল সবুজ মানে কি, লাল এবং সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না। হিমোফিলিয়া মানে কি, হিমোফিলিয়া মানে হচ্ছে হিমফিলিয়া, মানে হিম মানে রক্ত, রক্তের মধ্যে কোনো আকর্ষণ থাকে না, মানে ব্লিডিং হইতেই থাকে, রক্ত জমাট বাঁধে না। মাসকুলার ডিস্ট্রফি মানে কি, মাসেলের সমস্যা হয়। ঠিক আছে, রাতকানা মানে কি, রাতে দেখতে পারে না। ডায়াবেটিস ইনসিপিটাস মানে কি, অস্বাভাবিক মূত্র। ফ্রাজাইল এক্স সিনড্রোম মানে কি, মানে হচ্ছে ফ্রাজাইল হয়ে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, অটিজম দেখা যায়। হাইপার মানে বেশি বেশি, ট্রাইকোসিস মানে কি, রোম, অনেক বেশি শরীরের রোম বা লোম দেখা যায়। টেস্টিকুলার ফেমিনাইজেশন, টেস্টিকুলার মানে কি, টেস্টিকুলার মানে হচ্ছে ছেলে, আর ফেমিনিন মানে হচ্ছে মেয়ে। ছেলে আস্তে আস্তে মেয়ে হয়ে যেতেছে, পুরুষ আস্তে আস্তে মেয়ে হয়ে যাচ্ছে। এই সবগুলা কি, এই সবগুলো হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারকে আরেকটা জিনিস বলে, এটাকে বলে কি বলতো, এগুলাকে বলে কিন্তু, এটাকে বলে কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। মানে এটা এক্স লিঙ্ক হতে পারে, ওয়াই লিঙ্ক হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের বডিতে দুই ধরনের ক্রোমোজোম আছে। একটা কি বাবা, একটা হচ্ছে অটোসোম, ভালো করে শোনো এটা খুব গুরুত্বপূর্ণ। একটা কি বাবা, অটোজোম, একটা কি বলতো বাবা, সেক্স ক্রোমোজোম। একটা কি সেক্স ক্রোমোজোম, একটা কি সেক্স ক্রোমোজোম, একটা কি অটোজোম, একটা কি বলতো, সেক্স ক্রোমোজোম। এই অটোজোমে যখন সমস্যা হবে তখন আমরা ওকে বলবো অটোজোমাল ব্যাধি। কি বলবো বাবা, অটোজোমাল ব্যাধি, মানে অটোজোমে সমস্যা হচ্ছে। আর সেক্স ক্রোমোজোমে যখন সমস্যা হবে তখন বলবো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, মেডিকেল একবার দিয়েছিল নিচের কোনটা, অটোজোমাল ব্যাধি, তার মানে যেগুলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার ওগুলো হবে না। ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে আলাদা করে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তো কি বললাম, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেগুলো না ওগুলোই তো অটোসোমাল, তাই না, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, সেইটা কথা আমরা একটু মনে রাখবো। অটোজোম দেহ গঠন করে, আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি বলতো, এক্স ক্রোমোজোমের সমস্যা হচ্ছে গেল। এখন সেখান থেকে আর কি পড়বো, এখান থেকে আর যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে, আমরা এখানে একটু আসি বাবা, আসো। এখানে আমরা কি দেখবো, প্রথম হচ্ছে লাল সবুজ বর্ণাঢ্যতা, বা যেটাকে আমরা বলি কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, তো
আমরা যদি এখানে খেয়াল করি আমরা দেখবো এটাকে বর্ণান্ধতা বলা হচ্ছে, মানে লাল এবং সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, এই যে জল ডাল্টন এটা বর্ণান্ধতা সম্পর্কে বলছে, এটাকে ডাল্টনিজম বলা হয়। এখন একটা মানুষ কি আসলে বর্ণান্ধ নাকি এটা বোঝার জন্য একটা টেস্ট আছে, এটাকে বলে ইশিহারা কালার টেস্ট। এটাকে কি বলে? ইশিহারা কালার টেস্ট। এই যে দেখো তোমার বইয়ের ছবিতে দেওয়া আছে, এটাকে কি বলে? এই যে দেখো, এই যে একটা চার্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু সুন্দর করে 73 লেখা আছে। হ্যাঁ, এই যে তুমি পড়তে পারছো কিনা আমি জানি না। তো এটাকে 73, এই যে কেউ যদি 73 না পড়তে পারে তাহলে ভাবতে হবে ও লাল সবুজ বর্ণান্ধতা, ঠিক আছে, মানে বর্ণান্ধ আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দেখবো এখান থেকে। এখন আসো আমরা এখানে আমরা একটু ক্রস শিখবো। আমাদের পরীক্ষায় কিন্তু লাল সবুজ বর্ণান্ধ বলো বা আমাদের হিমোফিলিয়া বলে, এখান থেকে কিন্তু কি দিবে বাবা বলো তো? এখান থেকে কিন্তু ক্রস দিবে, ক্রস করা কিন্তু শিখতে হবে, ঠিক আছে। ধরো তোমাকে বলবে কি জানো, ধরো তোমাকে বলবে বাবা সুস্থ, ঠিক আছে, মানে আচ্ছা আমি তোমাকে একটু সুস্থ এবং কি বলো অসুস্থ মানে বর্ণান্ধ এটার সংজ্ঞাটা একটু পড়াই। ধরো একটা ছেলে ধরো কি বলা যায়, মানে একটা ছেলে না, আগে মেয়ে বলি, মেয়েগুলোর মধ্যে গ্যাঞ্জাম বেশি তো। ধরো মেয়ে বললাম, ধরো এখানে মেয়ে বললাম, হ্যাঁ একটা মেয়ে, এই মেয়ের মধ্যে ধরো তোমাকে বললাম মেয়ে মানে কি এক্স এক্স শেষ। এখন এই মেয়েটার মধ্যে যদি দেখা যায় ধরো একটা কালার ব্লাইন্ডের জিন আছে, তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই মেয়েটা কি তাহলে বর্ণান্ধ? উত্তর হচ্ছে না, এই মেয়েটা কিন্তু বর্ণান্ধ না, কিন্তু বাহক। এই মেয়েটা কিন্তু বর্ণান্ধ না, কিন্তু কি বাহক। কথা বোঝা গেছে? বাহক। আচ্ছা, প্রথম কথা বুঝতে পারছি ভাইয়া। দ্বিতীয় কথা কি, আচ্ছা ভাইয়া যদি এই মেয়েটা এরকম হইতো, এই মেয়েটা ধরেন এরকম হইতো যে এটার মধ্যে এরকম আছে এক্স সি, মানে এক্স এক্স, এটা তো মেয়ে। এখন ধরেন যদি এরকম হয় যে দুইটা এক্স এই হচ্ছে আছে, তাহলে মেয়েটা কি হবে? ইয়েস, তখন মেয়েটা কি বলতো? বর্ণান্ধ, তাই না? তা আমরা আশা করি এটুকু বুঝতে পারছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বর্ণান্ধ মানে তো বর্ণান্ধই, বুঝা গেছে? আচ্ছা, আর যদি ছেলের ক্ষেত্রে আমি তোমাকে বলি, ছেলের ক্ষেত্রে যদি তোমাকে আমি বলি, ছেলের ক্ষেত্রে খেয়াল করো তো, একটা ছেলে মানে কি? ছেলে মানে এক্স ওয়াই। এখন ছেলের কিন্তু আর কোনো ব্যাকআপ কপি নেই। যেমন তুমি দেখো মেয়ের ক্ষেত্রে যখন একটা এক্স এ যখন ক্রোমোজোম থাকতেছে, মানে এক্স এ যখন কালার ব্যান্ডের জিন থাকতেছে, ওই আরেকটাতে যদি না থাকে তাহলে ওইটা ব্যাকআপ কপি হিসেবে কাজ করে, মানে ওইটা হেল্প করে বা ওইটা সাপোর্ট করে। কিন্তু ছেলের ক্ষেত্রে তো কোনো ব্যাকআপ নেই, চিপায় পড়ে গেছে বেটায়, মানে ওর এক্স ওয়াই, তো এক্স ক্রোমোজোমের সমস্যা, তো এক্স এ যদি কোনোভাবে বর্ণান্ধতা জিন ঢোকে তাহলে এই বেটা শেষ, ঠিক আছে। তাহলে ও কি বলতো? ও বর্ণান্ধ। এর ক্ষেত্রে কি, ছেলের ক্ষেত্রে কোনোভাবে বাহক হওয়ার সুযোগই নেই। আমার কথা বুঝে গেছে? ছেলের ক্ষেত্রে কোনোভাবে বাহক হওয়ার সুযোগই নেই, মানে একটাই ক্রোমোজোম, হয় বাহক নাইলে সুস্থ, এক্স ওয়াই সুস্থ। বুঝে গেছে? এটা গেল প্রথম কথা। এখন তোমাদের পরীক্ষায় কি দিবে? পরীক্ষায় খুব অহরহ এখান থেকে প্রশ্ন আসে। কি কি প্রশ্ন দেয়? যেমন ধরো বললো বাবা সুস্থ, তারপরে কি বললো? মা বর্ণান্ধ বাহক, তাহলে সন্তানগুলা কেমন হবে? বাবা সুস্থ মানে কি? এক্স ওয়াই শেষ। মা বাহক মানে কি? মা হচ্ছে ধরো এক মেয়ে, তাহলে গেল। এবং বাহক মানে কি? বাহক মানে ধরো এখানে বর্ণান্ধতার আমাদের কি আছে, এখান থেকে জিন আছে সি। এখন আমরা কি করব? ক্রস করব। প্রথমে এই এক্স ধরে আমরা কি করবো? এই দুটাকে গুণ দিব, তাহলে এক্স এক্স সি, আবার এই এক্স দিয়ে গুণ দিলে এক্স এক্স শেষ। এই যে এই প্রথমে এটা ধরে তারপর এই দুটাকে গুণ দিব, ঠিক আছে, শেষ। আবার এই যে এটা ধরে প্রথমে এটাকে গুণ গেল, আবার এটা ধরে এটাকে গুণ গেল। আবার এই দুটো ওয়াই দিয়ে আমি এই দুটোকে গুণ দিব, ওয়াই দিয়ে গুণ দিলে সবসময় এক্স ওয়াই ফরম্যাটে লিখবা। ওয়াই দিয়ে গুণ দিলে কি হবে? এক্স ওয়াই, মানে এই দুটো, এটা তোমার একটা গেল। এক্স ওয়াই মানে কি? এখানে একটা সি হবে, এই যে এক্স সি ওয়াই, আর এটা দিয়ে করলে এক্স ওয়াই হয়েছে। তাহলে এখন এখান থেকে কি আসলো বলো তো? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে মেয়ে, এই দুটো হচ্ছে ছেলে। এখন একটু ভালো করে খেয়াল করো, এখানে কি বুঝতে হবে। তাহলে গুণটা আমরা কেমনে করলাম? প্রথমে এক্স দিয়ে এই দুটাকে গুণ করছি সোজা, এক্স এক্স সি শেষ, আবার এক্স এক্স শেষ, আর ওয়াই দিয়ে এই দুটাকে গুণ করছি, তাহলে কি হবে? এক্স সি ওয়াই আর একটা এক্স এক্স ওয়াই। এখনো সেখান থেকে এই দুটা কিন্তু মেয়ে, খেয়াল করছো? মেয়ে দুটার মধ্যে বলো তো, যদি প্রশ্ন করে যে মেয়েদের মধ্যে কত পার্সেন্ট বর্ণান্ধ, উত্তর কি হবে? মেয়ের মধ্যে কিন্তু কোনো বর্ণান্ধই নেই। এই মেয়েটা কিন্তু বর্ণান্ধ নয়, কিন্তু বাহক। বর্ণান্ধ তো না। আবার এই মেয়েটা কি? এই মেয়েটা সুস্থ। তাহলে যদি প্রশ্ন করে মেয়েদের মধ্যে কত পার্সেন্ট বর্ণান্ধ, উত্তর হবে 0%। মানে মেয়ের মধ্যে তো কোনো বর্ণান্ধই নেই। কিন্তু যদি বলে মেয়েদের মধ্যে কত পার্সেন্ট বাহক, তাহলে উত্তর হবে 50%। কেন? কারণ দুইজন মেয়ের মধ্যে একজন বাহক, তাহলে একে কত? 100তে কত? 50%। আচ্ছা, আবার ধরো ছেলেদের মধ্যে যদি বলে কত পার্সেন্ট বর্ণান্ধ, এই যে ধরো ছেলেদের মধ্যে বলো, ছেলে দুইটা, দুইটা ছেলের মধ্যে একটা কি? দুইটা ছেলে, তাহলে দুইটা ছেলের মধ্যে যদি বলে বর্ণান্ধ কয়টা, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে এই যে একটা, 50%। তাহলে ছেলের মধ্যে কত পার্সেন্ট বর্ণান্ধ? 50%। ছেলের মধ্যে কত পার্সেন্ট হচ্ছে তোমার সুস্থ? 50%। তো এগুলো কি বুঝতে পেরেছি? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। পরীক্ষা প্রশ্ন করতে পারে সন্তানদের মধ্যে কত পার্সেন্ট বর্ণান্ধ। সন্তান কয়টা? 4টা। 4টার মধ্যে অ্যাকচুয়াল বর্ণান্ধ কয়টা? একটা। তার মানে কত?
25% বর্ণান্ধ। সন্তানদের মধ্যে কত পার্সেন্ট বর্ণান্ধ, ঠিক আছে? এই ক্রসগুলো আমরা অবশ্যই দেখবো। এটা হিমোফিলিয়ার ক্ষেত্রেও দিতে পারে, সেম জিনিস, এটা একটু আমরা মনে রাখবো। এই ক্রসগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করবা। বিগত বছরের প্রশ্নের মধ্যে কিন্তু আরো অনেক প্রশ্ন দেওয়া আছে এরকম, বা হ্যাঁ এগুলো একটু দেখবা। তাহলে এই কথাগুলো এখানে বলা আছে, এগুলো একটু দেখবো। এই যে মনে রাখতে হবে বর্ণান্ধতা যেটা, সেটা কি হয় জানো, প্রচ্ছন্ন জিন যেটা, সেটা পিতা থেকে কন্যাতে যায়, কন্যা থেকে নাতির মধ্যে যায়, নাতি, পৌত্র নট পুত্র, ঠিক আছে? এটাকে বলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এটাকে কি বলে? পিতা থেকে কন্যা, কন্যা থেকে কোথায় বলো তো, একদম নাতি, মানে পিতা থেকে ডিরেক্টলি পৌত্র, পৌত্র মানে কি ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলে এটাকে। এই যে বর্ণান্ধতা কোথায় বেশি দেখা যায়, আর মনে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রে 8% পুরুষ এবং 0.5% মহিলা বর্ণান্ধ, ঠিক আছে? আচ্ছা এগুলো একটু আমরা পড়বো, ঠিক আছে? এগুলো আমরা পড়বো। ইশিহারা টেস্টের কথা তো একটু আগেই বললাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো গেল এখান থেকে। ট্রাফিক সিগন্যাল দেখতে পারেন। এখন আসলে পড়বো হিমোফিলিয়া। হিমোফিলিয়া মানে কিচ্ছু না, মনে রাখতে হবে হিমোফিলিয়া মানে যে হিম, রক্ত, ফিল মানে আকর্ষণ, মানে রক্তের মধ্যে আকর্ষণ থাকে না, মানে রক্ত আসলে কি হয় না বলো তো, জমাট বাঁধে না। এটা একটা কি, একটা রক্ত তঞ্চন জনিত ত্রুটি বা অস্বাভাবিকতা। এই এক্স ক্রোমোজোমের একটা প্রচ্ছন্ন জিন, ঠিক আছে? এটার কারণে কি হতে পারে, হিমোফিলিয়া হতে পারে। হিমোফিলিয়া কয় ধরনের? 2 ধরনের, একটা হিমোফিলিয়া এ যেটাকে ক্লাসিক হিমোফিলিয়া বলে, একটা হিমোফিলিয়া বি বা যেটাকে আমরা বলি খ্রিস্টমাস ডিজিজ, বা যেটাকে আমরা বলি হিমোফিলিয়া বি। বুঝে গেছে? একটা কি পাবে, একটা ক্লাসিক হিমোফিলিয়া, একটা কি বলতো, একটাকে আমরা বলি খ্রিস্টমাস ডিজিজ। ক্লাসিক হিমোফিলিয়া মানে কি, এটা হচ্ছে হিমোফিলিয়া এ, 8 নাম্বার ফ্যাক্টরের জন্য হয়। মনে রাখবা ক্লাসে যাই সকাল 8টার দিকে, এভাবে মনে রাখবা, ক্লাসে যাই কটার দিকে, সকাল 8টার দিকে, ক্লাস 8টায়, ক্লাস 8টায়। তাহলে হিমোফিলিয়া কটার জন্য হচ্ছে, সকাল 8টা, 8 নাম্বার ফ্যাক্টরের জন্য, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বলে এটাকে। আর খ্রিস্টমাস ডিজিজের ক্ষেত্রে মনে রাখবা খ্রিস্টান, আমরা মনে রাখবো খ্রিস্টান, খ্রিস্টান, খ্রিস্টান পড়তে গেলে দন্ত ন, নতে কি আসে, নতে হচ্ছে 9 নাম্বার ফ্যাক্টরের জন্য যেটা হয়, এটাকে আমরা বলি খ্রিস্টমাস ডিজিজ বা খ্রিস্টমাস ফ্যাক্টর, ঠিক আছে? এই যে হিমোফিলিয়া রোগে কিন্তু মহিলা অপেক্ষা পুরুষটা বেশি আক্রান্ত হয়। 10,000 জন পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়া হয়, ঠিক আছে? হিমোফিলিয়া পুরুষ, মহিলারা 16 বছর বয়সে রক্তক্ষরণের জন্য মারা যায়। এগুলো একটু আমরা এখান থেকে পড়বো, ঠিক আছে? হিমোফিলিয়াকে কিন্তু রাজকীয় রোগ বলা হয়, ঠিক আছে? এই যে মহারানী ভিক্টোরিয়ার 4 কন্যার মধ্যে অ্যালিস এবং বিয়াট্রিস কিন্তু হিমোফিলিয়ার বাহক ছিল। এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা এখান থেকেও কিন্তু কি হতে পারে বলো তো, এই যে হিমোফিলিয়া স্বাভাবিক পুরুষ আর বাহক মহিলা, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? সেগুলো আমরা অবশ্যই দেখবো। তার এটা গেল এখান থেকে। এখন আসে, এখান থেকে আমরা পড়বো ডিএমডি, বা যেটাকে আমরা সুন্দর করে কি বলি বাবা, এটাকে আমরা বলি ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। কি বলি বাবা? ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। কি এটা জিনিস? আসলে কিচ্ছু না। প্রথম কথা হচ্ছে যে এটা মনে রাখবো মাসকুলার ডিস্ট্রফি মানে মাসেলে কোনো একটা সমস্যা হয়, ঠিক আছে? এই যে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি 30টার বেশি দেখা যায়, ঠিক আছে? মাসকুলার ডিস্ট্রফির প্রধান 9টা হচ্ছে প্রধান, বাকিগুলো দুর্লভ। এখানে কি কি সমস্যা হয়? পেশির দুর্বলতা, সমন্বয়ের অভাব হয়, পেশি ক্ষয় হয়, পেশি অকার্যকর হয়, মানে পেশিতে মাসেলের সমস্যা। ডিস্ট্রফি, ডিস্ট্রফি মানে সমস্যা হচ্ছে, কপালে টাক হয়ে যাচ্ছে, চোখে ছানি পড়তেছে, ঠিক আছে? তো মাসকুলার ডিস্ট্রফি অনেক ধরনের আছে। এই যে মাসকুলার ডিস্ট্রফি, দেখো মাসকুলার ডিস্ট্রফি একটা দুর্বল জিন সরি দুর্লভ জিন গঠিত রোগ। 30-এর বেশি মাসকুলার ডিস্ট্রফি আছে, বুঝতেছো? এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কি বাবা? সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ডিএমডি, বা যেটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এটাকে আমরা বলি ডিএমডি। কি বলে বাবা? এটাকে আমরা বলি ডিএমডি, ঠিক আছে বাবা? খুব গুরুত্বপূর্ণ। এটাকে কি বলি? এটাকে বলি ডিএমডি। আচ্ছা তারপরে কি লাগবে এখান থেকে, এগুলোর দরকার নেই, মনে রাখতে পারো বাচ্চাটা একটু মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসেবল হয়, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আর কি লাগবে, অটিজমের দিকে আস্তে আস্তে যায়। এই যে ডিস্ট্রফিন জিনের কোনো কপি থাকে না, এই জন্য সমস্যাটা হয়। নারী দেহের ক্ষেত্রে কিন্তু এক্স এক্স 2টা ক্রোমোজোম থাকে, একটা একটা ব্যাকআপ হিসেবে কাজ করে, যেটা আমি তোমাকে একটু আগে বললাম, ঠিক আছে? আচ্ছা এই যে মানুষের বডিতে কত 3000 পেশি প্রোটিন থাকে। হ্যাঁ ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি কি জিনিস, এই ডিস্ট্রফিন জিনের মধ্যে কিছু বিকৃতি হয়, ঠিক আছে? এগুলো আমরা দেখবো। যে আবিষ্কারক কে? ফরাসি বিজ্ঞানী গিলাওমি, মানে গিলে ফেলছে, ঠিক আছে? গিলাওমি বেঞ্জামিন অ্যামান্ডুসেনি, এই অনুযায়ী নামটা হয়েছে, ঠিক আছে? তাই এটা আমরা দেখবো। এখন আসলে আমরা পড়বো আমাদের বইয়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটাকে আমরা সুন্দর করে বলি কি বলতো বাবা, ব্লাড গ্রুপিং। কি বলি আমরা এটাকে? এটাকে আমরা বলি ব্লাড গ্রুপিং। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ব্লাড গ্রুপিং। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ব্লাড গ্রুপিং থেকে আমরা কি শিখবো? প্রথম কথা হচ্ছে বাবা, যে ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের ব্লাড গ্রুপ আছে কয়টা, মানে মানুষের ক্ষেত্রে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কমন ভাবে ইউজড হচ্ছে 4টা ব্লাড গ্রুপ, একটা এ, একটা বি, একটা আরো আবিষ্কার হয়েছে বাট ওইটা আমাদের কনসার্ন না, আমরা ওটা পরে করবো, ওই বি আর ও। তাহলে কয়টা টোটাল আমরা ব্লাড গ্রুপ দেখতে পাই বাবা? টোটাল 4টা ব্লাড গ্রুপ দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আমাদের কি পড়তে হবে, প্রত্যেকটা ব্লাড গ্রুপের মধ্যে কি অ্যান্টিজেন আছে, ভালো করে শোনো, এবং কি আছে, কোন অ্যান্টিবডি আছে, কি আছে, কোন অ্যান্টিজেন আছে, এবং কি আছে, কোন অ্যান্টিবডি আছে, কি আছে, কোন অ্যান্টিবডি আছে, ঠিক আছে? আচ্ছা এখন আসো, এই যে অ্যান্টিজেন গুলো, অ্যান্টিবডি গুলো, এটা আমরা কেমনে মনে রাখবো? আমরা খুব সহজে এটা মনে রাখতে পারি। আমি তোমাকে শিখাই দিই, মনে রাখবা ব্লাড গ্রুপের নাম যেটা হবে সেটাই অ্যান্টিজেন। এ ব্লাড গ্রুপ যদি হয় তাহলে এ অ্যান্টিজেন থাকবে, পড়া শেষ। আর উল্টা হবে অ্যান্টিবডি, তাহলে ছোট বি অ্যান্টিবডি।
এই প্যাটার্নটা যদি মনে রাখো তাহলে তোমার জন্য ব্লাড গ্রুপ কিন্তু একদম দুধ ভাত, অ্যান্টিজেন অ্যান্টিবডি যে ব্যাপারগুলো। আবার দেখো বি ব্লাড গ্রুপ, তো নাম যেটা ওইটাই অ্যান্টিজেন, তো বি অ্যান্টিজেন। আবার কি এখান থেকে এ অ্যান্টিবডি, উল্টা ছোট এ, পড়া শেষ। আবার দেখো তুমি এবি ব্লাড গ্রুপ, তাহলে এও আছে বিও আছে, তাহলে এ বি দুটোই কি বলতো এখানে অ্যান্টিজেন, এ আর বি দুটোই কি বলতো এখানে অ্যান্টিজেন। আর তোমাকে যদি বলে অ্যান্টিবডি কোনটা, অ্যান্টিবডি তো ভাই এ আর বি দুটাই চলে আসছে, অ্যান্টি মানে উপর উল্টাটা হয়, নাই তো কিছু, তাহলে নাই, শেষ। আবার ও ব্লাড গ্রুপ যদি হয় তাহলে খেয়াল করো, ও মানে কি, ও মানে জিরো, কিছু নাই, তার মানে কোনো অ্যান্টিজেন নাই। আর ওদিকে কি হবে, ওদিকে ছোট এ ছোট বি, শেষ। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো, এখান থেকে আমরা মনে রাখবো যেটা, সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে, মানে ব্লাড গ্রুপিং আমরা পরে পড়তেছি, ওটা খুব সোজা। তো ব্লাডের অ্যান্টিজেন আর অ্যান্টিবডিটা আগে জানতে হবে, ঠিক আছে। মানে আমরা আসলে ব্লাড গ্রুপিং বলে না, এই ব্লাড গ্রুপ ওকে, এই ব্লাড ওকে দেওয়া যাবে কিনা, ওর ব্লাড এ নিতে পারবে কিনা, এটা বের করার জন্য একটা খুব সহজ বুদ্ধি আছে, কি জানো, রক্ত ভেঙে দেখা। কি করা, রক্ত হাতুড়ি দিয়ে ভেঙে দেখা, হাতুড়ি থিওরি, ঠিক আছে, আমরা ওটা পড়বো। তো এই রক্ত ভেঙে দেখতে গেলে আমাকে আগে জানতে হবে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে, ঠিক আছে। তো এই সম্পর্কে তোমার বই কিন্তু বলা আছে, এই যে দেখো তোমার বই কোথায় বলা আছে, এই যে দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দর করে বলা আছে যে আমার এ ব্লাড গ্রুপের মধ্যে, এই যে দেখো এ অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেনটা নিচে লেখছে, ওটা উপরে লেখা উচিত ছিল। আর এই যে বি অ্যান্টিবডি, বিটা অ্যান্টিবডি, একই কথাই। আবার বি ব্লাড গ্রুপ দেখো, যেটা ব্লাড গ্রুপ হবে অ্যান্টিজেন সেম হবে, বি অ্যান্টিজেন। আবার দেখো উল্টা, আলফা অ্যান্টিবডি মানে এ অ্যান্টিবডি। আবার দেখো এ বি ব্লাড গ্রুপ, দেখো এ বি ব্লাড গ্রুপ, তাহলে দেখো এ অ্যান্টিজেন বি এ আর বি দুটো অ্যান্টিজেন আছে, কোনো অ্যান্টিবডি নাই। আবার দেখো ও, তাহলে নামের সাথে মিল আছে, কোনো অ্যান্টিজেন নাই, তাহলে এখানে দুটো আলফা বিটা দুটো অ্যান্টিবডি। বুঝতে পেরেছো? আচ্ছা, এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির আবার একটা নাম আছে। এই যেমন অ্যান্টিজেন এগুলোকে কি বলে, এটাকে বলে অ্যাগ্লুটিনোজেন, ঠিক আছে। আর অ্যান্টিবডি গুলোকে কি বলে, এটাকে বলে অ্যাগ্লুটিনিন। তাহলে রক্তের ব্লাডের মধ্যে যে অ্যান্টিজেন থাকে ওটাকে বলে অ্যাগ্লুটিনোজেন, আর যেটা অ্যান্টিবডি থাকে সেটাকে বলে অ্যাগ্লুটিনিন। আচ্ছা, এখন আসে এখান থেকে চারটা টোটাল ব্লাড গ্রুপ আছে এখানে। আমরা আর কি দেখবো এখানে, এখানে আর যেটা আমরা পড়বো বাবা সেটা হচ্ছে যে এই যে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে এ এবং বি এর উপর ভিত্তি করে ল্যান্ডস্টেনের প্রথম ব্লাড গ্রুপিংটা আবিষ্কার করছিল 1901 সালে, এটাকে এবিও ব্লাড গ্রুপ বলা হয়। আচ্ছা, এখন মানুষের কত ধরনের অ্যান্টিজেন আছে, 400 ধরনের অ্যান্টিজেন আছে, খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে 30টা আমরা জানতে পারছি, 21 ধরনের ব্লাড গ্রুপ আছে। হ্যাঁ, এখন আমরা এবিও ব্লাড গ্রুপ আর আরএইচ ব্লাড গ্রুপ এই দুটো সম্পর্কে একটু ভালো করে জানবো, ঠিক আছে। চলো, এখন আমাদেরকে কি শিখতে হবে, আচ্ছা একটু বলেই দিই এখানে। প্রথম কথা আমরা একটু শিখে নিই, হ্যাঁ, সর্বজনীন দাতা কোনটা, পরীক্ষায় খুব প্রশ্ন আসে এটা, সার্বজনীন দাতা কোনটা, দাতার ইংরেজি কি, দাতার ইংরেজি হচ্ছে ডোনার, এটা দেখে আমরা বের করে ফেলতে পারবো। দাতার ইংরেজি কি বলো, দাতার ইংরেজি হচ্ছে ডোনার, তাই না। তো তুমি মনে রাখবা ডোনারের লাস্টে আর আছে, আর দিয়ে মনে রাখবা কি, আর ফর ঋণাত্মক। আর ডোনারের লাস্টে আছে ও, তাহলে মনে রাখবো ও ঋণাত্মক। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে সার্বজনীন দাতা, পড়া শেষ। তাহলে কি বললেন, সার্বজনীন দাতা। আমি তোমাকে বলতেছি যে তুমি অনেকে মনে প্রশ্ন করো, ভাইয়া এই যে এ পজিটিভ, এই পজিটিভ প্লাসটা কই থেকে আসলো, বা এই যে এ নেগেটিভ, এই নেগেটিভ কই থেকে আসলো, আমি বলতেছি এখনই, আসো। তাহলে কি বললাম, প্রথম কথা সার্বজনীন দাতাকে, দাতার ইংরেজি ডোনার, ডোনারের লাস্টে আছে ও, ও আর আরতে হচ্ছে ঋণাত্মক, তার মানে ও নেগেটিভ, শেষ। ও এর একদম উল্টায় দাও, ওকে উল্টা, ও মানে কি জিরো, কিচ্ছু নাই, তাহলে এবি। আর নেগেটিভের উল্টা কি, পজিটিভ। তাহলে এই যে এবি পজিটিভ হচ্ছে সার্বজনীন গ্রহীতা, সবার কাছ থেকে রক্ত নেয়, একেবারে ইউনিভার্সাল রিসিভার। তাহলে একটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, একটা হচ্ছে ইউনিভার্সাল রিসিভার। তাহলে সার্বজনীন দাতা আর সার্বজনীন গ্রহীতা কি পারা যাবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে একটা কি, একটা হচ্ছে সার্বজনীন দাতা, আর একটা হচ্ছে কি বলতো সার্বজনীন গ্রহীতা। বুঝতে পেরেছো, একটা সার্বজনীন দাতা আর একটা কি বলতো সার্বজনীন গ্রহীতা, ঠিক আছে। তাহলে সার্বজনীন দাতা মানে ডোনার, ও নেগেটিভ আর গ্রহীতা। এখন আসো, এই যে আমরা ব্লাড গ্রুপের সাথে যেমন তুমি একটু আমি বললাম এবি পজিটিভ, পজিটিভটা কই থেকে আসতেছে, মনে রাখতে হবে এইটা আসতেছে ভাই আর এইচ থেকে। এখন প্রশ্ন আসতে পারে ভাই আর এইচ আবার কি জিনিস, আর এইচ কিছু না, ভুয়া একটা জিনিস। আর এইচ মানে হচ্ছে যে তো মানুষের, এই যে দেখো আর এইচ ফ্যাক্টরটা কি, আর এইচ ফ্যাক্টর মানে আসলে কি, এই যে 1940 সালে বিজ্ঞানী কার্ল লানস্টেইনার এবং উইনার রিসার্চ বান্দর, এই বান্দরের শরীরের মধ্যে কি করছে, খরগোশের রক্ত ঢুকাই দিচ্ছে, কেমন বদমাইশ, ঢুকাই দিয়ে দেখছে যে রক্তরাশের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এবং তারা আরো গবেষণা করছে, দেখছে এই যে মানুষের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে, মানুষের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে রিসার্চ বানরের লোহিত রক্তকণিকার ঝিল্লির মধ্যে একটা অ্যান্টিজেন আছে। তার মানে এটা কি দাঁড়ালো, তার মানে প্রত্যেকটা মানুষের, ধরো এটা যদি লোহিত রক্তকণিকা হয়, প্রত্যেকটা মানুষের লোহিত রক্তকণিকার ঝিল্লির মধ্যে এরকম করে আমরা কিছু অ্যান্টিজেন দেখতে পাই। কি দেখতে পাই, কিছু অ্যান্টিজেন দেখতে পাই, এটাকে বলে আরএইচ অ্যান্টিজেন। এটাকে কি বলে বাবা, এটাকে বলে আরএইচ অ্যান্টিজেন। এটাকে কি বলে, এটাকে বলে আরএইচ অ্যান্টিজেন। কি বলে এটাকে, আরএইচ অ্যান্টিজেন। যদি আরএইচ অ্যান্টিজেন থাকে, কথা বুঝো আমার, যদি আরএইচ অ্যান্টিজেন থাকে তাহলে আরএইচ পজিটিভ বলবো, আর যদি আরএইচ না থাকে তাহলে আরএইচ নেগেটিভ বলবো, শেষ। মানে ধরো এ পজিটিভ, এই কথাটার মানে কি,
তার মানে ওর ব্লাড গ্রুপ এ আর ওর মধ্যে আরএইচ আছে, ওই জন্য আই পজিটিভ লিখছি। যদি আমি লিখতাম এ নেগেটিভ, এই কথাটার মানে কি, তার মানে তার ব্লাড গ্রুপ এ ঠিক আছে, বাট তার মধ্যে আরএইচ নাই, তার লোহিত রক্ত কণিকার মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের মধ্যে আরএইচটা নাই, শেষ। এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা এখন আসো, এখন আমরা দেখবো একজন একজনকে রক্ত দিতে পারবে নাকি পারবে না, এটা বের করা অনেক সোজা। আচ্ছা কি করব, প্রথম কথা হচ্ছে হাতুড়ি দিয়ে ভেঙে দেখতে হবে। ধরো তোমাকে আমি বললাম, আচ্ছা বলো তো আমি কি এ নেগেটিভ, হ্যাঁ আমি কি এ নেগেটিভ কে, এ নেগেটিভ কে আমি কি এ পজিটিভ রক্ত দিতে পারবো? এ এ এ নেগেটিভ কে পজিটিভ দিবে নাকি দিবে না? আচ্ছা কি করবো, এটা খুব সোজা, এ নেগেটিভ রক্তটা ভাঙবো। এ নেগেটিভ মানে কি? এ নেগেটিভ মানে হচ্ছে, আমরা যদি একদম সুন্দর ইকুয়েশনের মতো লিখি, এ নেগেটিভ মানে কি, এ মানে তো আমি বলছিলাম তোমাকে এ ব্লাড গ্রুপ, যে ব্লাড গ্রুপ নাম ওই অনুযায়ী অ্যান্টিজেন থাকে, তাহলে এ ব্লাড গ্রুপ যদি হয় তাহলে এ অ্যান্টিজেন আছে, ঠিক আছে ভেরি গুড। বাট নেগেটিভ মানে কি, আরএইচ আছে নাকি না একটু আগেই বলছি আমি, পজিটিভ মানে আরএইচ আছে, নেগেটিভ মানে আরএইচ নেই, তাহলে এখানে কোনো আরএইচ নেই, লেখারও দরকার নেই, ক্রস এমনি দিয়ে রাখলাম হোদাই, না দিলেও কোনো সমস্যা নেই, এখানে আরএইচ নেই। এখন আমি এ পজিটিভ রক্তটাকে আবার ভাঙি, এ পজিটিভকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, প্রথম কথা এ তো আমি পাবোই, এ ব্লাড গ্রুপ এ পাবো, যেটা ব্লাড গ্রুপের নাম হবে ওইটাই অ্যান্টিজেন একটা থাকবেই, হ্যাঁ যদি এবি হয় তাহলে এ আর বি দুটো অ্যান্টিজেন থাকবেই, ও হইলে কি থাকবে বলো, কোনো অ্যান্টিজেন থাকবে না, নাই তো, নামের মধ্যে তো কিছু নেই, বাট অ্যান্টিবডি আছে আর উল্টা। আচ্ছা গেল, অ্যান্টিজেন নেই মেইনলি কাজ, আর কি এই যে পজিটিভ আছে, পজিটিভ মানে কি এখানে একটা আরএইচ আছে। এখন আমরা কি করব, মনে রাখতে হবে ঢেলে দেওয়া যাবে কি যাবে না, এটাই হচ্ছে আমাদের মেইন কাহিনী, ঠিক আছে? কি বললাম, ঢেলে দেওয়া যাবে কি যাবে না। তা আমাদের প্রশ্নের মধ্যে কি বলছে, আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে এ নেগেটিভকে কি এ পজিটিভ দিতে পারবে। আমি এখন কি করব, এ নেগেটিভকে আমি কি করব, এ পজিটিভের রক্তটা ধরে এ নেগেটিভের বডিতে ঢেলে দিচ্ছি, কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এ নেগেটিভের বডিতে কিন্তু আরএইচ বলে কিছু ছিল না, ছিল আরএইচ ছিল না, পজিটিভ হলে শুধু আরএইচ থাকবে, বাট এ পজিটিভের বডিতে কিন্তু আরএইচ ছিল, এই যে এক্সট্রা জিনিস ঢুকে যাচ্ছে না, তার মানে ব্লাড এটা দেওয়া যাবে না, তার মানে এটা ব্লাড দেওয়া যাবে না, এই জিনিসটা বুঝলেই খেলা শেষ। তাহলে আমরা বুঝলাম কি, যে আমরা মনে রাখবো ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে প্রথমে আগে রক্তকে ভেঙে দেখবো হাতুড়ি দিয়ে, তারপর কি করব, তারপর আমরা সুন্দর করে ওইটা দেখবো যে এক্সট্রা কোনো কিছু ঢুকতেছে কিনা, যদি এক্সট্রা কোনো কিছু না ঢুকে তাহলে কোনো সমস্যাই নেই, যদি এক্সট্রা কোনো কিছু ঢুকে তাহলে এই সমস্যা, তখন আর ব্লাড দেওয়া যাবে না। যেমন তোমাকে যদি প্রশ্নটা রিভার্স করতাম, বলতাম যে বলো তো এ পজিটিভকে কি, এ পজিটিভকে কি এ নেগেটিভ রক্ত দিতে পারবে, এ পজিটিভকে কি এ নেগেটিভ রক্ত দিতে পারবে, এবার উত্তর কি হবে, আগের বার তো হয়েছিল না পারবে না, মানে এ নেগেটিভ কে পজিটিভ পারবে না, হ্যাঁ উল্টা করে বলি, মানে এই নেগেটিভ রক্তটা আমি পজিটিভের বডিতে ঢেলে দিব, দেওয়া যাবে, এইবার কিন্তু যাবে, কেন যাবে, কারণ আমি যখন ঢেলে দেবো তখন এ দিব, এ ঢুকবে বডিতে, এ তো আগে থেকেই আছে, আর এই তো বললাম তো নতুন কোনো কিছু ঢুকবে না, মানে ওর বডিতে যা ছিল তাই ঢুকতেছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা মনে রাখবো এখান থেকে একটা কথা, আমরা কিন্তু চাইলে নেগেটিভ মানুষের রক্তকে কিন্তু পজিটিভের মানুষের বডিতে দিতে পারি, যেমন আমি চাইলে ও নেগেটিভের রক্তকে আমি কিন্তু ও পজিটিভে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি কিন্তু চাইলে কি এবি পজিটিভের রক্তকে, সরি এবি নেগেটিভের রক্তকে এবি পজিটিভে দিতে পারি, কোনো সমস্যা নেই। আশা করি তোমাকে বুঝতে পারছি। আরেকটা দেখো এক্সাম্পল, ধরো তোমাকে আমি বললাম যে একজনের রক্ত হচ্ছে এবি পজিটিভ, আরেকজনের রক্ত হচ্ছে বি বি পজিটিভ। এখন প্রশ্ন হচ্ছে যে এবি পজিটিভ কি এবি পজিটিভ কি বি পজিটিভকে দিতে পারবে, প্রশ্ন কি এবি পজিটিভ কি বি পজিটিভকে রক্ত দিতে পারবে, তাহলে কি হবে উত্তর, তা আমরা রক্ত ভাঙবো, এখন ভেঙে দেখি এবি পজিটিভ মানে কি, এবি পজিটিভ মানে এখানে আছে এ, এখানে আছে বি, আর পজিটিভ মানে আরএইচ আছে, ঠিক আছে। আর এই বি এর মধ্যে কি আছে, বি এর মধ্যে আছে হচ্ছে শুধু বি এর মধ্যে আছে বি, প্রথম কথা বি নামের সাথে যেটা মিল, আর পজিটিভ মানে আরএইচ আছে। আর একটু চিন্তা করে দেখো তো ভাই, কাহিনী কি, কাহিনী হচ্ছে যখনই আমি এবি পজিটিভ রক্তটা, এই পজিটিভ রক্তটা এখানে ঢালবো, এক্সট্রা কোনো কিছু যাচ্ছে, এই দেখো এখানেও বি আছে এখানেও বি আছে, কাটাকাটি এখানে এক্সট্রা করে তো এই যে এটা ঢুকে যাবে, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কিন্তু যদি আমি উল্টা করে বলতাম, আচ্ছা না তুমি এখন আমাকে বলো যে আমার বি পজিটিভ কি আমার, এই যে বি পজিটিভ কি আমার এবি কে দেওয়া যাবে, এবার মিলাও, কাটাকাটি, সমস্যা নেই তো, যে বি পজিটিভকে যখনই আমি এবির মধ্যে ঢেলে দেবো, এক্সট্রা কোনো কিছু তো ঢুকতেছে না, বিও ছিল বিও আছে, আরএইচও ছিল আরএইচও আছে, এ থাক সমস্যা নেই তো। মানে সোজা কথাই হচ্ছে আমি যখনই একজনের বডি থেকে আরেকজনের বডিতে ঠেলবো, মানে রক্তটা ঢালবো, যেমন এই বি নেগেটিভ বি পজিটিভ হচ্ছে দাতা, আর এবি পজিটিভ গ্রহিতা, তো খেয়াল রাখতে হবে গ্রহিতার বডিতে এক্সট্রা কোনো কিছু ঢোকা যাবে না, আগে থেকে যেটা আছে ওটা যদি ঢুকে তাহলে রক্ত দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আরেকটা এক্সাম্পল দেখো, ধরো তোমাকে আমি বললাম যে কি বলা যায়, ধরো তোমাকে আমি বললাম এ পজিটিভ রক্ত, আর তোমাকে আমি বললাম ও নেগেটিভ ও পজিটিভ রক্ত, ঠিক আছে। এখন তোমাকে বললাম বলো তো যে ও পজিটিভকে ও পজিটিভের রক্ত কি এ পজিটিভকে দেওয়া যাবে, উত্তর কি হবে, উত্তর হচ্ছে এ পজিটিভকে ভেঙে দেখি, এ মানে কি, মানে এ আছে, আর পজিটিভ মানে কি আর এইচ আছে, গেল। ও পজিটিভ মানে ও মানে কি কিচ্ছু নাই,
পজিটিভ মানে কি শুধু আরএইচ আছে। তাহলে তুমি চিন্তা করো তো, আমি যদি ও পজিটিভের রক্তটা এ পজিটিভের বডিতে ঢেলে দিই, এক্সট্রা কোনো কিছু যাচ্ছে? বলবা যে ভাই আরএইচ তো আগে থেকেই ছিল, কোনো সমস্যা নেই, তাহলে দেওয়া যাবে। আচ্ছা সেম কথা যদি আমি এখন উল্টায় বলি যে এ পজিটিভের রক্ত কি আমি ও পজিটিভের বডিতে দিতে পারবো? উত্তর কি হবে বলো তো, তুমি বলো। এই দেখো এ পজিটিভ যখন ও পজিটিভ ঢালবো, আরএইচ তো গেল, আরএইচ তো আছে আগে থেকে, কিন্তু এ তো এক্সট্রা করে ঢুকে যাবে, এক্সট্রা করে কোনো কিছু দেওয়া যাবে না, এটাই হলো কাহিনী। তো আশা করি আমি কে কাকে রক্ত দিতে পারবো নিতে পারবো এটা আমি বোঝাতে পারছি। ঠিক আছে, এখন আসে এখান থেকে আমরা কি করবো, এই যে দেখো এই কথাগুলো এখানে রিসার্চ ফ্যাক্টর বলা আছে, ওই যে পজিটিভ নেগেটিভ যেগুলো বাবা, আরএইচ পজিটিভ মানে আরএইচ ফ্যাক্টর আছে, নেগেটিভ মানে আরএইচ ফ্যাক্টর নাই। রিসার্চ ফ্যাক্টর, এটা রিসার্চ বানার থেকে আসছে। এখানে আমরা আর কি মনে রাখবো, এই যে কে কাকে রক্ত দিতে পারবে পারবে না, এখানে দেওয়া আছে এই জিনিসটা। এখন আসলে বিজ্ঞানী ফিশারের মতে আরএইচ ফ্যাক্টর টোটাল কয়টা? টোটাল হচ্ছে 6টা অ্যান্টিজেনের সমষ্টি, ঠিক আছে। আচ্ছা 3টা জোড়ায় থাকে, এই যে বড় সি ছোট সি, বড় ডি ছোট ডি, বড় ই ছোট ই একসাথে আছে। মনে রাখতে হবে বড় যেগুলো সেগুলো প্রকট, ছোট যেগুলো সেগুলো কি বলতো প্রচ্ছন্ন, ঠিক আছে। আচ্ছা এখনো সেখান থেকে মানুষের লোহিত রক্তকণিকে একসাথে 3টা অ্যান্টিজেন থাকে, কিন্তু কখনোই 2টা উপাদান এক হওয়া যাবে না, এটা যেন ভালো করে মনে রাখো, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে লোহিত রক্তকণিকায় কোন কম্বিনেশনটা সম্ভব না, মনে রাখবা 2টা একই হওয়া যাবে না। যেমন ধরো এই যে দেখো লিখছে বড় সি ছোট ডি বড় ডি, ছোট ডি বড় ডি দুটো তো একই জিনিস, একটা ছোট একটা বড় একসাথে আছে, এটা সম্ভব, এটা অসম্ভব, ঠিক আছে। বাট বাকিগুলো কিন্তু সম্ভব, দেখো মানে আলাদা আলাদা হইতে হবে, সি ডি ই কোনো সমস্যা নেই, সি ডি ই আলাদা, সি ডি ই আলাদা, এটা হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে ফেলবো। আচ্ছা এখন আসে এখান থেকে আমরা আরেকটু পড়াশোনা করব, সেটা হচ্ছে মানুষের ব্লাড গ্রুপের মধ্যে মনে রাখতে হবে 23% দুনিয়ার মানুষ কিন্তু এ ব্লাড গ্রুপ, তারপরে কি, তারপর হচ্ছে আমাদের এখান থেকে বি ব্লাড গ্রুপ কত 32%, তারপর কত এবি ব্লাড গ্রুপ কত বলতো, আনসার হচ্ছে 8%, এটা হচ্ছে সার্বজনীন কি বলতো বাবা গ্রহীতা। আর ও ব্লাড গ্রুপ কি বলতো বাবা, সার্বজনীন দাতা, ঠিক আছে। সার্বজনীন কি বলতো দাতা, ঠিক আছে। এই যে দাতা, ও কথাটা আসছে কই থেকে, ও কথাটা আসছে ওখনি থেকে, জার্মান শব্দ, যার মানে হচ্ছে শূন্য, হ্যাঁ শূন্য মানে ওর মধ্যে আসলে কিছু নাই। আচ্ছা আমরা একটু এখন পড়াশোনা করব, আমরা তো মোটামুটি ব্লাড গ্রুপিংটা বুঝে গেছি না, কে কাকে রক্ত দিতে পারবে কাকে পারবে না। এখানে আরেকটু কথা আছে, কথা হচ্ছে কি যে একজনের রক্ত যখন আমি বাবা ভেঙে দেখবো, রক্তের মধ্যে না কিছু কি আছে বলতো বাবা, রক্তের মধ্যে কিন্তু কিছু আমাদের কি বলো এটাকে তোমার এক্সট্রা করে, এটাকে বলে আমাদের জিনের ব্যাপার স্যাপার কিন্তু আছে, রাইট। যেমন আমরা এই যে দেখো বিজ্ঞানী বার্নস্টেইন, এটা কিন্তু ল্যান্ডস্টেইন না, বার্নস্টেইন প্রমাণ করছে যে এবিও ব্লাড গ্রুপের নিয়ন্ত্রণকারী জিনের 3টা অ্যালিল আছে, একটা কি, একটা হচ্ছে এল এ, একটা কি, একটা হচ্ছে এল বি, একটা কি, একটা হচ্ছে এল ও। তাহলে কয়টা আছে টোটাল অ্যালিল? 3টা। যদি একই জিনের, এই যে বলছে একই জিনের 2 এর অধিক অ্যালিল থাকে তাহলে বলে মাল্টিপল অ্যালিল, আর মাল্টিপল অ্যালিল নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে বলে মাল্টিপল অ্যালিলিজম। এই যে মানুষের এবিও ব্লাড গ্রুপের মধ্যে কিন্তু আমরা মাল্টিপল অ্যালিলটা দেখতে পাই, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা এই যে ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপিং আবিষ্কার করছে না, ওর নাম অনুযায়ী কিন্তু এটা হয়েছে। আচ্ছা এখানে একটু কথা আছে, কথা হচ্ছে যে যদি কোনো কারণে কি হয়, মনে রাখতে হবে 3টা আছে না, এল এ এল বি আর এল ও, এই যে 3টা অ্যালিল তোমাকে আমি বললাম, মনে রাখবা এ আর বি কিন্তু একই। কি বললাম? এল এ, আমি তোমাকে 3টা আমি তোমাকে অ্যালিল বলছি, একটা হচ্ছে এল এ, একটা হচ্ছে এল বি, আর একটা হচ্ছে কি বলতো এল ও, রাইট। মনে রাখবে এ আর বি কিন্তু সমান, মানে কেউ কাউকে ছাড় দিবে না, একদম সমান, কিন্তু ও কিন্তু পাত্তা পায় না। এই জন্য এদের মধ্যে একটা সম্পর্ক দেখাইছে, কি সম্পর্ক, এই যে দেখো বই দেওয়া আছে যে আমার এল এ এবং এল বি দুজনেই সমান, দুজনেই পাওয়ারফুল, বাট এল ও চেয়ে বড়, মানে বেশি শক্তিশালী। তাহলে এল এ ইজ ইকুয়াল টু এল বি গ্রেটার দেন কি বলতো এল ও, এই কথাগুলো এখানে কিন্তু বলা আছে, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো এল এ এল বি উভয় এল ও ওর উপর প্রকট, মানে সোজা কথা কোনো জায়গায় যদি এরকম থাকে এল এ একসাথে আছে আর এল ও আছে, তাহলে এই দুজনের মধ্যে কে পাওয়ারফুল, এল এ, বুঝেই যাচ্ছে। আবার দেখো কোনো জায়গায় এল বি আছে এল ও আছে, কে পাওয়ারফুল, বি, মানে ব্লাড গ্রুপ আসলে বি, কথা বুঝছো না, এই জিনিসগুলো কিন্তু এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা এটা বি হবে, এটা এ হবে, হ্যাঁ। আবার ধরো কোনো জায়গায় এরকম আছে এল এ আছে এল বি আছে, এইবার কে প্রকট, দুইজনেই পাওয়ারফুল, তখন ব্লাড গ্রুপ হবে এ বি। সেই কথাটা এখানে আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষাতে দিতে পারে, এই জিনিসগুলো আমরা একটু ভালো করে বুঝে নিব। এই যে আমাদের যে ব্লাড গ্রুপের জিনোটাইপ গুলো দেওয়া আছে এগুলো একটু দেখো এখানে, যেমন এবিও ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী অ্যালিল সময়ের মধ্যে দেখো জিনোটাইপিক বিন্যাসের ক্ষেত্রে কি হবে, যেমন এ ব্লাড গ্রুপ, আমরা কিন্তু এ ব্লাড গ্রুপকে দুইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, আমরা চাইলে লিখতে পারি এল এ, এটা একটা ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপকে এই এক্সপ্রেশনে প্রকাশ করা যায়। আবার চাইলে এ ব্লাড গ্রুপকে এটাও প্রকাশ করা যায় এল এ এল ও, বুঝে গেছে। ঠিক একইভাবে আমরা কিন্তু চাইলে বি ব্লাড গ্রুপকেও প্রকাশ করতে পারি এল বি, মানে দুইটাই বি, অথবা এল বি আছে আর এখানে এল ও আছে, মানে বি আর ও, তাই না। এই যে দেখো মানে এই দুজনের মধ্যে প্রকটকে বি, তো বি এর বৈশিষ্ট্য আসবে, এই দুজনেই তো বি, তাহলে বি আসবে, বুঝেন এই কথাটা। এরকম করে আমরা চাইলে প্রত্যেকটা ব্লাড গ্রুপকে কিন্তু কি করতে পারি, এই এক্সপ্রেশনে প্রকাশ করতে পারি, যেটা তোমাদের বই ছকে এখানে দেওয়া আছে, এলে এলে এটা বিশুদ্ধ। প্রত্যেকটা ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপের বিশুদ্ধ অবস্থা আছে, সংকর আছে, সংকর মানে আলাদা, এ বি এরও আছে, কিন্তু মনে রাখবে এবি যেটা ওইটা সব সময় কি বলতো
সংকর, মানে এবি ব্লাড গ্রুপের তুমি জীবনে বিশুদ্ধ জিনোটাইপ পাবা না। কারণ কি, খুব সিম্পল লজিক, কারণ তুমি যখনই ভাঙতে যাও তখন দেখবা এল এ এল বি আছে, মানে দুটো আলাদা অংশ, তো এটা জীবনে বিশুদ্ধ হইতেই পারে না। হ্যাঁ, যদি এরকম হইতো এ ব্লাড গ্রুপের যেমন দেখো এল এ এল এ আছে দুটো একই, এল বি দেখো এল বি এল বি আছে দুটো একই, একই হইলে তো আমরা কি বলতে পারি, এটাকে কিন্তু আমরা বিশুদ্ধ বলতে পারি, বাট ওই ক্ষেত্রে তো আমরা বলতে পারবো না। আর ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি দেখো এলো এলো, এটা সবসময় বিশুদ্ধ হবে। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে কোন ব্লাড গ্রুপের মধ্যে সবসময় বিশুদ্ধ দেখবো, ও ব্লাড গ্রুপের মধ্যে বিশুদ্ধ জিনোটাইপ দেখবো, কোন ব্লাড গ্রুপে সবসময় সংকট থাকবে, আনসার হচ্ছে এবি ব্লাড গ্রুপের মধ্যে, কোন ব্লাড গ্রুপে সমপ্রকটতা দেখা যায়, আনসার হচ্ছে এবি ব্লাড গ্রুপে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আসলে আমরা একটু কমপ্লেক্সিটি দেখবো। এই যে আমরা রক্ত আরএইচ ফ্যাক্টরটা যদি আমরা কাউন্ট না করি তাহলে কি সমস্যা হবে। ধরো তুমি করলে কি, তুমি বাদরামি করে তুমি হচ্ছে এ নেগেটিভের বডির মধ্যে এ পজিটিভ রক্ত দিয়ে দিছো, যেটা আসলে দেওয়া যায় না, তুমি জানো, কারণ এ নেগেটিভের মধ্যে শুধু এ আছে, কিন্তু এ পজিটিভের মধ্যে এও আছে আবার আরএইচও আছে। তো এক্সট্রা করে যখনই আমি এ নেগেটিভের বডির মধ্যে এ পজিটিভ ঢালবো, তখন এই আরএইচ গুলো দৌড়াদৌড়ি করতে করতে যাবে কোথায়, যাবে এই এ নেগেটিভের বডির মধ্যে যাবে, দিয়ে কি করবে, পার্টি করা শুরু করবে। ঠিক আছে, মানে কি, এই যে নেগেটিভ গুলা গেল, এই নেগেটিভ গুলাকে বডি কি হিসেবে চিহ্নিত করবে জানো, অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত করবে। মানে এ নেগেটিভের বডির মধ্যে যখনই বহিরাগত ওর বডিতে ছিল না, নতুন করে প্রবেশ করছে, অ্যান্টিজেন ঢুকবে বা নতুন কোনো কিছু ঢুকবে, সাথে সাথে ওর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটু কথা আছে যে কেউ যদি মানে কোনো নেগেটিভ ব্যক্তি যদি জীবনে প্রথমবারের মতো মানে পজিটিভ রক্ত নেয়, তাহলে তার বডিতে কোনো সমস্যা হবে না। তবে তবে কি, তবে অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়ে বসে থাকবে, তৈরি হয়ে বসে থাকবে, তৈরি হয়ে বসে থাকবে। মানে নেগেটিভের বডিতে প্রথমবারের মতো আরএইচ গেছে, ভেরি গুড, মানে বডির মধ্যে তোমার কি ঘুরে বেড়াচ্ছে, কি বলে মানে একদম আরএইচ পজিটিভ ঘুরে বেড়াচ্ছে, আরএইচ ফ্যাক্টর গুলা। তো এটাতে যেটা হবে, বডির মধ্যে আরএইচ এর বিরুদ্ধে প্রচন্ড পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে বসে থাকবে। যদি কোনো কালে জীবনের কোনো পর্যায়ে ওই ব্যক্তিটা আবার কি করে, আবার যদি পজিটিভ রক্ত নেয়, এইবার কি হবে বলতো, এবার অ্যান্টিবডি অ্যান্টিজেনের রিয়াকশন হবে, পেশেন্টটা মারা যাবে। ঠিক আছে, সেই কথাটা এখানে বলা আছে যে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বা কমপ্লেক্সিটি ইন ব্লাড ট্রান্সফিউশন, ট্রান্সফিউশন মানে হচ্ছে সঞ্চালন। ঠিক আছে, রক্ত সঞ্চালনের ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতে পাই, এই যে আরএইচ নেগেটিভ গ্রহিতা ব্যক্তির রক্তের মধ্যে যদি পজিটিভ দেই, প্রথমবার দিলে কোনো সমস্যা নেই, তবে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে, দ্বিতীয়বার দিলে শেষ, কোনো কথা নেই, একদম ডিরেক্ট লোহিত রক্তটিকার জমাট বাঁধে যাবে, সাথে সাথে মরে যাবে বেচারা। আচ্ছা, এখন আসো আরেকটা কমপ্লেক্সিটি দেখা যায় যেটা প্রেগন্যান্সির ক্ষেত্রে। প্রেগন্যান্সির ক্ষেত্রে কি হয়, যদি আরএস নেগেটিভ মহিলার সাথে আরএস পজিটিভ পুরুষের বিয়ে হয়, তাহলে তাহলে মনে তাদের প্রথম সন্তান হবে আরএস পজিটিভ। ঠিক আছে, কারণ এটা একটা প্রকট বৈশিষ্ট্য। মানে ধরো আরএস কি হয়েছে বল, আরএস নেগেটিভ একটা মহিলার সঙ্গে আরএস পজিটিভ একটা পুরুষের বিয়ে হয়েছে। ঠিক আছে, তো ডেফিনেটলি কি হয়েছে, আরএস নেগেটিভ একটা মহিলা, তোমার পুরুষ হচ্ছে পজিটিভ, তো বিয়ে যখন হবে তখন এখানে সন্তান কি হবে, সন্তান অবশ্যই এই দুটার মধ্যে প্রকট বৈশিষ্ট্যের হবে। প্রকট বৈশিষ্ট্যটা কি, প্রকট বৈশিষ্ট্য হচ্ছে আরএস পজিটিভ। কথা বুঝে গেছে। আচ্ছা, সন্তান কোথায় থাকবে, মায়ের মধ্যে থাকবে, তাই না। মায়ের বডি হইতেছে, দেখো মায়ের বডি হইতেছে আরএস নেগেটিভ, কিন্তু সন্তান কি পজিটিভ, ভালো করে বুঝো। তাহলে মা কি ছিল, মা যখন নেগেটিভ হবে, বাবা যখন পজিটিভ হবে, বাচ্চা পজিটিভ হবে, কারণ পজিটিভ প্রকট বৈশিষ্ট্য। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে মায়ের বডির মধ্যে বাচ্চা আছে, মা নিজে নেগেটিভ কিন্তু বাচ্চা নিজে আবার পজিটিভ, ম্যাচ লাগিয়ে গেছে। এখন কি, মা এবং বাচ্চার মধ্যে যখন রক্ত আদান প্রদান হতে থাকবে, তখন কি দেখা যাবে, পজিটিভ রক্তগুলা কি হবে বলতো, নেগেটিভের বডিতে চলে যাবে, মানে মায়ের বডিতে কিন্তু যাবে। তো এখন পজিটিভ যদি নেগেটিভের বডিতে যায় তাহলে কি হবে, প্রথমবার গেলে তো কোনো সমস্যা হয় না, তাই না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে কোনো সমস্যাই হয় না। ঠিক আছে, মানে ফার্স্ট প্রেগনেন্সির সময় কোনো সমস্যা হয় না। অর্থাৎ একটা মা যদি নেগেটিভ হয়, বাবা যদি পজিটিভ হয়, সেই ক্ষেত্রে ফার্স্ট প্রেগনেন্সির সময় কোনো সমস্যা দেখা কিন্তু যায় না। তো এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন তাহলে সমস্যা কই ভাই, সমস্যা হইতেছে যদি ওই মাটা দ্বিতীয়বার আবার প্রেগনেন্সিতে যায়, তখন কিন্তু সমস্যা দেখা যাবে। কি হবে, দেখো প্রথমবার কিন্তু মা নেগেটিভ ছিল, বাচ্চা পজিটিভ ছিল, তো প্রথমবার রক্ত গেছে ওই আগের ঘটনার মতোই, অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়ে বসে আছে, এই যে অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়ে বসে আছে। দ্বিতীয়বার যখন বাচ্চাটা মানে আবার প্রেগনেন্সি দেখা যাবে, তখন কি হবে, তখন সাথে সাথে কি হবে বলো, এই পজিটিভ অ্যান্টিবডি গুলা বাচ্চার বডিতে চলে আসবে, এসে বাচ্চাটাকে মেরে ফেলবে। ঠিক আছে, এটাকে কি বলে, এটাকে বলে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটাকে কি বলে, এটাকে বলে ইরাইথ্রোব্লাস্টোসিস। ঠিক আছে, এটাকে বলে ইরাইথ্রোব্লাস্টোসিস, কি বলে তো টোসিস, এটাকে বলে ফিটালিস। এটাকে কি বলে, ফিটালিস। ঠিক আছে, মানে বাচ্চাটা ফিটাস অবস্থায় কি হবে বলো তো, মারা যাবে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, যদি আরএস পজিটিভ মানে মা নেগেটিভ হলে মিনি সমস্যা, বাপ নেগেটিভ হলে সমস্যা নেই। ঠিক আছে, বাপ নেগেটিভ হয় না, খুব কম নেগেটিভ মানুষই খুব কম দেখা যায়, আরএস নেগেটিভ মানুষগুলো, বা বেশিরভাগই পজিটিভ দেখা যায়। যদি কোনো কারণে মা নেগেটিভ হয়, তাহলে বাবা পজিটিভ হইলে তখন কি হবে বলতো, এই জন্য বিয়ের আগে রক্ত অনেক পরীক্ষা করে। তো এখানে কি হবে, আমরা যখন দেখবো তখন দেখতে পাই আরএস পজিটিভ আর নেগেটিভের মধ্যে বিয়ে হইলে কি হচ্ছে, বাচ্চা পজিটিভ হচ্ছে। বাচ্চা যখনই পজিটিভ হবে তখন কি হবে,
তখন মায়ের সাথে বাচ্চার একটা কি হবে, ব্লাডের কানেকশন আছে তোমরা জানো, এমবিলিক্যাল কর্ড, এটার মাধ্যমে তো আলটিমেটলি কি হয় এখানে, এখানে যেটা হবে বাচ্চার বডি রক্তটা কিন্তু মায়ের বডিতে যাবে, প্রথমবার কোনো সমস্যা হবে না, বাট দ্বিতীয় প্রেগন্যান্সির সময় থেকে প্রত্যেকবার কিন্তু বাচ্চা মারা যাবে, এটাকে বলে ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটা একটা বুদ্ধি আছে, বুদ্ধি হইতেছে কি প্রথমবার ডেলিভারির পর কি করতে হবে, অ্যান্টি ডি, আলিম স্যারের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে, মনে রাখবা অ্যান্টি ডি ভ্যাকসিন দিতে হবে। কি দিতে হবে, অ্যান্টি ডি ভ্যাকসিন দিতে হবে কত ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে। কত ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে। প্রথম প্রেগন্যান্সির পর যদি তুমি অ্যান্টি ডি দাও তাহলে এখানে কোনো সমস্যা দেখা যাবে না। সেইখানে এই কথাগুলো বলা আছে, এগুলো একটু আমরা মনে রাখবো, ঠিক আছে। এই যে ইরেথ্রোব্লাস্টোসিস আমি বোঝাতে পারছি, ও এখানে তোমাদের বইও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো অ্যান্টিডি নামে একটা অ্যান্টিডি একটা ভ্যাকসিন আছে, যেটা 72 ঘন্টার মধ্যে দিলে কি হবে, ওই যে যেগুলো যেগুলো অ্যান্টিবডি তৈরি হয়েছিল সবগুলো মরে যাবে, আলটিমেটলি কোনো সমস্যা এখানে হবে না। এই রক্তপাতের গুরুত্বগুলো একটু পড়বা, ঠিক আছে। এই যে ইরেথ্রোব্লাস্টোসিস প্রতিরোধ করার জন্য, নির্দোষ প্রমাণ করার জন্য, হ্যাঁ এগুলো একটু দেখবা, ঠিক আছে। পিতৃত্ব পরীক্ষা করার জন্য প্রত্যেকটা আসলে এখানে দেখতে হবে। আচ্ছা এখনো সেখান থেকে আমরা অধ্যায়ের পরের যে পার্টটা, এখান থেকে যে এমসিকিউ গুলো একটু পড়বা, হ্যাঁ পরে। এখন আমরা পরের যে পার্টটা সেটা হচ্ছে বিবর্তনী, বিবর্তন পার্টের মধ্যে ঢুকবো। এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, তো চলো আমরা তাহলে শুরু করে ফেলি। সো বিবর্তনের প্রথম কথাটা কি বলবো, বিবর্তনের প্রথম কথা হচ্ছে মানে চেঞ্জ, যেটাকে আমরা বলি ইভলিউশন। ইভলিউশন কথাটা আসছে কই থেকে, ইভলিউশন কথাটা কিন্তু আসছে তোমার ইভলভেরে, ভেড়া এখান থেকে, ইভলভেরে মানে বিকশিত হয়, এখান থেকে ইভলিউশন কথাটা আসছে, ঠিক আছে। যাই হোক প্রাণীদের মধ্যে আমরা মিউটেশন দেখতে পাই। তো বিবর্তনের জনক কাকে বলা হয়, বিবর্তনের জনক বলা হয় এমপিডক্লিসকে। কাকে বলা হয়, এমপিডক্লিসকে কি বলা হয়, বিবর্তনের জনক, ঠিক আছে। আমি মনে রাখতে বলি এইভাবে এ, আর মনে রাখতে বলি বি, এই যে এ বি, তাহলে বিবর্তনের জনককে এ, বিবর্তনের জনক কি এ, এবি এবি এবি, পড়া শেষ। বিবর্তনের জনক এমপিডক্লিস, শেষ। আবার যদি পরীক্ষায় প্রশ্ন করে ডেমোক্রিটাস কি, ডেমোক্রিটাস, ডেমোক্রিটাস ধারণা পোষণ করতেন শরীরের যে কোনো অঙ্গ কি হয় বলো, ও অভিযোজিত হয়, অভিযোজিত হয়। তো মনে রাখবো দেবী, 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 দেবী বলি না আমরা, তো দেবী না, এটা দেবী। আমরা মনে রাখবো ডেভিল বলি না আমরা, ডেভিল, তোমরা রাখবো ডেভি, ডেভিল, ঠিক আছে। মানে ডেমোক্রিটাস বলছে অভিযোজিতর কথা। আবার অ্যারিস্টটল কি বলছে, অ্যারিস্টটল বলছে অ্যারিস আরি, এই যে মনে রাখবো অ্যারিস্টটলের নামের মধ্যে বলা আছে আরি, আরি কার সাথে, নিম্ন স্তরের জীবের সাথে আরি। অ্যারিস্টটল নিম্ন স্তরের জীবের কথা বলছে, উন্নতির মাধ্যমে আগাইছে। বুফন কি বলছে, বুফন বলছে, বুফন বলছে, বুফন কি বলছে, বুফন বলছে যে, বুফন বলছে ফোন যেমন পরিবর্তন হচ্ছে ওরকম দুনিয়াতে কিন্তু জীবেরও পরিবর্তন হচ্ছে। ফোন এই যে পরিবর্তনশীল পৃথিবীতে বসবাসকারী জীবের পরিবর্তন হচ্ছে। এই চারজন কি বলছে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। অ্যারিস্টটল কি বলছে, বুফন কি বলতে পারবো না, এমপিডক্লিস এ বি বিবর্তনের জনক। যদি বলে বুফন কি বলছে, ফোন যেমন পরিবর্তন দুনিয়াতে জীব তেমন পরিবর্তন। তারপরে কি বলছে, নিম্ন স্তরের জীব, নিম্ন কি, নিম্ন জীবের সাথে আরি গেল। আর কি অ্যারিস্টটল তো বললাম, তো এগুলো দেখবে এখানে। ডেমোক্রিটাস কি, ওই যে ডেভি মানে অভিযোজিত গেল। এখন আসে বিবর্তনের ধাপ, খুব গুরুত্বপূর্ণ মেডিকেল আসছিল, ঠিক আছে। একটা মাইক্রো বিবর্তন, একটা ম্যাক্রো বিবর্তন, একটা মেগা। মাইক্রো মানে কি খুব ছোট লেভেলের বিবর্তন, ঠিক আছে, মিউটেশন হয়েছে, জিনের মধ্যে চেঞ্জ হয়েছে, এগুলা জাত তাত ভ্যারাইটি সৃষ্টি হয়েছে। ম্যাক্রো মানে কি বড়, ঠিক আছে, উপপ্রজাতির ধাপ অতিক্রম করে বিবর্তন। আর মেগা মানে কি আরো বড়, ঠিক আছে, ঠিক আছে। মেগা মানে অনেক সময় ধরে চেঞ্জ হইতেছে, ঠিক আছে। ফলে কি হচ্ছে, মেজর ট্যাক্সা যেগুলো, বড় বড় ট্যাক্সা যেগুলো, এই যে দেখো গোত্র, বর্গ, শ্রেণী, এগুলো আসছে, ঠিক আছে। তাহলে মেগা মানে কি, মেগার মানে বড় বড় জিনিসগুলো যেগুলো সেগুলো আসে, ঠিক আছে। ম্যাক্রো মানে কি উপপ্রজাতির ধাপ অতিক্রম হয়। আর মাইক্রো মানে কি বলতো, জাত ভ্যারাইটি উপপ্রজাতি এগুলো সৃষ্টি হয়, জেনে চেঞ্জ হয়। এরপর সেখান থেকে এটাও মেডিকেল আসছে। বিবর্তনের ধরন খুব গুরুত্বপূর্ণ। বিবর্তন তিন ধরনের, আবাসস্থলের উপর বেস করে তিন ধরনের, একটা অভিসারী, একটা অপসারী, একটা সমান্তরাল। খুবই সহজ জিনিস, ঠিক আছে। তিনটা কি জিনিস বলতো, একটা অভিসারী, একটা অপসারী, একটা কি বলতো বাবা, সমান্তরাল। অভিসারী মানে কি, খুব সোজা মনে রাখা, মনে রাখবা। অভিসারী মানে কি, অভিসারী মানে কি, দূর সম্পর্কিত জনগোষ্ঠী একই পরিবেশে বসবাস করে, ঠিক আছে। তাহলে দূর সম্পর্কিত জনগোষ্ঠী একই পরিবেশে বসবাস করে, এটাকে কি বলবো, দূর সম্পর্কিত জনগোষ্ঠী একই পরিবেশে বসবাস করে, হ্যাঁ। তাকে বলবো যেমন ধরো ঢাকা, ঢাকায় কি আছে, ঢাকায় কি আছে, ঢাকায় ধরো রাজশাহীর মানুষও আছে, আবার ধরো নোয়াখালীর মানুষও আছে। তাহলে কি দূর সম্পর্কিত, একই জায়গায় পরিবেশ করে। তুমি শুধু মনে রাখবা দূর সম্পর্কিত একই পরিবেশে, এটা অভিসারী, শেষ। আর অপসারী কি, পুরাই উল্টা, অভিসারীর উল্টা। এ দেখো এখানে দূর না, জাস্ট এখানে নিকট করে দাও, এখানে একই না, এখানে ভিন্ন করে দাও, পড়া শেষ গেল। আর কি সমান্তরাল মানে কি, এই যে দুইটা ভিন্ন প্রজাতির জীবের গোষ্ঠীর কি বলতো, দুটি দূরবর্তী কিন্তু একই পরিবেশে বসবাস করে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অবশ্যই সমান্তরাল। এখন আসে বিবর্তনের কিছু মতবাদ দেওয়া আছে, অনেকগুলো মতবাদ আছে, যেমন ল্যামার্ক, মার্ক, মার্ক আমরা পরীক্ষায় কি করি, অর্জন, পরীক্ষায় প্রশ্ন আসবে অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার কে বলছে, মার্ক অর্জন, পড়া শেষ। ডারউইন, ডারউইন, উইন কারা করবে, উইন যারা করবে যারা প্রকৃতি থেকে নির্বাচিত হবে। ন্যাচারাল সিলেকশন থিওরি কে দিছে, ডারউইন দিছে। তারপর নব্য ডারউইন কে দিছে, নব্য মানে আধুনিক, আধুনিক সংশ্লেষ মতবাদ, তাই না। অগাস্ট ভাইজম্যান, ভাইজ যতে জার্ম প্লাজম মতবাদ, পরীক্ষা প্রশ্ন আসবে জার্ম প্লাজম মতবাদ কে দিছে, ওই যে ওয়াইজম্যান বা ভাইজম্যান, এটাকে ডাব্লিউ বি উচ্চারণ হয়। তারপরে দেখো এখানে বলছে দা ব্রিস,
দ্য ব্রিজ এর পরিব্যক্তি মতবাদ, এটাকে বলে ভিপি, ভিপি, ভিপি বা ভিআইপি, ভিপি মনে রাখবো, ভিপি। ঠিক আছে, দেখবো এখানে জৈব বিবর্তনের দুইটা মতবাদ, একটা ল্যামার্কের, একটা ডারউইনের, নব্য ডারউইনে আলোচনা করা আছে। ল্যামার্ক সম্বন্ধে আমরা কিছু জিনিসপাতি জানবো। ল্যামার্ক সম্বন্ধে আমরা কি জানবো, যে ল্যামার্ক নামের মধ্যে বলা আছে ল্যামার্ক। ল্যামার্ক মনে রাখবো প্রথম কথা কি, এই যে ল্যামার্কের মধ্যে লতে লজি, কি বায়োলজি শব্দজনক, খুব গুরুত্বপূর্ণ। ল্যামার্কের মধ্যে ম আছে, মতে মনে রাখবো মেরুদণ্ডী অমেরুদণ্ডী। আর ল্যামার্কের মধ্যে কি ক দিয়ে মনে রাখবো কি, এটা উত্তরাধিকার, তার মানে কি উত্তরাধিকারের কথাবার্তা বলছে। ঠিক আছে, মেরুদণ্ডী অমেরুদণ্ডী দুই ভাগ কে করছে, দুই ভাগে প্রাণীদের বিভক্ত করছে ল্যামার্ক। বায়োলজি শব্দের প্রবর্তক কে, ল্যামার্ক। ল্যামার্ক, এই যে ল্যামার্ক একজন দার্শনিক প্রকৃতিবিজ্ঞানী ছিলেন, তার নামটা বিশাল বড়, যা বাপটিস্ট পিয়েরে অ্যান্টনিয়ে দা মোনেট শেফলিয়ের দা ল্যামার্ক। ঠিক আছে, ভেরি গুড। প্রথমে সেনাবাহিনীতে ছিল, পরে উদ্ভিদ বিজ্ঞানী হয়েছে, তারপরে বায়োলজি শব্দের প্রবর্তক, মেরুদণ্ডী অমেরুদণ্ডী, উত্তরাধিকার মতবাদ, শেষ। সূত্র কয়টা, চারটা। ল্যামার্কের সূত্র কয়টা, চারটা। ঠিক আছে, প্রথম সূত্র পরীক্ষায় আসবে, বৃদ্ধি। পরীক্ষণ সূত্র কোনটা, বা ব্যবহার অব্যবহার কত নম্বর সূত্র, অর্জিত বৈশিষ্ট্য থেকে কত নম্বর সূত্র, অঙ্গ পরিবর্তন এটা কত নম্বর সূত্র, দেখবো এই জিনিসগুলো। ঠিক আছে, আচ্ছা এখনো সেখান থেকে আর কি লাগবে, ল্যামার্কের কিছু কথা এখানে বলা আছে, ল্যামার্কের সূত্রের কিছু ব্যাখ্যা দেওয়া আছে। এই যে যেমন ল্যামার্ক বলছে বৃদ্ধি, নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর মধ্যে বৃদ্ধি দেখা যায়, পরিবেশের কিছু প্রভাব থাকে। ঠিক আছে, এই যে জিরাফের স্নায়ুতন্ত্রই নাকি তাকে কি করছে, ঘাড় উঁচু করে পাতা খাওয়ার জন্য মানে হেল্প করছে, এবং আলটিমেটলি জিরাফ নাকি ঘাড় উঁচু হয়ে গেছে। ব্যবহার অব্যবহার, ল্যামার্ক বলছে যে কোনো জীব যদি তার অঙ্গ ব্যবহার না করে, তার আস্তে আস্তে নাকি বিলুপ হয়ে যায়। ঠিক আছে, এই কথাগুলো একটু পড়বো এখান থেকে, এর ব্যাখ্যা দিছে আর কি, ওগুলো একটু দেখবা। তারপর আসে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, মানে তুমি যদি একটা বৈশিষ্ট্য অর্জন করো, তাহলে ওটা নাকি তোমার উত্তরাধিকারের কাছে অটোমেটিক চলে যাবে, কিন্তু এটা তো আসলে হয় না। এখন হচ্ছে ল্যামার্কের কিন্তু মানুষজন কি করছে বলতো, ফাটায় দমায় কিন্তু কি করছে, সমালোচনা করছে। ঠিক আছে, যেমন এই যে দেখো, অনেকে আসছে যারা ল্যামার্কের মতবাদ নতুন করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, ওদেরকে নব্য ল্যামার্কবাদী বলা হয়, নিও ল্যামার্কিজম বলা হয়। বাট পরবর্তীতেও এখানে অনেকগুলা কিন্তু ঝামেলা আসছে। যেমন এই যে দেখো, কেউ যদি ব্যায়াম করে সুগঠিত পেশি হয়, মানে ব্যায়াম করাটার একদম বডি বিল্ডার হয়ে গেছে, তার বাচ্চা বডি বিল্ডার হবে কোনো গ্যারান্টি নাই, যেটা সে উচ্চ অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারের মধ্যে বলছে, এটা তো সম্ভব না। তারপরে কি অগাস্ট ভাইজম্যান, ভাইজম্যান করছে কি ইন্দুরে লেস কাটছে বসে বসে 22 জেনারেশন পর্যন্ত, কিন্তু দেখছে যে না, ও যে বললো যে আগের জেনারেশন না থাকলে পরের জেনারেশন আসবে না, কই এরকম তো হয় না। তারপর পেইন এবং ড্রোসোফিলা কি করছে ও মাছির বাচ্চাকে, পেইন ড্রোসোফিলা মাছির বাচ্চাকে পেইন দিছে, কি করছে 75টা পথে পেইন, পথে 75টা প্রজন্ম ধরে অন্ধকার ঘরের মধ্যে রাখে দিছে, যে দেখি ওরা কি আসলে অন্ধ হয়ে যায় কিনা, হয় নাই। তারপরে যে ভারতের মহিলারা কি করে, হ্যাঁ নাকে কানে ছিদ্র করে, কই পরের সন্তানগুলো তো এরকম নাকে কানে ছিদ্র নিয়ে বের হয় না। মহিলাদের তারপর পুরুষের ক্ষেত্রে কি দেখা যায়, পিপিউস কেটে ফেলে, কই এটাও তো দেখা যায় না মুসলমানের সময়। মানে এই যে জিনিসগুলো এখান থেকে কিন্তু বলা আছে। এই নামাক বলছে যে এই যে অভাববোধ এবং তাগিদের কারণে কখনোই কিন্তু অঙ্গ সৃষ্টি হয়, এই ধারণাটা ভুয়া। ঠিক আছে, মানুষ যদি এখন চিন্তা করে যে আমি হচ্ছে ভাই আসমানে পাখির মতো উড়ে বেড়াবো, এটা তো আসলে টেকনিক্যালি সম্ভব না। এই ক্লেমার কারণে অনেকগুলো সমালোচনা আছে, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, পড়ো। আচ্ছা এখনো সেখান থেকে পরবর্তীতে ডারউইনের মতবাদ খুব গুরুত্বপূর্ণ। ডারউইনের পুরো নামটা হচ্ছে চার্লস রবার্ট ডারউইন। ঠিক আছে, 1859 সালে প্রকাশিত হয় অরিজিন অফ স্পিসিস বাই মিন অফ ন্যাচারাল সিলেকশন, প্রচন্ড গুরুত্বপূর্ণ। এটাকে বলে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, মানে প্রকৃতিতে কে টিকবে নাকি টিকবে না, এটা প্রকৃতি নির্বাচন করবে। ঠিক আছে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। আচ্ছা যাই হোক, ডারউইন 1831 সালে 28 ডিসেম্বর এইচএমএস বিগল একটা জাহাজের মধ্যে করে দক্ষিণ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে ইংল্যান্ডের ডিভেনপোর্ট থেকে যাত্রা শুরু করছে। সে অনেকগুলো দ্বীপ টিপ ঘুরছে, এগুলো পুরাটা পড়বা। ঠিক আছে, কোন কোন দ্বীপে ঘুরছে, 5 বছর ধরে ঘুরছে। ঠিক আছে, পরবর্তীতে ইংল্যান্ডে ফিরে আসছে। তিনি কি করছে, 20 বছর ধরে ডেটা কালেক্ট করছে, এবং পরবর্তীতে এই লাইনটা, এই সালটা খুব গুরুত্বপূর্ণ। কত, 1859 সালে, কত 1859 সালে, কত বাবা 1859 সালে কি হয়েছে, 24 নভেম্বর অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন অফ ন্যাচারাল সিলেকশন বইটা বের করছে। যাই হোক মনে রাখবা, এটাকে ডারউইন ওয়ালেস বাদও বলে। 1882 সালে উনি মারা গেছেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। তার 19 এপ্রিল 73 বছর বয়সে কি করা হয়েছে, নিউটনের পাশে তাকে সমাহিত করা হয়েছে। এই যে তার বইয়ের কভারটা দেখতে পাচ্ছ। আচ্ছা এখন আসে ডারউইনের কিছু মতবাদ। ডারউইন 1858 সালে ডারউইন এবং ওয়ালেস জৈব বিবর্তন সম্পর্কে যে বক্তব্য লিখে গেছিলেন, তা পরবর্তীতে ডারউইন বাদ নামে পরিচিত হয়েছে। এই মতবাদের ভিত্তি দুইটা, খুব সোজা। সেটা হচ্ছে, একটা হচ্ছে বাস্তব ঘটনা পর্যবেক্ষণ, আর 2 নম্বর হচ্ছে এগুলোর ফলাফল। ভিত্তিগুলোর উপর বেস করে ডারউইনের বিবর্তনবাদকে 6 ভাগে ভাগ করছে। কি কি বিবর্তনবাদের টোটাল 6টা স্টেপ আছে। একটা কি, এই যে বংশবৃদ্ধির উচ্চ হার আর খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা যখন হয়,
মানে যখন কি হয়, যখন এটাকে বলে প্রোডিগ্যালিটি, ঠিক আছে, প্রোডাকশন যখন হয়, তার মানে কি, যখন বংশবৃদ্ধি উচ্চ হারে হয় তার মানে প্রাণী বাড়তেছে, বা খাদ্য বাসস্থান যখন কমে গেছে তখন জীবন সংগ্রাম গঠিত হয়। আবার যখন জীবন সংগ্রাম হয়, পরিবৃত্তির অসীম ক্ষমতা হয়, তখন আলটিমেটলি যোগ্য যে সে জয়, মানে আলটিমেটলি কি হয় বলতো, জয় হয়। আবার ঊর্ধ্বতম নির্বাচন, কি বলে এটাকে, এই সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট আর কি, যোগ্যতম ঊর্ধ্বতন, আর ন্যাচারাল সিলেকশন, এটার মাধ্যমে নতুন প্রজাতির কি হয় বলতো, উদ্ভব হয়। এগুলো কিন্তু পরীক্ষায় দিবে, প্রশ্ন করবে ন্যাচারাল সিলেকশন বা সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট বা স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স, এগুলো কার মাধ্যমে উঠে আসছে, এগুলো সবগুলো কিন্তু ডারউইনের মাধ্যমে উঠে আসছে, ঠিক আছে। আচ্ছা, ডারউইনের কিছু মতবাদের ব্যাখ্যা দেওয়া আছে। এই যে স্যামন মাছের মধ্যে কিছু কি দেখা যায়, এক ঋতুতে 2,80,00,000 ডিম দেখা যায়, ঠিক আছে, এগুলো একটু আমরা পড়বো। আবার যে জীবন সংগ্রামের মধ্যে বলা আছে দুই ধরনের সংগ্রাম, একটা অন্তঃপ্রজাতিক, মানে একই প্রজাতির মধ্যে একটা আন্তঃপ্রজাতিক, এটা আরেক ধরনের সংগ্রাম, ঠিক আছে। এই যে ব্যাঙ কীট পতঙ্গ ভক্ষণ করে, আবার সাপ, এই যে ব্যাঙ সাপ কর্তৃক ভক্ষিত হয়, ময়ূর আবার কি করে, সাপ আর ব্যাঙ, ময়ূর কি কর্তৃক সাপ, ব্যাঙ এবং সাপ ওয়ে ভক্ষিত হয়, ঠিক আছে। এটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম, এগুলো একটু আমরা রিডিং দিব। যে বরফ যুগের কবলে ম্যামথ সহ অনেক প্রজাতি গায়েব হয়ে গেছে, ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে একটু। এখন আর সেখান থেকে মনে রাখবো পরিবৃত্তি, যেটাকে আমরা ভ্যারিয়েশন বলি। ভ্যারিয়েশন ডারউইন বলছে যে দুই ধরনের, একটা ধারাবাহিক ভ্যারিয়েশন, একটা অধারাবাহিক, মানে হুট করে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এগুলো দরকার নেই ভাবে। আচ্ছা, এখনো সেখান থেকে আমরা পড়বো ডারউইনের পরবর্তীতে একটা কি আসে, নব্য ডারউইনবাদ আসছে, যেটা কি ওয়াইজম্যান এবং তার সহযোগীরা করছে। এবং এটাকে অনেক সময় এই যে 1896 সালে জান প্লাজন সোমাটোপ্লাজম মতবাদে তারা কিন্তু দেখাইছে যে জীবের জননাঙ্গে অবস্থিত জনন কোষ থাকে, জনন কোষে থাকে জার্ম প্লাজম, আর বাকিটা থাকে সোমাটোপ্লাজম। তাহলে একটা হচ্ছে জার্ম প্লাজম যেটা জনন কোষে থাকে, আর একটা সোমা মানে দেহ, যেটা দেহ কোষের মধ্যে থাকে, ঠিক আছে। এখানে এই কথাগুলো বলা আছে। এবং নব্য ডারউইনবাদের কিছু ব্যাখ্যা বা কিছু স্টেটমেন্ট বলছে, যেমন প্রাকৃতিক যে নির্বাচন, এই যে ডারউইন বলছে যে প্রকৃতিতে যে নির্বাচনটা হয় বা প্রকৃতি যে নির্বাচন করে ওটা কেমনে করে, ওটা হচ্ছে পপুলেশন পর্যায়ে করে। কোন পর্যায়ে? পপুলেশন পর্যায়ে করে। অভিযোজনের কারণ অনেকগুলো থাকে, এর মধ্যে প্রাকৃতিক নির্বাচন একটা মাত্র। আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন জার্ম প্লাজম স্তরে হয়, সোমাটোপ্লাজমে হয় না, ঠিক আছে। এই যে দেখো, জার্ম প্লাজম স্তর হয়, হ্যাঁ, স্তর কিন্তু দুইটা। এই যে জার্ম প্লাজম তত্ত্বের আলোকে কেবল গোনাড, এই গোনাড মানে জনন অঙ্গ থেকে কি হয় বলতো, জেনেটিক বস্তু তৈরি হয়, এবং আলটিমেটলি যে এর ফলে নতুন প্রজাতি সৃষ্টি হয়। সেই জিনিসগুলো আমরা একটু পড়বো, পরীক্ষার প্রশ্ন আসতে পারে নিচের কোনটা নব্য ডারউইনবাদের ব্যাখ্যা নয়। আচ্ছা, এখনো সেখান থেকে আমরা দেখবো বাবা যে ডারউইন এবং ল্যামার্কের মধ্যে কি পার্থক্য আছে। প্রথম কথা, ল্যামার্ক এটা ওই যে মার্ক অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার। আরেকটা কি, একটা হচ্ছে এখান থেকে ডারউইন, যেটা প্রাকৃতিক নির্বাচন। এটা 19 মনে রাখবা, ল্যামার্ক কত সালে বই বের করছে, 1809 সালে। তার 50 বছর পর কি করছে বলো তো, ডারউইন বই বের করছে। ল্যামার্কের বইটার নাম কি? আনসার হচ্ছে ফিলোসফিক জুওলজিক। নাম কি? ফিলোসফিক জুওলজিক, ঠিক আছে। আর ডারউইন কি করছে, ডারউইনের বইটার নাম পড়বো, ঠিক আছে। ল্যামার্কের সূত্রগুলো এখানে বলা আছে, এটা বলা আছে, একটু দেখবা। ল্যামার্কের এই যে প্রচেষ্টা, ব্যবহার প্রকরণের কথা বলা আছে, ভ্যারিয়েশন। তার ল্যামার্কের একটা যান্ত্রিক ভুয়া মতবাদ, ডারউইনের একটা বৈজ্ঞানিক মতবাদ। ল্যামার্ক বলছে প্রকৃতির সঙ্গে খাপ খায় জীব বেঁচে থাকে, আর ডারউইন বলছে না, জীবন সংগ্রামে বাঁচতে হবে, নাহলে হবে না। ল্যামার্কেরটা গ্রহণযোগ্যতা কম, ডারউইনেরটা অবশ্যই বেশি। এই জিনিসগুলো আমরা একটু পড়ে ফেলবো, ঠিক আছে। এখন আমরা দেখবো বিবর্তনের সপক্ষে কিছু প্রমাণ আছে, ঠিক আছে বাবা। আচ্ছা, এখান থেকে আমরা কি পড়বো, আমরা পড়বো হোমোলোগাস অর্গান এবং অ্যানালগাস অর্গান। এই জিনিসটা, হোমোলোগাস অর্গান মানে কি, মানে সমসংস্থ অঙ্গ যেগুলো উৎপত্তি এবং গঠনের দিক থেকে একই, এগুলোকে বলি আমরা কি পাবো, এগুলোকে আমরা বলি হোমোলোগাস অর্গান, ঠিক আছে। মানে একই রকম উৎপত্তি এবং গঠনের দিক থেকে একই। যেমন বাদুড়ের ডানা, পাখির ডানা, বা এখান থেকে বলে কি বলে এটাকে, তিমি বা স্টিল এর ফ্লিপার, ঠিক আছে, বা ঘোড়া বিড়ালের অগ্রপথ, মানুষের হাত, এগুলো সব কি, এগুলো সমসংস্থ অঙ্গ। সমসংস্থ মানে কি, উৎপত্তি এবং গঠনের ভিত্তি একই। আচ্ছা, এটা হলো হোমোলোগাস অর্গান। আরেকটা আছে অ্যানালোগাস, যেটাকে আমরা বলি সমবৃত্তি, মানে গঠন আলাদা হইতে পারে ভাই, কিন্তু কাজ একই। আমরা এখন এই যে গঠনগত, এই যে অঙ্গগত গঠনগত দিক থেকে আলাদা, কিন্তু কাজ একই। পাখির ডানা, প্রজাপতির ডানা, দুইটাই তো ডানা, আলটিমেটলি উঠতে হেল্প করে, তাই না? আচ্ছা, তো আমরা কি করবো এখন, সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, দুইটা তো মুখস্থ করার দরকার নেই, যে কোনো একটা ভালো করে পড়বো, ঠিক আছে। আর এখানে একটু মনে রাখবো কোনটা কোনটা সমসংস্থার উদাহরণ। যেমন বিড়ালের ক্ষেত্রে কোনটা সমসংস্থ, আনসার হচ্ছে অগ্রপথটা। মানুষের ক্ষেত্রে কোনটা, হাতটা। পাখির ক্ষেত্রে কোনটা, এই যে তিমির ক্ষেত্রে কোনটা, বা সিলের ক্ষেত্রে ফ্লিপারটা। তাহলে এই জিনিসগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখনো সেখান থেকে আমরা পড়বো বাবা মানুষ এই ভেস্টিজিয়াল অর্গান সম্পর্কে, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অলরেডি মেডিকেল এখান থেকে প্রশ্ন আসছিল। ভেস্টিজিয়াল অর্গান মানে কি জিনিস, মনে রাখতে হবে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ মানে কি ভাই, নিষ্ক্রিয় মানে আগে কাজ হইতো এখন আর দরকার নেই, এরকম ছিল। শতাধিক নিষ্ক্রিয় অঙ্গ পাওয়া গেছে। আমরা একটু নিউমোনিক্স দিয়ে মনে রাখবো কি কি নিষ্ক্রিয় অঙ্গ আছে, ঠিক আছে বাবা। মনে রাখবো কণা আপুর উপরের আক্কেল দাঁত গায়েব, ঠিক আছে। মনে রাখবো কতে কর্ণপেশি, আতে অ্যাপেন্ডিক্স, তারপর পুতে পুচ্ছ অস্থি,
তারপর উপরতে উপপল্লব বা যেটাকে আমরা বলি নিকটেটিং মেমব্রেন, আক্কেলতে কিভাবে আক্কেল দাঁত, তাই না বাবা, আর গায়েব থেকে গায়ের লোম, এগুলো কি, এগুলো হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে পরীক্ষায় প্রশ্ন কি আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটা মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় বা হয়, আমরা একটু মনে রাখবো। একটা কর্ণপেশী, একটা অ্যাপেন্ডিক্স, একটা কি বলতো পুচ্ছ অস্থি, একটা কি উপপল্লব বা নিকটেটিং মেমব্রেন, একটা আক্কেল দাঁত, একটা কি বলতো গায়ের লোম। সেই জিনিসগুলো আমরা অবশ্যই দেখবো। আচ্ছা, সেগুলো গেল এখান থেকে। সেখানে এই কথাগুলোই বলা আছে, দেখো গায়ের লোম সম্বন্ধে বলছে, উপপল্লব, নিকটেটিং মেমব্রেন, আক্কেল দাঁত, তাই না, এটা আমরা দেখবো। তারপর কানের পেশি, কানের পেশি সম্বন্ধে কিছু কথা বলা আছে, মানুষের কানে 3টা করে, বই কানে 3টা করে কানের পেশি থাকে, তাই না বাবা, এগুলো আমরা একটু দেখবো অবশ্যই। ঠিক আছে, পুচ্ছাস্থি, তাই না, এই যে পুচ্ছাস্থি পড়বো, এই যে বানর, শিম্পাঞ্জি, গরু, এগুলোর কিন্তু লেজ আছে, স্তন্যপায়ী মানুষের কিন্তু লেজ নেই। তবে মেরুদণ্ডের শেষে কিন্তু কককিক্স নামক লেজের মতো একটা অনুরূপ কিছু দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে সেখান থেকে আমরা কি দেখবো, এখান থেকে অ্যাপেন্ডিক্স মনে রাখবো। অ্যাপেন্ডিক্স কি, এটা বীরদান্তের সাথে লেগে থাকে। এই যে গিনিপিগ, খরগোশ, এগুলাতে কিন্তু অ্যাপেন্ডিক্স অনেক ভালো সুগঠিত, মানে এগুলোর অ্যাপেন্ডিক্স কার্যকরী, কিন্তু মানুষের অ্যাপেন্ডিক্স কি করে না বলতো বাবা, কাজ করে না। আচ্ছা, এখন সেখান থেকে আর কি পড়বো, ভ্রূণতাত্ত্বিক প্রমাণের মধ্যে বিজ্ঞানীরা দেখছে প্রত্যেকটা প্রাণীর, মানে এই যে দেখো মানুষ, উভচর, কচ্ছপ, মুরগি, শূকর, গরু, খরগোশ, প্রত্যেকটারই দেখো ভ্রূণ কিন্তু দেখতে একই, মানে ভ্রূণ অবস্থায় ওরা একই থাকে, বাট যত প্রোগ্রেস করে আস্তে আস্তে চেঞ্জ হয়। এই যে এটাকে বলে কার্ল ভন বেয়ার, উনি বলছেন ব মনে রাখবো ভ, মনে রাখবো ব, মনে রাখবো ভ, মানে এই বেয়ার বলছেন ভ্রূণের কথা, মানে ভ্রূণ অবস্থায় একটা জীব তার আদি ইতিহাসকে সংক্ষিপ্ত হয়ে প্রকাশ করে। ঠিক আছে, আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আর আর্নেস্ট হেকেল কি বলছে, হেকেল বলছে কি বলে এটাকে, পুনরাবৃত্তি মতবাদ কথা, বা যেটাকে আমরা সুন্দর করে বলি রিক্যাপিচুলেশন থিওরি। ঠিক আছে, এটাকে বলে পুনরাবৃত্তি মতবাদের কথা। আচ্ছা, আমরা মনে রাখবো ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি করে, আমরা মনে রাখবো কি বলতো, বাজে, বাজে মানে কি, সামনে যাবে, ব্যক্তিজনী হইলে জাতিজনী হবে সামনের দিকে, কিন্তু পিছন দিকে আসবে না। জাতিজনী ব্যক্তিজনীর পুনরাবৃত্তি নাও করতে পারে, তবে ব্যক্তিজনী অবশ্যই, মানে অনকোজেনি, এটাকে বলে রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, মানে ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি করবে। মনে রাখবো বাজে, বাজে মানে কি, ব্যক্তিজনী, ব্যক্তিজনী কি করবে, জাতিজনী, মানে সামনে যাবে, পুনরাবৃত্তি করতে পারে, তবে পিছন দিকে আসবে না। জাতিজনী ব্যক্তিজনী পুনরাবৃত্তি নাও করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনকোলজি, এটাকে বলে কি বলতো, অনকোলজি না, সরি, অন্টোজেনি রিক্যাপিচুলেটস কি বলতো, ফাইলোজেনি। আচ্ছা, এখন আমরা পড়বো এখান থেকে জীবাশ্ম সম্পর্কে। জীবাশ্ম মানে কি, যেটাকে আমরা বলি ফসিল। ফসিল কি জিনিস, এই যে ফসিল, আমরা ফসিলিস থেকে আসছে কথাটা, ইংরেজি শব্দ, ল্যাটিন ফসিলিস থেকে ফসিল আসছে। ফসিল মানে ডাগ আউট, কুড়ে তোলা, মাটির নিচে ছিল আগে। এই যে ফসিল নিয়ে যেখানে কথা বলা, এটাকে প্যালাইন্টোলজি বলা হয়। তো এখানে আমাদের ভূতত্ত্বের এই যে পাললিক শিলার মধ্যে এখানে কিন্তু অনেক কিছু স্তরীভূত আছে। 5টা প্রধান স্তর আছে, হ্যাঁ, প্রত্যেকটা স্তরকে ইরা বলে, ইরাকে আবার পিরিয়ড বলে, পিরিয়ডকে আবার ইপক বলে। ঠিক আছে, এই যে তেজস্ক্রিয় ইউরেনিয়াম লেড পদ্ধতি এবং তেজস্ক্রিয় কার্বন পদ্ধতির মাধ্যমে কিন্তু শিলার আমরা বয়স জানতে পারছি। এখন ঘোড়ার বিবর্তনের অনেকগুলো ধাপ তোমার বইয়ে দেওয়া আছে বাবা, এর মধ্যে তুমি কি পড়বা, তুমি মনে রাখবা ঘোড়ার বিবর্তনের মধ্যে প্রথম যে ধাপটা, সেটা কি, একদম প্রথম যেটা, সেটা হচ্ছে ইওহিপ্পাস। আর সবচেয়ে আধুনিক যে ঘোড়াটা, সেটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন হাতে মিল আছে নামের সাথে, ইকুয়াস, তাই না। আচ্ছা, তো এটা গেল। এখান থেকে ঘোড়ার বিবর্তনে একটা ইয়া দেওয়া আছে, চাইলে দেখতে পারো। হ্যাঁ, ইউ আর ও মেজো মরিচ প্লিজ প্লেসমেন্ট করিও, চাইলে দেখতে পারো, বাদ দরকার নেই। ঠিক আছে, এরপরে সেখান থেকে আমরা কি পড়বো, এখান থেকে আমরা দেখবো সংযোগকারী সূত্র, বা যেটাকে আমরা বলি কানেক্টিং লিঙ্ক। ঠিক আছে, কানেক্টিং লিঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসতে পারে, ভাই কানেক্টিং লিঙ্ক কিসের মধ্যে কানেক্ট করে, যেমন এখানে আমাদের দেখো বলা আছে কিন্তু আর্কিওপটেরিক্স এর কথা। আর্কিওপটেরিক্স কি করে, ও সরীসৃপ এবং পাখির মধ্যে কি করে বলতো, কানেক্ট করে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আর্কিওপটেরিক্স কি করে, সরীসৃপ এবং কি করে বলতো, পাখির মধ্যে আলটিমেটলি কানেক্ট করে। যে দেখো সরীসৃপ থেকে পাখির উদ্ভব, এখানে কিন্তু একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাইছে। ঠিক আছে, এই যে দেখো, এগুলো লাগবে না মুখস্থ করা, আমি জাস্ট দেখাইতেছি। আচ্ছা, এখন আসে এখান থেকে আমাদের কি লাগবে, এখান থেকে আমাদের লাগবে যে কানেক্টিং লিঙ্ক সম্বন্ধে, যে দুইটা কাছাকাছি শ্রেণীভুক্ত গোষ্ঠী যখন কি করে, বা এই যে পর্ব বা দশার মধ্যবর্তী যে দশা, এটাকে বলে সংযোগকারী সূত্র। আর্কিওপটেরিক্স ওই জিনিসই, এটাকে আর্কিওপটেরিক্স বলা হয়। নামটা যে আর্কিওপটেরিক্স লিথোগ্রাফিয়া, অর্থাৎ এনশিয়ান উইং ইনস্ক্রাইব ইন স্টোন, মানে পাথরের মধ্যে এটা পাওয়া গেছে। এটা জীবিত কোনো সদস্য নাই। আজ থেকে 14,70,000,000, কত বাবা, 14,70,000,000 বছর আগে জুরাসিক যুগে এটার আবির্ভাব হয়েছিল। এটা জার্মানির কোথায়, ব্যাভেরিয়ার সোলেন হোপেন অঞ্চল থেকে পাওয়া গেছিল। খুব গুরুত্বপূর্ণ। 10টা জীবাশ্ম আবিষ্কার হয়েছে, তাহলে কোথা থেকে আবিষ্কার হয়েছে, জার্মানি থেকে। কোথায়, ব্যাভেরিয়ার। কোথায়, সোলেন হোপেন অঞ্চল। কয়টা জীবাশ্ম, 10টা জীবাশ্ম। কত সাল আগে, 14,70,000,000 বছর আগে। কোন যুগে, জুরাসিক যুগে। এটা কি কারণে কানেকশন করে,
কানেক্টিং লিঙ্ক মানে কি, সংযোগ করে সরীসৃপ এবং পাখির মধ্যে। এখন সেখান থেকে সরীসৃপের কিছু বৈশিষ্ট্য আছে, পাখির কিছু বৈশিষ্ট্য আছে, আমরা কোনটা পড়বো? আমরা যে কোনো একটা ভালো করে মনে রাখবো। আর স্টিপের পাখির বৈশিষ্ট্যগুলো, পাখির বৈশিষ্ট্য প ফ, কষ্ট আর চোকা চোকা এরকম থাকবে, ঠিক আছে? প ফ, পতে পালক, পতে ফার্কুলা, কন্ডাইল থাকবে, কষ্ট আর চোকা চোকা। আমি তোমাকে একটু বলি, দেখো পাখির বৈশিষ্ট্যের মধ্যে কি আছে, প আছে, পতে পালক আছে, ফতে কি আছে, ফতে কি আছে বলো তো? এখানে ফার্কুলা দেখা যায়, এই যে ফার্কুলা। তারপরে কি, তারপরে হচ্ছে এখানে আমরা মনে রাখবো প ফ গেল, তারপরে কি আছে এখানে, তারপরে আছে এখানে হচ্ছে কষ্ট, কষ্টে কি কন্ডাইল থাকে, কি থাকে অক্সিপিটাল কন্ডাইল, ঠিক আছে? আর লাস্টে থাকে চোকা চোকা, চোকা চোকা মানে কি চঞ্চু, ঠিক আছে? চঞ্চু দেখা যায়। এবং গরম রক্ত, পাখি তো গরম রক্ত, তোমরা এটা এমনি পারো, ঠিক আছে? আর পাখির মতো তোমরা পরীক্ষায় প্রশ্ন আসবে কি জানো, পরীক্ষা প্রশ্ন করবে নিচের কোনটা আর্কিওপ্টেরিক্সের পাখির বৈশিষ্ট্য নয়, এখান থেকে চারটা দিবে, তিনটা দিবে, ওখান থেকে একটা তুলে দিবে। আর একটু মনে রাখো আর্কিওপ্টেরিক্সের 20টা কশের যুক্ত লেস ছিল, এটা পরীক্ষা নর্মাল এমসিকিউ দিতে পারে। হ্যাঁ, তারপর এখানে যে অগ্রপথে 3টা নখযুক্ত আঙ্গুল ছিল, ঠিক আছে? এগুলো একটু দেখে রেখো। মস্তিষ্কের গঠনটা সরল ছিল, ঠিক আছে? এই যে দাঁত গুলো চোয়ালের কোটরে থাকতো, 2 সারি দাঁত থাকতো, ঠিক আছে? এই যে দেহ কঙ্কাল যেটা হাড্ডি, এটা কিন্তু বায়ুপূর্ণ না, ঠিক আছে? আচ্ছা, নর্মালি পাখি কিন্তু বায়ুপূর্ণ হয়। আচ্ছা, এই যে আর্কিওপ্টেরিক্সের যে কথাটা আমরা পড়লাম, এটাই কিন্তু বলা আছে বিজ্ঞানীদের ধারণা পাখির উৎপত্তি হয়েছে সরীসৃপ এবং পাখির মাঝখানে আর্কিওপ্টেরিক্স থেকে, ঠিক আছে? এই যে তাহলে বিজ্ঞানী হাক্সলে একটা কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ, পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ। এটা কে বলছে? এটা বলছে বিজ্ঞানী হাক্সলে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন সেখানে জীবন্ত জীবাশ্ম, তাহলে আমরা কানেক্টিং লিঙ্ক কিন্তু ভাবে পড়ে ফেলছি। এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো হচ্ছে এখান থেকে কি লিভিং ফসিল, বা যেটাকে আমরা বলি জীবন্ত জীবাশ্ম। হোয়াট ইজ লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম? প্রথমেই দেখো বলা আছে, যেমন দেখো বলা আছে এখানে যে যেসব প্রাণী সুদূর অতীতে উৎপত্তি লাভ করে আজও অঙ্গসংস্থানিক এবং শারীরবৃত্ত কাজের অপরিবর্তিত রূপ নিয়ে বেঁচে আছে। মানে ব্যাপারটা হইতেছে ওদের পুরো বংশ টংশ মহিলা ভূত হয়ে গেছে, কিন্তু ও আবার বেঁচে আছে, মানে পুরো বংশ শেষ, বংশের মধ্যে ও একজন বেঁচে আছে। এটাকে কি বলবো? এটাকে আমরা বলি জীবন্ত জীবাশ্ম, বা যেটাকে আমরা বলি লিভিং ফসিল, ঠিক আছে? যেমন ওই যে এটাকে বলে অনিকোফোরা, অনিকোফোরা পর্বের নিউজিল্যান্ড, প্রধানত নিউজিল্যান্ড পর্বের বেশিরভাগ বনাঞ্চলে, এই যে পেরিপ্যাটাস। তাহলে অনিকোফোরাতে কি দেখা যায়? অনিকোফোরাতে কি দেখা যায়? পেরিপ্যাটাস। মলাস্কাতে কি দেখা যায়? মলাস্কাতে কি দেখা যায়? এই যে মল নাও, ঠিক আছে? মল নাও, নাও মানে কি নৌকা, নৌকার মধ্যে মল, তাই না? যে এটাকে বলে অনিকো কি অনিকো, হ্যাঁ অনিকো কি করছে বলো? অনিকো পরে বা পরে পেরি, মনে রাখবা। তবে আর্থ্রোপোডার অঞ্চলে কি দেখা যায়? আর্থ আর আর আর্লি, আর্লি ইন দ্য মর্নিং বলি না আমরা, আর্লি, লিতে লিমো। তারপর অস্থিযুক্ত সামুদ্রিক মাছ কোনটা? অস্থিযুক্ত সামুদ্রিক মাছ লাথিমারিয়া। তারপর নিউজিল্যান্ডে সরীসৃপটা কি? নিউজিল্যান্ডের সরীসৃপ হচ্ছে ডন। তারপর অস্ট্রেলিয়ার কোনটা? অস্ট্রেলিয়ার তো এমনি মনে থাকবে, অস্ট্রেলিয়ার অর্নিথ, এটা হংসচঞ্চু পাটিপাস, ঠিক আছে? এইগুলো আমরা কি দেখবো? এগুলো কি বাবা? এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্ম। কোথায় কোথায় কোনটা পাওয়া যায় খুব সুন্দর করে বই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখো, আবার এই যে এক্সাম্পল গুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আলিম স্যারের বই আবার আরেকভাবে দেওয়া আছে। তো জীবন্ত জীবাশ্মগুলো আমরা এটাও আমরা মুখস্থ করব, বাট আমরা এক টানে একটু মনে রাখবো। কেমনে মনে রাখবো? আমরা মনে রাখবো জীবন্ত জীবাশ্ম এক্সাম্পল গুলা, লিমু প্লাটিপাসকে লাথি মেরে স্পেনে পাড়ি জমালো। তাহলে মনে রাখবো লিমুতে লিমুলাস, প্লাটিপাস লাথিমারিয়া, মানে লাথিমারিয়া, যে লাথি মেরে স্পেনে পাড়ি জমালো বা স্পেসে পাড়ি জমালো, ঠিক আছে? পারবো? তাহলে লিমু কি করলো? লিমু লিতে লিমুলাস, প্লাটিপাস, লাথিতে লাথিমারিয়া, স্পেসে তো স্পেসে পাড়ি জমালো, ঠিক আছে? আচ্ছা, এখন আসে এখানে কিছু কথা বলা আছে। পেরিপ্যাটাসের মধ্যে কি দেখা যায়? অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা, দুটারই বৈশিষ্ট্য দেখা যায়, ঠিক আছে? আবার দেখো অর্নিথ, যেটা ওর মধ্যে ডিম এবং রেচন দেখা যায়, আমরা জানি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমরা পড়েছি। পেরিপ্যাটাস দ্বারা আমরা এনিডা এবং আর্থ্রোপোডা এবং অর্নিথ এর দ্বারা আমরা সরীসৃপ থেকে স্তন্যপায়ীর উদ্ভবের প্রত্যক্ষ প্রমাণ পাই। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে পেরিপ্যাটাস থেকে আমরা কি জানতে পারি? আনার জানতে পারি, তাই না? যে পেরিপ্যাটাস থেকে আমরা কি জানতে পারি? আনার মানে অ্যানিলিডা, আর্থ্রোপোডা। আর সরীসৃপ থেকে আমরা কি জানতে পারি? থেকে সরীসৃপের মধ্যে অর্নিথের মধ্যে থেকে আমরা কি জানতে পারি? সরীসৃপ থেকে স্তন্যপায়ী, থেকে স্তন্যপায়ীর মধ্যে প্রথমে আমরা ট্রিক্সগুলো একটু মনে রাখবো, ঠিক আছে? আর এখান থেকে যদি ডিরেক্টলি বলে নিচের মধ্যে জীবন্ত জীবাশ্ম, তাহলে এমসিকিউ পারতে হবে। এখন আসলে আমরা দেখবো বাবা, এটা হচ্ছে ভূতাত্ত্বিক কালক্রম, প্রচন্ড গুরুত্বপূর্ণ। কি বললাম বাবা? ভূতাত্ত্বিক কালক্রম। আসো আমরা পড়ি। তো ভূতাত্ত্বিক কালক্রমের মধ্যে প্রথমে আমাদেরকে বাবা এই যে ছকটা, এটা খুব ভালো করে শিখতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই ছক থেকে অনেকবার প্রশ্ন আসছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই ছকের মধ্যে কিছু ইরা দেওয়া আছে, ইরার মধ্যে কিছু পিরিয়ড থাকে, কিছু ইপক থাকে, কিছু বছর থাকে, ঠিক আছে? কিছু প্রাণী থাকে আর কিছু মন্তব্য থাকে, সবই মোটামুটি পরীক্ষা আসছে, দেখতে হবে, ঠিক আছে? আসো শুরু করি। তো এটা মনে রাখার একটা খুব সহজ বুদ্ধি আছে, এটাকে আমরা সুন্দর করে ভাগ করে নিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে ভালো মনে থাকবে। কেমনে? আসো আমি তোমাকে বলি।
সো প্রথম কথা আমরা কি করবো আসলে তোমাকে আমি দিই, যেমন প্রথমে হচ্ছে আমরা আগে যেগুলো সবচেয়ে বড় বিগ বিগ বল এগুলোকে পড়ে ফেলি। আমরা মনে রাখবো সস্তা মশারি নিয়ে, এই যে সস্তা মশারি নিয়ে মৌসুমী কি করলো পালিও। তাহলে মনে রাখবো সস্তা মশারি নিয়ে, সস্তা মানে কি এই সিনোজয়িক, এটা হচ্ছে স্তন্যপায়ী। আমি তোমাকে একটু বুঝাই দিই, এই যে দেখো সস্তা, তুমি লিখে নাও আগে, এই যে সিনোজয়িক এটা হচ্ছে স্তন্যপায়ী, সস্তা হইলো মশারি ম সারি মানে মেসোজয়িক সরীসৃপ হয়েছে। আচ্ছা তারপরে কি নিয়ে, এই যে নিয়ে তো এমনি, নিয়ে জাস্ট এমনি মনে রাখার জন্য। মৌসুমী পালিও, মৌতে কি মাছ উভচর, হ্যাঁ, আর সুতে হচ্ছে সামুদ্রিক। এগুলো কোথায়, এগুলো হচ্ছে পালিওজয়িকের মধ্যে, ঠিক আছে, পালিওজয়িকের মধ্যে। এই যে মাছ উভচর এগুলো সব কোথায়, এই যে দেখো উভচর বলো সামুদ্রিক বলো, এই যে উভচর বলো সব কোথায়, প্যালিওজয়িকের মধ্যে। আর প্রোটোজয়িকটা কোথায়, প্রোটোজয়িকটা এমনি। তো এখানে আরেকটা বুদ্ধি আছে, এগুলো তো মুখস্থ হয়ে গেল তাই না। সস্তা মশারি নিয়ে মৌসুমী পালিও, প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ কি, আমার সাথে মুখস্থ করে ফেলো, ইজি মুখস্থ হয়ে যাবে, কোনো প্যারাই খাবে না, ঠিক আছে। তাহলে সস্তা মশারি নিয়ে মৌসুমী পালিও হয়েছে। দ্বিতীয়টা আসো, আর কি, আর কি কিছু আছে, আর কি মানে আর কিচ্ছু নেই, কোনোটিই নেই, আর কি চার কি, চাকরি 400 থাকবে। প্রোটো পথে, প্রোটো পথে 25, প্রোটো মানে আদি, আদ্য এবং 25 থাকবে, শেষ। তাহলে ইদলা মুখস্থ হয়ে গেল লাস্টের দুইটা। এখন আসলে আমরা কি পড়বো, এখন আমরা আবার ওখানে ফিরে আসি এলমিং শিটের মধ্যে। আচ্ছা এই যে আর কি চার কি এগুলো তো বলে দিচ্ছি 400, এই যে কোনো জীবাশ্ম নাই, আর প্রোটো 25 এটাও হয়ে গেছে। আচ্ছা এখন আসে এখান থেকে আমরা পড়বো মেসোজয়িকেরটা, মেসোজয়িকের পানি পিরিয়ড গুলো আগে পড়ে ফেলেছি। এই যে দেখো মেসোজয়িক, ঠিক আছে, এই যে দেখো মেসোজয়িক, মেসোজয়িক কোথায়, এই যে মেসোজয়িক, মেসোজয়িকটা বেশি সোজা, মনে রাখবো ক্রিটিক্যাল জুটি ট্রাই। মাঝে মাঝে দেখবা মানুষ জীবনে কিছু কি করে, ক্রিটিক্যাল কাজ করে না, তো আমরা মনে রাখবো ক্রিটিক্যাল, কি মনে রাখবো ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল আমরা মনে রাখবো জুটি, জুটি মানে ধরো দুই বন্ধুর জুটি কি করতেছে, অদ্ভুত একটা জিনিস ট্রাই করতেছে একটা বানানোর, ক্রিটিক্যাল জুটিটাই 13 16 22 হয়ে গেছে মুখস্থ। ক্রিটিক্যাল জুটিটাই 13 16 22, ক্রিটিক্যাল জুটিটাই 13 16 22 মুখস্থ করো, ক্রিটিক্যাল জুটিটাই 13 16 22, ক্রিটিক্যাল জুটিটাই 13 16 22, ক্রিটিক্যাল জুটিটাই 13 16 22 হয়েছে না। তার মানে কি ক্রিটিক্যাল মানে ক্রিটেসিয়াস এটা হচ্ছে 13, জুটি মানে কি জুরাসিক এটা হচ্ছে 16, আর ট্রায়াসিক 22, শেষ পড়া হয়েছে। আচ্ছা দেখো যে ক্রিটিক্যাল জুটি চাই 13 16 22 হয়েছে, এই যে গেল। মেসে মনে রাখতে পারে মেসোজয়িকের এগুলা এমনি মনে থাকবে। এখন আর সেখান থেকে সিনোজয়িকের গুলা পড়ে ফেলি। তাহলে সিনোজয়িকের গুলা কি বলছে, সিনোজয়িকের গুলা দেখো, এই যে দেখো সিনোজয়িকের যেগুলা ঠিক রিসেন্ট এমনি মনে থাকে, রিসেন্ট মানে 25 কক্ষ তাপমাত্রা মনে রাখবা, কক্ষ তাপমাত্রা কত 25 ডিগ্রি সেলসিয়াস, তুমি মনে রাখবে রিসেন্ট মানে 25, রিসেন্ট মানে 25 মুখস্থ করবা, রিসেন্ট মানে 25, প্লিজ 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 10 প্লিজ 10 প্লিজ 10 হয়েছে। আচ্ছা তারপর এইগুলো আমরা একসাথে টান দিয়ে পড়ে ফেলবো, ঠিক আছে, একসাথে টান দিয়ে আমরা কি মনে রাখবো, আমরা কি মনে রাখবো, এই যে রিসেন্ট মানে 25 প্লিস মানে 10 এগুলো হয়ে গেছে। আমরা এখান থেকে মনে রাখবো, কি মনে রাখবো, প্লিও মা ওলি ইউ পালিও, ঠিক আছে। আমরা কি মনে রাখবো, ধরো তোমার একটা বন্ধু আছে, ঠিক আছে, তার নাম কি প্লিও, তার নাম কি প্লিও, তো তুমি ওকে বলতেছো প্লিও, তারপরে মা, তারপরে ওলি, তোমরা কি করিও, ইউ মানে তোমরা, পালিও। তাহলে কি বললাম, প্লিও মা ওলি ইউ পালিও, প্লিও মা ওলি ইউ পালিও, প্লিও মা ওলি ইউ পালিও, সংখ্যাগুলো পড়া হয়ে গেছে। দেখো কোথায় বলা আছে, এই যে দেখো বলা আছে প্লিও মা ওলি ইউ পালিও হয়েছে, 2 3 4 5 নাই, শুধু 6 7 শেষ, 2 3 4 6 7, 2 3 4 একটু মুখস্থ করতে হবে। রিসেন্ট মানে কত 25, রিসেন্ট মানে কত 25, প্লিস মানে কত 10 পড়া শেষ। তারপরে কত প্লিও, প্লিও মা ওলি ইউ পালিও কত 2 3 4 6 7 শেষ, পারবো। আচ্ছা তারপর এখানে কি, আচ্ছা এগুলো গেল, তারপরে এটা আমাদের হয়ে গেল। আচ্ছা এখন আসে এখান থেকে পিরিয়ড, এটা কোয়াটারনারি একটা আসে, এটা আমরা এমনি পারি, কোয়াটারনারি এটা আসে আর এর সমস্যা নেই, হ্যাঁ সিনোজয়িটের মধ্যে। এখন সেখান থেকে আমরা কি পড়বো, এখন থেকে আমরা পড়বো এই যে প্লিও, এখন কোনটার মধ্যে কি আছে, এগুলো অনেক সোজা। যেমন প্লিওর মনে রাখবা রিসেন্ট, রিসেন্ট তো আধুনিক মানুষ, এটা এমনি পারি, রিসেন্টলি আধুনিক মানুষ আসছে, রিসেন্টলি কি হচ্ছে আধুনিক মানুষ আসছে, এটা আমরা এমনি পারি। প্লিজ, প্লিজ কারা বলে, মনে রাখবা প্লিজ বলে সামাজিক মানুষেরা, ঠিক আছে। তারপর প্লিও, মনে রাখবা প্লিও, মানে ও আছে না, ও দিয়ে মনে রাখবো উদ্ভব, অতে উদ্ভব, অ পড়তে গেলে উদ্ভব কথাটা যেন চলে আসে, প্লি অ, অ অ মানে উদ্ভব, উদ্ভব। মা, মা কি স্তন্যপায়ী, শেষ। অলি কি, অলি হচ্ছে নানা, ঠিক আছে, অলি কি তোমার নানা নাকি, নানা ধরনের স্তন্যপায়ী, ঠিক আছে। তারপর ইউ, ইউ কি, ইউ অম্লযুক্ত স্তন্যপায়ীকে দেখে বা আদি স্তন্যপায়ীকে দেখে বলতেছো ছি ছি ইউ, তাই না, ইউ আমরা বলি না ছি ইউ, ইউ মানে কি, ইউ কাকে দেখে বলতেছো, অম্লযুক্ত স্তন্যপায়ীকে দেখে বলতেছো, আর আদিম স্তন্যপায়ীকে দেখে বলতেছো, এটা পরীক্ষা আসবে, ইম্পর্টেন্ট। আচ্ছা আর পালিও তো এমনি সুযোগ, পালিয়ে গেছে কারা, আদিম স্তন্যপায়ী, পড়া শেষ। আর কেজি একটু আগে বললাম ক্রিটিক্যাল জুডিটাই 13 16 22 মনে আছে, ক্রিটিক্যাল জুডিটাই 13 16 22, এই যে মনে রাখবা কিট, এটা দেখো ক্রিটিক্যাল জুডিটাই 13 16 22 কেমনে মনে রাখবা, মনে রাখবা এই যে দেখো ডাইনোসর প্রধানত কিট খায়, তোমরা ভাই এত বড় ডাইনোসর কিট খাইতেছে, এইটুকু কিট না, এটা মনে রাখার জন্য বলছি, ডাইনোসর প্রধানত কিট খায়। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন করে যে কীট পতঙ্গ কোথায় দেখা গেছে,
হ্যাঁ আনসার হচ্ছে এই যে কোথায় দেখা গেছে, এই যে কীট পতঙ্গ, কোথায় এটা, সরি কীট পতঙ্গ বলতেছি, ক্রিটেসিয়াসের সময় কি দেখা গেছে, আনসার হচ্ছে ডাইনোসরের প্রাধান্য। ঠিক আছে, এই যে ডাইনোসর প্রধানত কীট খায়, ডাইনোসরের প্রাধান্য কোন যুগে, ক্রিটেসিয়াস যুগে। আবার দেখো বলছে জুরাসিক, জুরাসিক মানে কি দাঁতযুক্ত পাখি, এমনি পারবো। আর ট্রাই, এই যে লেখা লেখা আছে ডাইনোসর উদ্ভাবের জন্য ট্রাই করতেছে, ডাইনোসর উদ্ভাবের জন্য ট্রাই, তাহলে যদি ডাইনোসর উদ্ভব হয়েছে কোন যুগে, আনসার হচ্ছে ট্রায়াসিক যুগে। ডাইনোসরের প্রাধান্য দেখা যায় কোন যুগে, আনসার হচ্ছে ক্রিটেসিয়াস যুগে। পারা যাবে, তাহলে মনে রাখবো ডাইনোসর প্রধানত কীট খায় এবং ডাইনোসর উদ্ভাবের ট্রাই করতেছে হইছে। আর জুরাসিকের মধ্যে তো দাঁতযুক্ত পাখি পাখি গুলো এমনি পারবো। তো এইটুকু আমাদের আশা করা যাচ্ছে ক্লিয়ার। এখন আসলে আমরা এখান থেকে দেখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে প্যালিওজোইকের মধ্যে, প্যালিওজোইকের মধ্যে আমরা কি মনে রাখবো, আমরা মনে রাখবো প্যালিওজোইকের মধ্যে আমরা কি মনে, বিভিন্ন প্রজাতির ডাইনোসর দাঁতযুক্ত পাখি, হ্যাঁ এগুলা কি জুরাসিকের মধ্যে, এটা আমরা এমনি পারবো। এখনো সেখান থেকে আমরা কি দেখবো, প্যালিওজোইক, প্যালিওজোইকের মধ্যে মনে রাখবো কার্বনিফেরাস, কার্বন এই জায়গায় দেখো প্রথমে মনে রাখবো পারো, ধরো যে তোমাকে আমি একটা জিনিস পড়াই দিলাম, তুমি তো সবসময় পারবা তাই না, 24 ঘন্টাই পারবা, তো মনে রাখো পারো কতক্ষণ পারো, পারো কতক্ষণ পারো 24 ঘন্টাই পারো 24। আর পথে পতঙ্গ মনে রাখবা, তারপর কার্বন, কার্বন দন্তন্য, কার্বন দন্তন্য 29 গেল, পতঙ্গ এটা পারবো। তারপরে এখান থেকে ক দিয়ে হচ্ছে তোমার কন্টক, মানে কার্বন, কতে কার্বন কতে কন্টক যুক্ত প্রাণী, ঠিক আছে, কন্টক কাটা আছে, হাঙ্গরে কাটা আছে, এগুলো একটু দেখবা, হাঙ্গরটা কিন্তু ইম্পর্টেন্ট, কন্টকটা ইম্পর্টেন্ট। আচ্ছা এরপর হচ্ছে দেভ, পড়বা দেভ, পড়বা উভ, পড়বা দেভ, পড়বা উভ, মানে উভচরে দেখা যায়, ঠিক আছে। মনে রাখবা দেব, দেবের বয়স কত, মুভি করে না, মনে রাখবা দেবের বয়স কত, 37 বছর, তাহলে দেব 37, দেব 37, দেব 37 মানে কি 37 কোটি। সিল, সিল কি করে, বিয়ের সময় সিল দেয়, তুমি রাখবা সিল বিয়া মানে 42, এবং কি এবং কি এবং কি, এবং মনে রাখবা এখান থেকে মনে রাখবা, এবং বিয়ের সময় কি হয় কাবিন করে, তাহলে কাবিন, তাই না। তুমি রাখবা কাকড়া বিছা, তাহলে যে তাহলে সিল, সিলের ক্ষেত্রে কত বলো তো 42, সিল সিলের ক্ষেত্রে কত বলো তো 42, সিল সিলের ক্ষেত্রে কত বলো 42, 42 কোটি। সিল কখন দেয়, বিয়ের সময় 42, এবং কাকাবিন করে বিয়ের সময়, কাকড়া বিছা, শেষ। অর্ডার, অর্ডার করছো 50 টাকার প্রবাল এবং মাছ, দোকানে যেয়ে বলতেছো অর্ডার করছো 50 টাকার, মানে 50 কোটি প্রবাল এবং মাছ। ক্যাম্ব্রিয়ান মানে কি, ক্যাম্ব্রিয়ানদের মাথার মধ্যে আছে কি বলতো আটা, এরা অমেরুদণ্ডী, এটা উদ্ভবের জন্য ট্রাই করতেছে। ক্যাম্ব্রিয়ানদের মাথার মধ্যে কি আছে, আটা, আটা তার 58, এবং এরা অমেরুদণ্ডী, এর উদ্ভবের জন্য ট্রাই করতেছে, শেষ। এই হলো মোটামুটি কথা এখান থেকে। তাহলে কি বললাম, সিনোজয়িক রিসেন্ট পারবা 25, তারপর প্লিজ, তারপর 10, প্লিজ 10 রিসেন্ট মানে আধুনিক, তারপরে কি বলতো প্লিজ হচ্ছে সামাজিক। প্লিও মাওয়ারি ইউ পালিও 2 3 4 2 3 4 6 7, শেষ। প্লিও মানে অত উদ্ভব, মা স্তন্যপায়ী, অলিন তোমার নানা, নানা ধরনের স্তন্যপায়ী, ইউ আদি, মানে আদি স্তন্যপায়ী, আমরা এগুলোকে দেখে ইউ বলতেছো। প্যালিওসিন পালাই গেছে, আদিম স্তন্যপায়ী। কিট, তারপরে যে ক্রিটিক্যাল জুডিসাইড 1322, শেষ। আর কি, ডাইনোসর প্রধানত কিট খায়, বিভিন্ন প্রজাতির পাখি, এগুলো কোথায় রাজযুক্ত জুরাসিকের মধ্যে, ডাইনোসর উদ্ভাবে ট্রাই করতে, শেষ। এরপর কি আছে এখান থেকে, এরপর এখান থেকে আসে হচ্ছে প্যালিওজোইকের মধ্যে, প্যালিওজোইকের মধ্যে কি আছে, পারো 24 ঘন্টায় পারো। কার্বন কত, কার্বন হচ্ছে 29 কোটি, কার্বন 29 পারো। পতঙ্গ, তারপর ডেভো, ডেভো কত বলতো, উভ, উভ মানে উভচর। তারপর দেভোনিয়ান মানে কি, দেভোনিয়ান মানে হচ্ছে 37 কোটি, দেবের বয়স 37। সিল, সিল বিয়ের সময় দিচ্ছে 42। কাবিন, কাবিন মানে কাকড়া বিছা। অর্ডার, অর্ডার করতেছ 50 টাকার প্রবাল এবং মাছ। ক্যাম্ব্রিয়ানদের মাথার মধ্যে আটা, এবং এটা অমেরুদণ্ডী, এর উদ্ভাবে ট্রাই করতেছে। এই হচ্ছে মোটামুটি এখান থেকে কথা। ইংরেজি টার্মগুলো আমরা অবশ্যই দেখবো বাবা, হ্যাঁ। আচ্ছা এখনো সেখানে শ্রেণীবদ্ধ করা প্রমাণ, এগুলো হেডিং গুলো একটু দেখতে পারো, এগুলো তেমন একটা লাগে না। এখান থেকে এই জায়গাটা অবশ্যই পড়বা, ভৌগোলিক বিস্তৃতিগত কিছু প্রমাণ আছে। বিজ্ঞানী আলফ্রেড ওয়ালেস কি করছে, 1870 সালে পৃথিবীকে 4টা অঞ্চলে ভাগ করছে, প্রচন্ড গুরুত্বপূর্ণ। কয়টা অঞ্চলে বাবা, 4টা অঞ্চলে। এবং অস্ট্রেলিয়া অঞ্চলে আমরা কি পাইছি, মার্সুপিয়াল স্তন্য পাইছি, ঠিক আছে। এই যে এগুলো একটু দেখবো, এই যে মার্সুপিয়ানটা পৃথিবীর অনেক অংশেই ছিল, তখনও অম্লাধর বা স্তন্যপায়ী আসেই নেই প্লাসেন্টা। এই কথাগুলো আমরা একটু এখান থেকে পড়ে ফেলবো। সো এই হচ্ছে মোটামুটি সারসংক্ষেপে এখান থেকে দেখবো ইম্পর্টেন্ট এই এমসিকিউ গুলো সবগুলা পড়বো, হ্যাঁ। প্রত্যেকটা এমসিকিউ পড়বো, প্রত্যেকটা এমসিকিউ কোন টপিকস থেকে আসছে, টপিক গুলা খুঁজে 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 বের করে কিন্তু আমরা অবশ্যই পড়বো, এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। সো এখান থেকে এই হচ্ছে মোটামুটি আমাদের কথা, ঠিক আছে। তাইলে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।